ক্লাইন এক মুহূর্তের জন্য ভাবল সে হয়তো ভুল দেখছে, কিন্তু আলোর ঝলকানির কারণে দৃশ্যটা যতটা ঝাপসা হওয়ার কথা ততটা হয়নি। লিওনার্ডকে সে ভালোভাবেই চেনে, তাই সে দ্রুতই আগের ধারণাটা নিশ্চিত করতে পারল। এক নিঃশ্বাসের সময়ের মধ্যেই লিওনার্ড উধাও হয়ে গেল। আলো ছড়িয়ে পড়ল, আর উপত্যকাটা আবার মাঝশীতের নিস্তব্ধতায় ফিরে গেল। স্বপ্নে দেখা দৃশ্যটা ভেঙে গুড়িয়ে গেল। ক্লাইন চোখ খুলল। সে লেনেভুসের কাছ থেকে পাওয়া ব্যাজটা লম্বা ব্রোঞ্জের টেবিলের ওপর রাখল। এটা কি সত্যিই লিওনার্ড, নাকি লিওনার্ডের ছদ্মবেশে কোনো ফেসলেস? ক্লাইন একটু ভাবল, তারপর একটা সোনার কয়েন উপরে ছুঁড়ল। মাধ্যমের ভেতর দিয়ে তার আধ্যাত্মিকতা তাকে বলল, ও আসলেই লিওনার্ড মিচেল, টিনজেন নাইটহক্স টিমের তার পুরনো সঙ্গী। ও কি চার্চ অফ এভারনাইট থেকে গ্যাদারিংয়ে পাঠানো ইনভেস্টিগেটর, নাকি নিজের জীবন বাজি রেখে নাইটহক্সদের অন্ধকারে রেখে প্রতিশোধের সুযোগ খুঁজছে? ক্লাইন নিজের মনে বিড়বিড় করল সন্দেহ ভরা গলায়। সঠিক সিদ্ধান্তে আসা সহজ ছিল না। কোনো সূত্র ছাড়া তার ডিভিনেশনও কোনো ইঙ্গিত দিতে পারছিল না। কয়েক সেকেন্ড চুপ থাকার পর ক্লাইন একটু আত্মব্যঙ্গের হাসি দিল। সে নিজের বুকে একটা টকটকে লাল চাঁদ এঁকে দিল। ওর জন্য শুভকামনা রইল। গডেস ওকে দেখে রাখুন। ক্লাইন এই সমস্যা নিয়ে আর মাথা ঘামাল না। সে ঠিক করল, গ্যাদারিং সম্পর্কে আরও ভালোমতো জানার পর সে সিদ্ধান্ত নেবে। ও কি অংশ নেবে, নাকি অজ্ঞাত নামে লিওনার্ড মিচেলকে সাবধান করে দেবে। ব্যাকল্যান্ড স্টিম ক্যাথিড্রালের বেসমেন্টের এক গোপন ঘরে ইকানসার তার টুপিটা খুলে রাখল। সে তার ফোলা কিন্তু নরম নয় এমন চুলগুলোকে হাত দিয়ে চেপে দিল। তারপর বাঁ পাশের প্রথম চেয়ারটাতে বসল। এরপর সে তার জামার ভেতরের একটা বিশেষ পকেট থেকে অ্যারোডেসের প্রাচীন রূপালী আয়নাটা বের করল। সেটা সে নিজের সামনে রাখল। তার ডানে, সামনে আর কোনাকুনি দিকে বসেছিল মেশিনারি হাইভ মাইন্ডের ডিকন আর ক্যাপ্টেনরা। তাদের সবাইকে ডেকেছিল ডিভাইন কাউন্সিলের সদস্য ব্যাকল্যান্ডের আর্চবিশপ হোরামিক হেইডেন। সাদা পোশাক পরা আর্চবিশপটাকে দেখতে সাধারণ একজন বুড়ো মানুষের মতোই লাগছিল। সে চুপচাপ টেবিলের শেষ মাথায় বসেছিল। সবাই এসে পৌঁছেছে দেখে সে চারপাশে একবার তাকাল। নরম গলায় বলল, ইকানসার থেকে শুরু করো। গত কয়েকদিনের তদন্ত নিয়ে একে একে বলো। ইকানসার বার্নার্ড নিজের চুল চেপে রেখে মোটা একটা ডকুমেন্ট ফাইলের পাতা উল্টাল। সংক্ষেপে রিপোর্ট দিতে শুরু করল সে। ইয়র গ্রেস, শার্লক মরিয়ার্টির দায়িত্ব আমাদের কাছে ছিল। সাবধানে তদন্ত করে বিয়ন্ডার পদ্ধতির সাহায্যে আমরা নিশ্চিত হয়েছি যে ও পুরো ব্যাপারটাতে টেনে আনা হয়েছিল। ঘটনার আগে এমন কোনো প্রমাণ নেই যে ও প্রিন্স অ্যাডেসাকের সমস্যা সম্পর্কে আগে থেকে জানত। মৃত তালিম ডুমন্টের সাথে ওর বন্ধুত্ব ছিল। প্রিন্সের দেওয়া কিছু কাজ ও পরোক্ষভাবে শেষ করেছিল, তবে এতে বড় কোনো সমস্যা নেই। বড় জোর ও কিছু খরচের ভুয়া দাবি করেছে। এই পর্যন্ত বলে ইকানসার হঠাৎ একটু চিন্তিত হয়ে পড়ল, কারণ শার্লক মরিয়ার্টি মেশিনারি হাইভ মাইন্ডেরও একজন ইনফরমার ছিল, আর এখানেও ওর খরচ একটু বাড়িয়ে দেখানোর সম্ভাবনাই বেশি। যাই হোক, ইনফরমার হিসেবে ওর কাজ খুবই কার্যকর আর প্রশংসনীয়। অনেক সমস্যা চাপা দেওয়ার পক্ষে যথেষ্ট। আর ও খুব বেশি দিন আমাদের ইনফরমার হয়নি। জড়িত টাকাটা বেশিরভাগই কমিশনের। ইকানসার ধীরে ধীরে শ্বাস ছাড়ল। রিপোর্ট চালিয়ে গেল সে। আমাদের সিদ্ধান্ত হল ও একজন নিরপরাধ পক্ষ। ওর পেছনে কোনো লুকানো ষড়যন্ত্র নেই। ও রেড রোজ ম্যানের বিপদের কথা একবার তীক্ষ্ণভাবে ধরতে পেরেছিল, কিন্তু সেটা একটা ভুল যুক্তি থেকে সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর সাধারণ উদাহরণ। ও রাজপরিবারের অন্দরের কোন্দলে ভয় পেয়েছিল। সেই কারণে ও কাজে দেরি করেছে, কোনো গুরুতর তদন্ত চালায়নি। এই বিষয়ে ও আমাদের কাছে রিপোর্ট করেছিল। দুর্ভাগ্যবশত ও তবুও পুরো ব্যাপারটা এড়াতে পারেনি। তবে ওর ভাগ্য যথেষ্ট ভালো ছিল। ও জানিয়েছে যে ডেথের বংশধর ওই সময় রেড রোজ ম্যানের আশপাশে পাহারা দিচ্ছিল, তাই মেটিওরাইট পড়ার সময় ও ওই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উদ্ধার পেয়েছে। ঘটনাস্থলের চিহ্ন দেখে বোঝা যায় ওই আঘাত কতটা ভয়াবহ ছিল। ধারণা করা হচ্ছে এটা 008-এর কাজ। ক্লাইন তার চিঠিতে ইনসে জ্যাঙ্গুইল আর 008-এর কথা উল্লেখ করেছিল। সে আগের আর্চবিশপ আর গ্রেড 0 সিল্ড আর্টিফ্যাক্ট সম্পর্কে জানত কিনা এই নিয়ে কেউই মাথা ঘামাল না, কারণ সে কিছুদিন আইজেকের সাথে ছিল। তার কাছ থেকে এই তথ্য জানা একদমই সম্ভব। সবাই অবচেতনে এই সিদ্ধান্তেই পৌঁছেছিল। গ্রেড 0 আর গ্রেড 1 সিল্ড আর্টিফ্যাক্ট সম্পর্কে 7টি অর্থোডক্স চার্চ একে অপরের সাথে মোটামুটি তথ্য ভাগাভাগি করত। সংখ্যা শেয়ার করা হতো, কোনো পুনরাবৃত্তি হতো না। তবে আমরা পুরো পরিস্থিতিটা এখনও বুঝে উঠতে পারিনি। 3টে ব্যাপার এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রথমত, 2111 বলছে শার্লক মরিয়ার্টি জঙ্গলে পালিয়ে যাওয়ার পর সাথে সাথে দূরে চলে যায়নি, বরং সে ওখানেই দাঁড়িয়ে কারো কাছে প্রার্থনা করেছে। দ্বিতীয়ত, ও আর আইজেক একে অপরকে কবে চিনল সেটা এখনও অজানা। তৃতীয়ত, ও মাটির নিচের ধ্বংসাবশেষ থেকে কিভাবে পালালো সেটাও অজানা। ওর শক্তি দিয়ে এটা করা সম্ভব নয়।
আর এই প্রক্রিয়ায় ও অরোরা অর্ডারের ডিসেন্ট রিচুয়ালও ভেঙে দিয়েছে, ইকানসার শেষমেশ বলল। 211 মানে ম্যাজিক মিরর, অ্যারোডেস হোরামিক রিপোর্ট শুনে হাসল, বিড়বিড় করে বলল, খরচের ভুয়া দাবি। তারপর সে গলা পরিষ্কার করল। যাই হোক, শার্লক মরিয়ার্টি ব্যাকল্যান্ডের একজন বীর। ও যদি ঠিক সময়ে রিচুয়াল বন্ধ না করত, যদি সেই মুহূর্তে ভয় পেয়ে পালিয়ে যেত, তাহলে আমাদের বেশিরভাগই আজ এখানে বসে থাকত না। আরও একটা ব্যাপার, ও ঈশ্বরের প্রতি ওর বিশ্বাস আর আমাদের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাবও দেখিয়েছে। ওর সাথে যতক্ষণ না বড় কোনো সমস্যা থাকছে, ওর ছোটখাটো খুঁত আর গোপন কথাগুলো না জানার ভান করতেই পারি আমরা। ইয়োর গ্রেস, আমরাও এটাই ভাবছিলাম। ইকানসার স্বস্তির নিঃশ্বাস ফেলল। বলল, আমার ধারণা জঙ্গলে ওর প্রার্থনা, এমনকি তামার বাঁশি বাজানোর রিচুয়াল, সবই ছিল আইজেকের সাথে যোগাযোগ করার জন্য। কিন্তু এর প্রভাব আর গতি ভিন্ন হতে পারে। এমন একটা সংকটজনক মুহূর্তে ও যা করতে পারত তা হল নিজেকে বাঁচানোর চেষ্টা। এটা আমরা পরবর্তী ঘটনা প্রবাহ থেকে অনুমান করেছি। নিজেকে বাঁচানোর চেষ্টা ছাড়া ও তো উইলও লিখতে পারত, আরেকজন মেশিনারি হাইবমাইন্ড ডিকন রসিকতা করল। তারপরই সে সাথে সাথে নিজের দায়িত্বে থাকা অংশটা রিপোর্ট করতে শুরু করল। শার্লক মরিয়ার্টি যে আন্ডারগ্রাউন্ড ধ্বংসাবশেষের কথা বলেছিল, সেটা আমরা এখনও খুঁজে পাইনি। 211 এর সাহায্য নিয়েও না। ওই দিন রাজপরিবারের হাই সিকোয়েন্স বিয়ন্ডারদের অবস্থানও আমরা এখনও ধরতে পারিনি। এটা নিশ্চিত যে চার্চ অফ এভারনাইট প্রথম তথ্য পেয়েছিল। আর্ল হোলের একটা বিশেষ চ্যানেল থেকে এটা এসেছিল, কিন্তু নির্দিষ্ট পরিস্থিতি অজানা। ব্যাকল্যান্ডে অরোরা অর্ডারের বেশিরভাগ শক্তিকেই আমরা নাইট হক্স আর ম্যান্ডেটেড পানিশার্স মিলে নিকেশ করেছি। তবে আমার সন্দেহ, ওদের এখনও কিছু লুকানো শক্তি বাকি আছে। ঘটনার সময় শার্লক মরিয়ার্টি বলেছিল যে ট্রিসি ব্যাকল্যান্ডের দিকে আসছে, কিন্তু তখন থেকে কেউ ওকে দেখেনি। শার্লক মরিয়ার্টির মতে ও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, আর ওর নাম পাল্টে রাখা হয়েছে ট্রিসি চিক। চার্চ অফ এভারনাইট কোন পদ্ধতিতে হতাশার দানবী আর বাটলার ফাঙ্কেলকে আটক করেছে সেটা বের করা যায়নি। ডিভিনেশনের ফলাফল বলছে ওরা এখনও জীবিত, তবে স্বাধীন নয়। একে একে ডিকন আর ক্যাপ্টেনরা তাদের অনুসন্ধানের কথা জানাল। হোরামিক চোখ আধবোজা করে বসেছিল, যেন গভীরভাবে কিছু ভাবছে। কয়েক সেকেন্ড চুপ থাকার পর সে চোখ খুলল। ধীরে ধীরে বলল, ট্রিসি চিককে খুঁজে বের করার জন্য সব রকম চেষ্টা করো, যদি ও এখনও বেঁচে থাকে। যেসব সমস্যায় ডিভিনেশন কোনো কার্যকর ইঙ্গিত দিতে পারেনি, সেগুলো সব আমাকে পাঠাও। চার্চের একজন সেইন্ট আছেন যিনি এই ব্যাপারে দক্ষ। যদিও সেটা 211 এর চেয়ে বেশি কার্যকর হবে কি না নিশ্চিত নয়। আর রাজপরিবারের হাই সিকোয়েন্স বিয়ন্ডারদের ওপর নজরদারি আর তদন্তের ব্যাপারটা আপাতত পাশে রাখা যেতে পারে। দুশ্চিন্তার কিছু নেই। আমরা কি করছি ওরা সবসময়ই জানে। এটা এক ধরনের সতর্ক বার্তাও বটে। আন্ডারগ্রাউন্ড ধ্বংসাবশেষের খোঁজ চালিয়ে যাও। অ্যাভারনাইট আর স্টর্ম চার্চকে রিপোর্ট করো। ইকানসার, 211কে জিজ্ঞেস করো শার্লক মরিয়ার্টি ওই ধ্বংসাবশেষ থেকে কিভাবে পালিয়েছিল আর ও কবে আইজেকের সাথে পরিচিত হল। ইকানসার আর্চ বিশপের দিকে তাকাল, তারপর তার সহকর্মীদের দিকে। দাঁতে দাঁত চেপে বলল, জি, ইয়োর গ্রেস। সে বিষাদমাখা মনে বুঝে গেল তার কিংবদন্তিগুলো এখন আর শুধু তার অধীনের কয়েকটা মেশিনারি হাইবমাইন্ড টিমের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এগুলো ব্যাকল্যান্ডের চার্চ অব দ্য গড অফ স্টিমের সব বিয়ন্ডারের কাছে ছড়িয়ে পড়বে। বহু অনুশীলিত প্রক্রিয়াটা শেষ করে সে মুখ খুলল। বলল, অনারেবল অ্যারোডেস, আমার প্রশ্ন হল, শার্লক মরিয়ার্টি কবে আইজেকের সাথে পরিচিত হয়েছিল? রূপালী আয়নাটার দুই পাশে যেন চোখ আছে, এমনভাবে সেটা হঠাৎ পানির মতো আলোয় চকচক করে উঠল। দ্রুত একটা দৃশ্য তৈরি হল। শার্লক মরিয়ার্টি একটা ঘরে দাঁড়িয়ে আছে। সে দেখছে একটা ইঁদুর, যার পেটে পচন ধরেছে, দেয়ালের একটা গর্তে ঢুকে যাচ্ছে। তার পেছনে দাঁড়িয়ে আছে ওল্ড কোহলার আর একটা সস্তা হোটেলের মালিক। ও আইজেকের জন্য একটা বাউন্টি মিশন শেষ করতে গিয়ে ওর সাথে পরিচিত হয়েছিল। মিশনটা ইস্যু করেছিল এমআই 9, যেটা শুরু হয়েছিল একটা আকস্মিক সংঘর্ষ থেকে। ইকানসার দৃশ্যটা ব্যাখ্যা করল। এটুকু বলে সে অনুরূপ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হল। অ্যারোডেসের আত্মাচেরা প্রশ্নটার জন্য সে শ্বাস আটকে অপেক্ষা করল। আশামতোই সে দেখল উজ্জ্বল লাল অক্ষরে লেখা, তুমি কি সেই অনুভূতিটা জানো যখন কারো অনুগ্রহ পাওয়ার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করো, কিন্তু কোনো অগ্রগতি ছাড়াই পরিত্যক্ত হও? এই প্রশ্নটা যথেষ্ট তীক্ষ্ণ নয়, অ্যারোডেসের চেনা ঢঙের মতো না। ইকানসার হঠাৎ লক্ষ্য করল আয়নার উপরের রক্তটায় যেন তার চিরচেনা ভয়ঙ্কর আর রক্তাক্ত অনুভূতিটা নেই। একটু দুর্বল মনে হচ্ছিল। সে এসব নিয়ে আর মাথা ঘামাল না। সাথে সাথেই মুখ খুলে উত্তর দিল, হ্যাঁ, অভিনন্দন, তুমি সঠিক উত্তর দিয়েছ। রূপালী আয়নার ওপর একটা নতুন লাইন ভেসে উঠল। লেখার রংটা কেমন যেন ফ্যাকাশে। 5 জানুয়ারি সকাল 9টা। গলায় একটা ধূসর স্কার্ফ জড়ানো অবস্থায়
ক্লাইন রোজ ঘাটে পৌঁছাল, হাতে স্যুটকেস আর ছড়ি। হোয়াইট আগের জাহাজটা সেখানে নোঙর করা ছিল। একজন মানুষের তুলনায় এটা অস্বাভাবিক রকম বড়। বলা হয় এটাতে শত শত যাত্রী বহন করা যায়। এই যুগের সব বৈশিষ্ট্যই এতে আছে: চিমনি, পাল, আর জাহাজের দুই পাশে 12টা কামান। জলদস্যু আর অন্যান্য শত্রুদের ঠেকানোর জন্য এগুলো জরুরি। ক্যাপ্টেন অ্যালান্টক্যাগের ব্যবস্থাপনায় বাছাই করা শক্তসমর্থ নাবিক আর ক্রুরা গ্যাংওয়ের মুখে সারি বেঁধে দাঁড়িয়েছিল। কেউ কেউ ইচ্ছে করেই তাদের বৈধ রিভলভার, রাইফেল আর ছুরিগুলো দেখিয়ে রাখল। এতে জাহাজে ওঠা যাত্রীদের নিরাপদ লাগছিল। 9 দিনের যে যাত্রা ওদের সামনে, সেটা নিয়ে আর ওদের ভয় থাকল না। ক্লাইন নিচে দাঁড়িয়ে উপরের দিকে তাকাল। নীল ঢেউয়ের ওঠানামার মধ্যে ঝুলন্ত মই বেয়ে সে উঠতে শুরু করল। আমার ভ্রমণ শুরু হচ্ছে। সে এক পা সামনে বাড়াল আর চুপচাপ একটা দীর্ঘশ্বাস ফেলল। ডেকে পা রাখতেই, কেবিনে ঢোকার আগেই ক্লাইন চোখের কোণ দিয়ে দেখল ভিড়ের ভেতর দিয়ে একটা ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে। সে কাঁধের ওপর দিয়ে পেছনে তাকাল, মুখে উদাসীনতা, কিন্তু ভেতরে সতর্কতা লুকানো। সে দেখল 30-এর কোঠার একজন লোক, মাথায় কালো হাফটপ হ্যাট, গায়ে একই রঙের ট্রেঞ্চ কোট। লোকটার মুখটা রোদে বৃষ্টিতে পোড়া, একটু রুক্ষ দেখতে, কিন্তু ভীষণ পুরুষালী। তার হালকা নীল চোখ দুটোতে কোনো হাসি নেই, যেন অনেক পুরনো ঘটনায় ডুবে আছে। লোকটাকে একটু চেনা চেনা লাগছে ঠিকই তো। এই লোকটাকেই কাল টিকিট অফিসে দেখেছিলাম। সেও মনে হয় অ্যাডভেঞ্চারের জানুয়ারির সমুদ্রে ট্রেঞ্চ কোট পরে আছে। বেশ শক্তপোক্ত মনে হচ্ছে। ক্লাইন সহজেই তার ছড়িটা একটু উঁচু করে তির্যকভাবে নিচের দিকে তাক করল। মুখে হাসি এনে বলল, সুপ্রভাত, আবার দেখা হল। যেন কোনো পুরনো বন্ধুকে অভিবাদন জানাচ্ছে। কিন্তু রুক্ষ চেহারার লোকটা অবাক হল না। সে থামল, একটু সংযতভাবে মাথা নাড়ল, বলল, ক্লিবস, প্রাক্তন অ্যাডভেঞ্চারার। ম্যাট, তুমিও কি একই পেশায়? আমি ভেবেছিলাম কাল তুমি জেনে গেছ। গিয়ারম্যান স্প্যারো হাসি মুখে জবাব দিল ক্লাইন। সে ছড়িটা বাঁ হাতে দিল না, কারণ ক্লিবসের সঙ্গে হাত মেলানোর কোনো ইচ্ছা তার ছিল না। বুঝতে পারছি। ক্লিবস 2 সেকেন্ড চুপ করে থাকল, তারপর বলল, অ্যাডভেঞ্চারার হওয়াটা কোনো সুন্দর পেশা না। আমি অনেক আগেই পেশা বদলে দেহরক্ষী হয়ে গেছি। এবার আমার নিয়োগকর্তার পরিবারকে নিয়ে রস্টেড আর্কিপেলাগোর রাজধানীতে যাচ্ছি। সে আধা ঘুরে ডেকের অন্য একটা জায়গার দিকে আঙুল তুলে দেখাল। ক্লাইন তার আঙুল অনুসরণ করে দেখল প্রায় 10 জন মানুষ একসাথে দাঁড়িয়ে আছে। তাদের সামনে এক মধ্যবয়সী ভদ্রলোক, একটু মোটাসোটা, লালচে গাল, চোখে প্রাণচাঞ্চল্য। তার ডবল ব্রেস্টেড স্যুটের পকেট থেকে ঘড়ির সোনার চেইন ঝুলছে, কলারে জড়ানো একটা রত্নখচিত ব্রোচ। পাশে দাঁড়ানো এক ভদ্রমহিলা, মাথায় চওড়া কানাওয়ালা টুপি, মুখটা গাঢ় নীল মসলিনে পুরোপুরি ঢাকা। তার গড়নটা মন্দ না। দম্পতির সামনে 2টো বাচ্চা দাঁড়িয়ে। ছোটটা একটা ছেলে, 10 বছরও হয়নি, পরনে বাচ্চাদের মাপের টেইলকোট। বড়টা 15-16 বছরের, প্রাণচঞ্চল কিশোরী। দেখতে অসাধারণ না হলেও তার বাদামি চোখ দুটো বেশ উজ্জ্বল আর বুদ্ধিদীপ্ত। হালকা ছোপ ছোপ দাগ আর ফুলে থাকা ফ্রকটা তার দুষ্টুমি ভাবকে আরও ফুটিয়ে তুলছিল। তাদের চারপাশে 3 জন মানুষ ব্যাগ আর জিনিসপত্র বহন করছিল, একজন পুরুষ আর 2 জন মহিলা, সবাই চাকর বাকরের পোশাকে। পরিচারিকাদের একজনের গায়ের রং বাদামি, স্পষ্টতই দক্ষিণ মহাদেশীয় বংশোদ্ভূত। 7 জন মানুষকে পাহারা দিচ্ছিল 2 জন দেহরক্ষী, একজন পুরুষ, একজন নারী। তাদের পরনে সাদা শার্ট, হালকা সোয়েটার, কালো কোট, গাঢ় ট্রাউজার আর শক্তপোক্ত চামড়ার বুট। দেহরক্ষী 2 জন ইচ্ছে করেই কোমরের পিস্তলের হোলস্টারের রেখাটা লুকায়নি। কাজ দিয়ে যাওয়া যাত্রীদের পর্যবেক্ষণ করতে গিয়ে তাদের শরীর একটুও শিথিল হচ্ছিল না। চোখ ধারালো, ভাবভঙ্গি সংযত। 3 জন চাকর আর 3 জন দেহরক্ষী? অনায়াসে জিজ্ঞেস করল ক্লাইন। বেশ বিলাসী আয়োজন, মানে এদের নিয়োগকর্তা অনেক বড় লোক। সহজাতভাবেই সে মনে মনে হিসেব কষল। হ্যাঁ, মাথা নাড়ল ক্লিবস। আর কিছু না বলে সে দ্রুত ঘুরে নিজের নিয়োগকর্তার পরিবারের দিকে হেঁটে গেল। ক্লাইন থ মেরে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল না ক্লিবস কেন বিশেষভাবে এসে তাকে অভিবাদন করে গেল। আগের জীবনে দেখা উপন্যাস, সিনেমা আর টিভি সিরিয়ালগুলোর কথা মনে করতে করতে সে আস্তে আস্তে বুঝতে পারল ক্লিবস কি ইঙ্গিত করছিল। সে আমার ব্যাপারে একটু সন্দিহান, বলা ভালো একজন স্বঘোষিত অ্যাডভেঞ্চারের ব্যাপারে যাকে দেখে মনে হচ্ছে ঘাঁটানো ঠিক না। তাই সে আগেই নিজের পরিচয় আর পেশা জানিয়ে গেল। মানে আমাকে বলছে যেন তার নিয়োগকর্তার পরিবার নিয়ে আমি কোনো ফন্দি না আঁটি। সংক্ষেপে, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি, একে অপরের পথে নাক গলাব না। এটাই কি অভিজ্ঞ অ্যাডভেঞ্চারার আর পোড় খাওয়া বাউন্টি হান্টারদের মধ্যে নিঃশব্দ বোঝাপড়া? বেশ মজার তো। ক্লাইন মৃদু হাসল। স্যুটকেস আর কালো ছড়িটা নিয়ে সে কেবিনের ভেতরে ঢুকল। টিকিটের সাহায্যে সে নিজের রুমটা খুঁজে বের করল। ক্যাঁচ করে শব্দ তুলে কাঠের দরজা ঠেলে ভেতরে ঢুকল। ঘরটা খুব একটা বড় না, কোনোমতে একটা বিছানা, একটা টেবিল আর একটা আলমারি ধরে। বসার চেয়ারও নেই।
এর সবচেয়ে বড় সুবিধা হল জানালা আছে। বন্দরের রোদ ভেতরে ঢুকে টেবিল আর বিছানার পাশে খাঁটি সোনালি ছোপ ফেলছিল। ক্রুদের একজন বলে গেল, ওয়াশরুম আর বাথরুম সবার জন্য কমন, প্রায় ৮ রুমের একটা শেয়ার। কারো জরুরি দরকার পড়লে কাঠের একটা টয়লেট দিতে পারে, কিন্তু প্রতিবার ৩ পেন্স পরিষ্কার করার খরচ দিতে হবে। হোয়াইট আগের জাহাজটা সংস্কারের পর অনেক ধাতব পাইপলাইন বসানো হয়েছে, সেজন্য আমার কৃতজ্ঞ থাকা উচিত। বয়লার জ্বলছে, গরম পানি সরবরাহ হচ্ছে, জীবনযাপনটা মোটামুটি আরামদায়ক হয়ে গেছে। নইলে এই ভ্রমণটা মোটেও সুখকর হতো না। ক্লাইন মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। সে দ্রুত নিজের প্রয়োজনীয় জিনিসগুলো বের করে দৈনন্দিন ব্যবহারের জন্য টেবিলে রাখল। জিনিসপত্র গোছানোর ফাঁকে সে বিছানার একপাশে বসে পড়ল, যেটা খুব একটা উঁচু না। স্টিম হুইসেলের লম্বা ডাকটা শুনল সে। বাষ্প আর যন্ত্রের ভেতরে থাকা শক্তিটাকে যেন অনুভব করল। জাহাজ চলতে শুরু করতেই ক্লাইন জানালা দিয়ে সমুদ্রের দিকে তাকাল। ধীরে ধীরে সে নিজের ভাবনাগুলো গুটিয়ে আনল। এবার সে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা সামনে আসছে তা নিয়ে ভাবতে শুরু করল, ফেসলেস হিসেবে কিভাবে অভিনয় করতে হবে। ট্রু ক্রিয়েটরের অবতরণ অনুষ্ঠান আর শক্তিশালী মিস্টার এর মুখোমুখি দাঁড়িয়ে পালানোর চেষ্টা বাদ দিয়ে অনুষ্ঠানটা ভণ্ডুল করার সিদ্ধান্ত নেওয়ায় তার পোষণটা একটু হজম হতে শুরু করেছিল। এই ফিডব্যাক থেকে সে ফেসলেস হিসাবে অভিনয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে নতুন কিছু ধারণা পেল। তুমি যে কারো ছদ্মবেশ ধরতে পারো, কিন্তু শেষ পর্যন্ত তুমি। এই নীতিটাই ম্যারিওনেটিস্ট রোসাগোকে মনে রাখতে বাধ্য করা হয়েছিল। আমি প্রথমে ভেবেছিলাম তুমি বলতে আমার আসল পরিচয় বোঝায়, কিন্তু মনে হচ্ছে ব্যাপারটা পুরোপুরি তেমন না। তুমি বলতে আসলে কি বোঝায় সেটা গুরুতরভাবে ভাবা দরকার। ক্লাইন সামনে ঝুঁকে রোদে স্নান করল, যেন একটা চিন্তামগ্ন মূর্তি। কিছুক্ষণ পর তার মাথায় একটা ধারণা এলো। এটা কি একজনের পরিচয়ের আত্মা তার ভেতরের সত্যিকারের পরিচয়ের সাথে সম্পর্কিত? পৃথিবীতেও ঝৌমিংরুই অনেক রকম মুখোশ পড়েছিল, যেগুলো মিলে একটা সামাজিক ব্যক্তিত্ব তৈরি করেছিল। এক অর্থে এটার বেশিরভাগটাই সত্যিকারের ছিল না। হ্যাঁ, আমি যখন অন্য কারো রূপ ধরি, আমি তার পরিচয়টাও নিয়ে নিই। ধরা পড়া এড়াতে আমাকে সামাজিকভাবেও ছদ্মবেশ ধরতে হবে, এটা যেন আর একটা মুখোশ পরা। সব মুখোশ খুলে ফেললে আর কিছুই থাকবে না। দিনের শেষে একজন ফেসলেস তখন কেমন তুমি দেখে? এটাই কি সেই নীতির তুমি কথাটার গভীর অর্থ? যখন আমি নিজের ভেতরের ভাবনার মুখোমুখি দাঁড়াই, ভয়কে জয় করি, সমাজের চাপ ছাড়াই অসম্ভবকে চ্যালেঞ্জ করি, তখনই কি আমি সত্যিকারের নিজে হয়ে কাজ করছি? এটা পরীক্ষা করে দেখতে হবে, যাচাই করতে হবে। এই কথা ভাবতেই ক্লাইন একটু নড়েচড়ে বসল, আরও আরাম করে বসার চেষ্টা করল। আগের ঘটনাগুলো মনে করতে গিয়ে অভিনয় সংক্রান্ত আর একটা প্রশ্ন তার মাথায় এলো। ভূগর্ভস্থ ধ্বংসাবশেষে আমি ইনসে জ্যাংউইলের ছদ্মবেশ ধরে সফলভাবে বিপদ থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম, কিন্তু তখন তো পোষণ হজম হওয়ার কোনো লক্ষণই অনুভব করিনি। এটা কি বোঝাচ্ছে যে ফেসলেস পোষণ হজম করতে হলে অমন একটা উপরিভাগের ছদ্মবেশ যথেষ্ট না? হ্যাঁ, ওটা তো আসলে বিয়ন্ডার শক্তির ব্যবহার, অভিনয় না। যা পোষণ হজমে সাহায্য করতে পারে সেটা হলো আরও গভীরে গিয়ে ছদ্মবেশ ধরা, মানে আসলেই কারো বিকল্প হয়ে যাওয়া, সামাজিকভাবে সেই মানুষটাই হয়ে ওঠা। যখন তার আত্মীয় স্বজন আর বন্ধুরা দীর্ঘদিন তাকে খুঁজে না পায়, তখনই কি প্রমাণ হয় যে ছদ্মবেশটা সফল হয়েছে? তাহলে কি ফেসলেস পোষণের সাথে আমি যে সামঞ্জস্য বোধ করছি তার কারণ আমি আগে নিজেই ক্লাইন মোরেত্তির ছদ্মবেশ ধরেছিলাম? ফেসলেসের প্রথম নীতি, তুমি যে কারো ছদ্মবেশ ধরতে পারো, কিন্তু শেষ পর্যন্ত তুমি। দ্বিতীয় নীতি কি গভীর স্তরে ছদ্মবেশ ধরে সবাইকে বোকা বানানো, কিন্তু কাউকে প্রতিস্থাপন করে সামাজিকভাবে সেই মানুষটাই হয়ে যাওয়া। ভাবলেই তো বেশ অশুভ লাগে। তা না হলে কি আমাকে এমন মানুষ খুঁজে বের করতে হবে যারা বিদেশে মারা গেছে, কিন্তু তাদের কোনো অপূর্ণ ইচ্ছা রয়ে গেছে? ক্লাইন তার অদ্ভুত আতঙ্কটাকে একটু সামলে নিল। অভিনয়ের চেষ্টার জন্য সে একটা প্রাথমিক দিক ঠিক করল। সিকোয়েন্স যত উপরে যাবে, অভিনয় তত কঠিন। সে দীর্ঘশ্বাস ফেলল, পকেট থেকে ঘড়িটা বের করে সময় দেখল। দুপুরের খাবারের সময় হতে এখনও অনেক বাকি, ঘরটাও ভীষণ ছোট আর গুমোট। তাই সে ভাবল ডেকে একটু হাঁটাহাঁটি করে সমুদ্রের হাওয়ায় দৃশ্যটা উপভোগ করবে। যাত্রার প্রথম ঘণ্টার উত্তেজনা মিয়ে যাওয়ার পর ডেকে আর বেশি মানুষ অবশিষ্ট নেই। ক্লাইন জাহাজের কিনারা ধরে হাঁটতে হাঁটতে একটা নির্জন কোণে এসে দাঁড়াল, যেখানে বড় বড় ছায়া পড়েছে। বেশ গরম ঝলমলে রোদের একটা দিন। প্রবল বাতাসটা যদি টুপি না উড়িয়ে নিতে চায় তাহলে আর কোনো অসুবিধা নেই। সে মাথার হাফ টপ হ্যাটটা চেপে ধরল, কেবিনের দিকে তাকিয়ে চারপাশটা আরাম করে দেখতে লাগল। ভেতর থেকে ভেসে আসা ক্ষীণ সঙ্গীতের শব্দ কানে এলো। হঠাৎ সে দেখল প্রাক্তন অ্যাডভেঞ্চারের ক্লিবস কোনার দিকে কিছু একটা নিয়ে ব্যস্ত। তার সামনে যেন একটা ত্রিভুজাকৃতি ফলা, একটা ছুরি আর একটা ছোট ছুরি পড়ে আছে। ক্লিবস তাকে টের পেয়ে মাথা তুলে তাকাল। পোড়খাওয়া মেজাজে অল্প কথায় বলল, আমরা সবাই পুরনো সঙ্গী, এদের নিয়মিত যত্ন নিতে হয়। একটু থেমে যোগ করল, কেবিনে বাচ্চারা আছে। বুঝলাম, হাসি মুখে জবাব দিল ক্লাইন। ক্লিবস মাথা নামিয়ে আবার নিজের কাজে মন দিল। অলসভাবে জিজ্ঞেস করল,
তোমার সাথে তো এগুলো নেই মনে হচ্ছে। আমি যুগের সাথে তাল মিলিয়ে চলা অস্ত্রই ব্যবহার করি, কথাটা একটু এড়িয়ে গিয়ে বলল ক্লাইন। আর নিয়মিত যত্নও নিই। ক্লিভস চুপচাপ তার ছুরিটা তুলে রোদের আলোয় দেখল। মনে মনে বলল, সমুদ্রে শুধু বন্দুক যথেষ্ট না, জলদস্যুরা জাহাজে উঠবে, অনেক লোক হবে। গুলি শেষ হয়ে গেলে আবার রিলোড করার সময় পাবে না। এই জিনিসগুলো যুগের সাথে তাল মিলিয়ে চলে না ঠিকই, তবু এখনও বেশ কাজের, বেশ পেশাদার সাবেক অ্যাডভেঞ্চারার বলে কথা। ক্লাইন জাহাজের কিনারায় হেলান দিয়ে আধা রসিকতার সুরে বলল, যদি সত্যিই কোনো জলদস্যু জাহাজে ওঠে, আমি বরং পাল্টা না লড়ার সিদ্ধান্তই নেব। ক্লিভস তার দিকে ঘুরে পুরো ৩ সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর চোখ সরিয়ে নিল। জিনিসপত্র গুছাতে গুছাতে নিচু গলায় বলল, মনে হচ্ছে তোমাকে মনে করিয়ে দেওয়ার দরকার নেই। সমুদ্রের নিয়ম তুমি আগেই বুঝে নিয়েছ। ডাঙায় ঘুরে বেড়ানো বাউন্টি হান্টাররা প্রায়ই সমুদ্রে অ্যাডভেঞ্চারার হতে পারে না। দক্ষ হাতে সে ছুরি, ছোট ছুরি আর ত্রিভুজাকৃতি ফলাটা তার পোশাকের নিচে লুকিয়ে ফেলল। ক্লাইন তাকিয়ে অবাক হয়ে গেল। ধন্যবাদ। হাসি মুখে মাথা নাড়ল ক্লাইন। আর কোনো কথা না বলে ক্লিভস ঘুরে কেবিনের দিকে ফিরে গেল। পেছনে রেখে গেল শুধু তার চওড়া আর গভীর পিঠটা। ক্লাইন মুচকি হাসল, মাথা নাড়ল, দৃষ্টি ফেরাল জাহাজের কিনারার দিকে। নীল ঢেউ মৃদুতালে উঠানামা করছিল। মাঝে মাঝে রূপলি সাদা উড়ুক্কু মাছ পানির ওপর লাফিয়ে উঠে বাতাসে ভেসে যাচ্ছিল। এই মাছগুলো উড়তেও পারে, সাঁতারও কাটতে পারে। জেলে আর নাবিকদের কাছে এরা লর্ড অব স্টর্মসের পরিবারের সদস্য, তাই জালেও ধরা পড়লে এদের আবার সমুদ্রে ছেড়ে দেওয়া হয়। ক্লাইন রোদের নিচে সমুদ্রের পৃষ্ঠ আর তার ওপরে উড়ে যাওয়া উড়ুক্কু মাছগুলোকে আরাম করে দেখছিল। হঠাৎ একটা অনিয়ন্ত্রিত ভাবনা তার মাথায় ঝিলিক দিল। কে জানে এদের মাংসটা কেমন খেতে। সম্মানিত অ্যারোডেস, আমার দ্বিতীয় প্রশ্ন হল, শার্লক মরিয়ার্টি ধ্বংসাবশেষ থেকে কিভাবে পালাল? ইকানসারের মন এখন আগের তুলনায় অনেক হালকা লাগছিল। রূপালী আয়নার পৃষ্ঠে আলো ঝিলমিল করে উঠল। দ্রুতই সেখানে ফুটে উঠল একটা দৃশ্য। শার্লক মরিয়ার্টি দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, তার মুঠো শক্ত হয়ে আসছে। তারপর ইকানসার বার্নার্ড এবং চারপাশের মেশিনারি হাইভ মাইন্ডেড ডিকন আর ক্যাপ্টেনরা দেখল প্রাইভেট ডিটেকটিভ একটা অদ্ভুত হাসি হাসল। তারপর সে ঘুরে দাঁড়াল, বন্দুক বের করে দৌড়ে বেরিয়ে গেল। এই মুহূর্তে দৃশ্যটার প্রভাবে তাদের সবার ভিতরে এক অদ্ভুত বিষণ্ণতা আর উত্তেজনা একসাথে জেগে উঠল। আয়নার ছবি একটু লাফ দিয়ে বদলে গেল। এবার দেখা গেল শার্লক মরিয়ার্টি রিভলভার তুলে বেদির দিকে গুলি ছুঁড়ছে, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। বুলেটগুলো শূন্যে গলে যাচ্ছিল। দৃশ্যটা দেখে উপস্থিত সবাই একটু চিন্তিত হয়ে পড়ল। তারপর শার্লক মরিয়ার্টি একটা পিতলের চাবি ছুঁড়ে মারল। বেদিটা দূষণের কারণে অস্থির হতে লাগল। বাতাসের প্রচণ্ড ঝাপটার সাথে সাথে মিস্টারে মাটিতে পড়ে গেল। শার্লক মরিয়ার্টি কোনোমতে মন্দিরের ভিতর থেকে পালিয়ে গেল। এই জায়গায় এসে দৃশ্য বদলে গেল। এবার পেছনে দেখা যাচ্ছিল একটু ঘোলা টাস্ক নদী। শার্লক মরিয়ার্টি আর মিস্টারে পানিতে ভেসে আছে, আকাশের দিকে তাকিয়ে। আকাশে কোনো মেঘ নেই, কুয়াশাও নেই। প্রায় সাথে সাথেই মিস্টারে স্বচ্ছ হয়ে মিলিয়ে গেল। শুধু শার্লক মরিয়ার্টি বিস্ময়ে চারপাশে তাকাতে লাগল। চার্চ অফ এভারনাইটের সাহায্য। ইকানসার ভ্রু কুঁচকে বলল, আফসোস, সে চিঠিতে কি এসেছিল সেটা উল্লেখ করেনি। আমাদের আন্দাজ করারও কোনো উপায় নেই। সে কি এই গোপন তথ্য ভালো দামে বিক্রি করতে চাইছিল, নাকি এর প্রভাবে সংশ্লিষ্ট স্মৃতিগুলো হারিয়ে ফেলেছে? আর তার ভূগর্ভস্থ ধ্বংসাবশেষ থেকে পালানোর অভিজ্ঞতাটাও কিছু দেখাচ্ছে না। মনে হচ্ছে সংশ্লিষ্ট সূত্রগুলো একই সাথে লুকিয়ে ফেলা হয়েছে। সে দ্রুত, যেন একটা নিয়মমাফিক ভঙ্গিতে বিশ্লেষণটা সেরে ফেলল। তারপর খুব বেশি মানসিক চাপ ছাড়াই সে ঝুঁকি না নিয়ে পরিবর্তে প্রতিদানমূলকভাবে উত্তর দেওয়ার সিদ্ধান্ত নিল। অ্যারোডেস আজ মনে হয় ফাজলামির মেজাজে নেই। আমি এর সর্বোচ্চ সুবিধা নিতে পারি। নিজেকে এই বলে সান্ত্বনা দিতে দিতে ইকানসার দেখল আয়নার পৃষ্ঠে রক্তের মতো লাল কিছু অক্ষর ফুটে উঠেছে। তার বুকটা ধক করে উঠল। সে খারাপ কিছুর আভাস পেল। সন্দেহ হল অ্যারোডেস আবার তার পুরনো মেজাজে ফিরে এসেছে। রক্তরঙা অক্ষরগুলো নড়েচড়ে দ্রুত একটা প্রশ্নের আকার নিল। তুমি প্রাণ ঢেলে যাকে খুশি করার চেষ্টা করেছিলে, অথচ শেষমেশ পরিত্যক্ত হয়েছিলে, সে কে? ইকানসারের মাথার ভেতরটা ঝাঁঝা করতে লাগল। তার মুখের সব রক্ত সরে গেল, তারপর আবার লাল হয়ে উঠল। প্রশ্নটা তার ভেতরের এক গভীর ক্ষত একদম খুঁচিয়ে দিল। সে বুঝতে পারল না কি করবে। যদি বলে দিই সে কে, তাহলে তার সুনাম আজ রাতের আগেই শেষ। আমি ইতোমধ্যেই কিছু মহলে একরকম কিংবদন্তি হয়ে গেছি। ইকানসার অনেক কষ্টে ঢোক গিলল। তারপর তিতকুটে গলায় বলল, আমি শাস্তিটাই বেছে নিলাম। সাথে সাথে একটা বজ্রপাত নেমে এলো, কিন্তু এবারেরটা আগেরটার মতো না। রূপালী সাদা না, সাথে হালকা সবুজ মেশানো। বজ্রটা সোজা তার মাথায় আঘাত করল। তার চুলগুলো খাড়া হয়ে গেল, বজ্রের রঙে ঝলকাতে লাগল। সে পাশার দানার মতো প্রচণ্ড কাঁপতে লাগল।
যেন কেউ তাকে হ্যালুসিনোজেনিক ড্রাগ খাইয়ে দিয়েছে। আর্চবিশপ হোরামিক একটা দীর্ঘশ্বাস ফেলল, চোখ বন্ধ করে নিচু গলায় বলল, গ্রেড 0 সিল্ড আর্টিফ্যাক্ট। ইকানসার যখন সামলে উঠল চারপাশে তাকিয়ে বলল, আর একটা প্রশ্ন বাকি আছে। শার্লক মরিয়ার্টি ডিসেন্ট রিচুয়াল ধ্বংস করার জন্য যে চাবিটা ব্যবহার করেছিল সেটা কোথা থেকে এসেছিল? তোমাদের মধ্যে কে 2-1-1 ব্যবহার করতে চাও? মেশিনারি হাইভ মাইন্ডের সব ডিকন আর ক্যাপ্টেন একে অপরের দিকে তাকাল। কেউ কিছু সময়ের জন্য সাড়া দিল না। জাহাজের খোলে ঢেউয়ের আছড়ে পড়ার শব্দটাই যেন পৃথিবীর একমাত্র শব্দ হয়ে রইল। রাতের সমুদ্র একই সাথে কোলাহলপূর্ণ, আবার নীরব। ক্লাইন হঠাৎই চোখ মেলে জেগে উঠল। সে দেখল কাঠের সিলিংটা একটা টকটকে লাল চাঁদের পর্দায় ঢেকে আছে। তার অতীন্দ্রিয় সংবেদন তাকে বলল, বাইরে কিছু একটা ঘটছে। কেউ লুকিয়ে দেখা করতে এসেছে নাকি? সে মাথা কাত করে শোনার চেষ্টা করল। কিছু অস্বাভাবিক শব্দ আবছাভাবে শুনতে পেল। সে উঠে বসল, দস্তানা পড়ল, কোটটা গায়ে চাপাল। তার চোখ অন্ধকার হয়ে এল। সে একটা সোনার মুদ্রা বের করল, ছুঁড়ে মারল, দ্রুত একটা ডিভিনেশন করল। বিপদের কোনো ইঙ্গিত না পেয়ে সে বালিশের নিচ থেকে রিভলভারটা বের করে পকেটে ভরল। প্রস্তুতি ঠিকঠাক নিয়ে ক্লাইন দরজা খুলে বেরিয়ে এল। শব্দ অনুসরণ করে সে উপরের ডেকের দিকে এগোল। এই মুহূর্তে শিল্প দূষণ থেকে অনেক দূরে সমুদ্রের ওপরে টকটকে লাল চাঁদটা চুপচাপ ঝুলে আছে, রহস্যময় স্বপ্নের মতো। কয়েকজন টহলদার ক্রু সদস্যকে সাবধানে এড়িয়ে ক্লাইন সেই জায়গায় পৌঁছাল যেখানে গণ্ডগোলটা হচ্ছিল। বাতাসে রক্তের একটা হালকা গন্ধ পাওয়া যাচ্ছিল। চাঁদের আলোয় সে তাকিয়ে দেখল সাবেক অ্যাডভেঞ্চারার ক্লিভস জাহাজের একপাশে বসে কিছু একটা সাজাচ্ছে। এই ভদ্রলোক থেকে প্রায় 10-12 মিটার দূরে কেবিনের ছায়ায় 3 জন লুকিয়ে আছে। তাদের একজন ক্লিভসের সঙ্গী, কালো কোট পরা নারী দেহরক্ষী। বাকি 2 জন তাদের নিয়োগকর্তার বাচ্চা, 14-15 বছরের একটা মেয়ে আর 10 বছরের কম বয়সী একটা ছেলে। 2 কিশোর কিশোরী মোটা সুতির রাত পোশাকের ওপর কোট চাপিয়েছে। তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছে সেটা বোঝাই যাচ্ছিল। হিম রাতের বাতাসে তারা কাঁপছিল, তবুও পুরো উৎসাহ নিয়ে বসে আছে। উজ্জ্বল চোখে ক্লিভসের দিকে তাকিয়ে আছে। লুকোচুরি খেলা চলছে নাকি? ক্লাইন মনে মনে রসিকতা করল। সে ইচ্ছে করেই পায়ের শব্দ একটু জোরে করল। ক্লিভস আর অন্যরা তার দিকে তাকাল। বন্ধু, কি হয়েছে? ক্লাইন ইস্ট বড়োয়ে চেনা কিছু বাউন্টি হান্টারের ভাব মনে করার চেষ্টা করল, কিন্তু সেই গেরমান স্প্যারোর সেই ঠান্ডা ধারালো পরিচয়টাই বজায় রাখল। ক্লিভস নির্বিকার গলায় উত্তর দিল, প্রাইভেট কাজ। আকস্মিকভাবে পাওয়া একটা শিকার, তবে যেটার জন্য অপেক্ষা করার মতো শিকার। ক্লাইনের কৌতূহল হঠাৎ জেগে উঠল। সে নিজের নাম গেরমান রেখেছিল এই কারণে যে এটা তার আগের জীবনে খেলা এক গেমের প্রথম শিকারীর নাম ছিল, আর এটা সমুদ্রে দুষ্টের শিকার করার তার ধারণার সাথে দারুণ মিলে যেত। ক্লাইন কারণটা জানতে তাড়াহুড়ো করল না। ক্রিপিং হাঙ্গার পরা বাঁ হাত দিয়ে সে পাশের ছায়ার দিকে আঙুল তুলল। প্রাইভেট কাজ? নিজের নিয়োগকর্তার সামনেই প্রাইভেট কাজ? ক্লিভস সেখানে বসে থেকেই ছেলে আর মেয়েটার দিকে এক ঝলক তাকাল। তার গলার স্বর বদলাল না। সাসিল একটু অসাবধান হয়ে গিয়েছিল। ডোনা আর ডেন্টন জেগে গেছে। ওদেরকে সাথে আনা ছাড়া উপায় ছিল না। ডোনা নামের মেয়েটা নিজের নাম শুনে নাক কুঁচকাল। কৌতূহল নিয়ে মুখ তুলে ক্লাইনকে জিজ্ঞেস করল, আঙ্কেল, তুমিও কি অ্যাডভেঞ্চারার? আঙ্কেল? পৃথিবীর সেই আমিও হলেও তোমার থেকে বড়জোর 10 বছরের বড়। ক্লাইন মজা পেয়ে বলল, না, ও শব্দটা তুমি ব্যবহার করতে পারো না। ঠিকঠাকভাবে বললে এখানে একমাত্র অ্যাডভেঞ্চারার আমি। ওরা এই মুহূর্তে শুধুই দেহরক্ষী। সে ক্লিভসের দিকে ফিরে বলল, শোনো মেট, কি শিকার পেলে? ক্লিভস হালকা লাল রঙের পানির দিকে তাকিয়ে বলল, একটা মারলোক। মারলোক? ওটা তো একটা বিয়ন্ডার প্রাণী। সবচেয়ে নিচু গ্রেডের হলেও সাধারণ মানুষের জন্য ওটা মোকাবেলা করা বেশ কঠিন। অন্তত 5-6 জন লোক আর 4-5টা বর্ষা লাগে একটা সুযোগ পেতে। ঠিক, মারলোকের গায়ের আঁশ খুব শক্ত। রিভলভার দিয়ে সামান্যই ক্ষতি করা যায়। রাইফেল লাগে। ক্লাইন ভ্রু তুলে জিজ্ঞেস করল, তোমার পরিকল্পনা কি? আর তুমি কিভাবে নিশ্চিত যে এটা মারলোক? ক্লিভস জাহাজের কিনারার দিকে আঙুল দেখিয়ে বলল, এখানে ওর শরীরের শ্লেষ্মার দাগ আছে। 1-2 ঘণ্টা আগে ও জাহাজে উঠে যাত্রীদের আক্রমণ করার চেষ্টা করেছিল, কিন্তু তখনও ডেকে অনেক ক্রু আর নাবিক চলাফেরা করছিল। ক্লাইন কয়েক পা সামনে গিয়ে দেখল জাহাজের পাশে কিছু সবুজ ক্ষয়ের দাগ আছে। টিনগেন সিটিতে যে তথ্য সে পড়েছিল সেগুলো তার মনে পড়ল। বইয়ের লেখা একদম মিলে যাচ্ছিল। সে প্রবল আগ্রহে জিজ্ঞেস করল, একটাই কেন হবে? দল হবে না কেন? তার মনে ছিল মারলোকরা সাধারণত দল বেঁধে থাকে। দল হলে ওরা সরাসরি জাহাজের খোল ভেঙে সবাইকে ডুবিয়ে দিত। আর এই চ্যানেল আর আশপাশের সমুদ্র থেকে মারলোকদের অনেক আগেই সরিয়ে ফেলা হয়েছে। চার্চ অফ স্টর্মস এদের শিকার করতে খুব ভালোবাসে। ক্লিভস গম্ভীর গলায় ব্যাখ্যা করল, সেটা সম্ভবত এই কারণেই মারলোকরা সিকোয়েন্স নয়,
সেলার পোশনের অন্যতম প্রধান উপাদান। ক্লাইন পকেটের রিভলভারে হাত বুলাল, হাসি মুখে জিজ্ঞেস করল, তোমার আত্মবিশ্বাস আছে? ক্লিভস সরাসরি উত্তর না দিয়ে পাশের একটা কাগজের ব্যাগ খুলল। ব্যাগের ভিতরে রক্তমাখা শূকরের কিছু নাড়িভুঁড়ি ছিল। এই থেকেই সেই রক্তের গন্ধটা আসছিল যেটা ক্লাইন পেয়েছিল। সব মারলোক এই খাবার পছন্দ করে, ওরা এর লোভ সামলাতে পারে না। অবশ্য এই দানবগুলো মানুষের নাড়িভুঁড়ি সবচেয়ে বেশি পছন্দ করে। তাই অনেক সমুদ্র গল্পে বলা আছে, জাহাজের রান্নাঘর থেকে শূকর বা গরুর নাড়িভুঁড়ি কিংবা ক্যান্ড অর্গান প্রস্তুত রাখতে ক্লিভস বলতে বলতে কিছু দানা ছিটাল। গোলমরিচের দানা মারলোকদের কাছে গাঁজা টানার মতো উত্তেজনা দেয়। ওরা ভারসাম্য খানিকটা হারিয়ে ফেলে। এটা প্রায় 1 মিনিটের মতো থাকে। তারপর সেই চরম উত্তেজনার পর ওরা একদম ক্লান্ত হয়ে পড়ে। তারপর সে নিজের জামার ভেতর থেকে একটা কাঠের বাক্স বের করল, ত্রিভুজাকার ব্লেড, ছুরি আর ছোট ছুরির ডগায় একটা গাঢ় সবুজ পেস্ট মাখাল। প্রিজ্জ হারবারে যে পুদিনার ক্রিং জনপ্রিয়, এটা মানুষের জন্য একটা মিষ্টি জিনিস, কিন্তু মারলোকদের চোখে এটা মারাত্মক রক্তবিষ। এছাড়া আমি নাবিকদের কাছ থেকে 2টো রাইফেল ধার নিয়েছি। 20 মিনিটের জন্য এই এলাকায় কেউ যাতে না আসে সেই কথাও দিয়েছে। তার জন্য মোটা টাকা গুনতে হয়েছে। তবে যদি একটা মারলোক মারতে পারি তাহলে এই খরচের 10, 20, এমনকি 30 গুণ ফেরত পাব। বুদ্ধিমান অভিজ্ঞ অ্যাডভেঞ্চারার যেমন হয়, সে নিজের শিকারের দুর্বলতা আর সমস্যাগুলো একদম খুঁটিয়ে জানে। ওর কথা শুনে মনে হচ্ছে বিয়ন্ডার না হলেও ওদের মারলোক শিকারের সুযোগ আছে। ফাঁদ আর আগ্নেয়াস্ত্রের সামনে লো সিকোয়েন্স বিয়ন্ডাররাও সাধারণ মানুষের চেয়ে খুব বেশি শক্তিশালী না। গ্যাং যুদ্ধে লো সিকোয়েন্স বিয়ন্ডার মারা যায় না, তা তো না। তবে মারলোকরা যেন গোটা শরীরে বর্ম পড়ে আছে, ওদের মারা সহজ না। আহত করা যাবে, কিন্তু পালানো ঠেকানো যাবে না। ক্লাইন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, মনে হচ্ছে তুমি বেশ কিছু মারলোক মেরেছ। সাধারণ সমুদ্র দানবদের বৈশিষ্ট্য জানা একজন অ্যাডভেঞ্চারারের বেঁচে থাকার পূর্বশর্ত ক্লিভস প্রশংসায় খুশি হওয়ার ভাব দেখাল না। সে শান্ত আর চুপচাপই রইল। ওরা যখন কথা বলছিল, মেয়ে ডোনা আর ছেলে ডেন্টন ছায়ায় বসে মুগ্ধ হয়ে শুনছিল। তাদের কাছে এটা পৃথিবীর সবচেয়ে মজার ব্যাপার মনে হচ্ছিল। হ্যাঁ, আমারও এই বিষয়ে পড়াশোনাটা একটু ঝালাই করতে হবে। ক্লাইন হাসিমুখে বলল, তাহলে এই ব্যাপার। আমি তোমাকে বিরক্ত করিনি তো? ক্লিভস একটা লাঠিতে কিছু নাড়িভুঁড়ি গেঁথে নিল। গম্ভীর গলায় বলল, যদি অংশ নিতে চাও তাহলে ডোনা আর ডেন্টনের দিকে নজর রাখো, যাতে সাসিলের মনোযোগ ভেঙে না যায়। অবশ্যই পাশ থেকে দেখার ইচ্ছেই যার ছিল, সেই ক্লাইন হাসিমুখে রাজি হয়ে গেল। লাল চাঁদটা আকাশে উঁচুতে ঝুলেছিল। ক্লাইন ডোনা আর ডেন্টনের কাছে এগিয়ে গেল, তাদের পাশে গিয়ে বসে পড়ল। ক্লিভসের সঙ্গী মেয়েটা সেসিল একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে ডেকের উপর রাখা রাইফেলটা তুলল, তারপর ঝুঁকে চটপট অন্য একদিকে হাঁটতে শুরু করল। গোলমরিচ ছিটানো শূকরের নাড়িভুঁড়ির গাদা থেকে সে প্রায় 10 মিটার দূরত্ব বানাল। আঙ্কেল, শুরু হয়ে যাচ্ছে কি? দুষ্টু প্রকৃতির, মুখে ছোপ ছোপ দাগওয়ালা কিশোরী ডোনা হঠাৎ একটু ঘাবড়ে গেল, কিন্তু তার মুখে কৌতূহল আর উত্তেজনা একসাথে ফুটে উঠল। ক্লাইন বাঁ হাতের তর্জনী মুখের উপর রাখল, ছোট দুজনকে চুপ থাকার ইশারা করল। এরকম সময় সে রোসেলকে মনে মনে ধন্যবাদ না দিয়ে পারল না। এই ট্রান্সমাইগ্রেশন সিনিয়রের চেষ্টায় তার অভ্যাসের অনেক ইশারা এখন উত্তর মহাদেশের সাধারণ বডি ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছে। ফলে কোনো ভুল বোঝাবুঝি হল না। শোনা যায়, পঞ্চম যুগের একদম শুরুর দিকে এই চুপ থাকো ইশারাটা লোয়েনে একটা অপমান ছিল, কিন্তু দক্ষিণ মহাদেশের কোথাও কোথাও এর মানে ছিল আমাকে চুমু খাও। ক্লাইনের মনটা একটু এদিক সেদিক ঘুরে এল। ডোনা আর ডেন্টন আর কিছু বলার সাহস পেল না। তারা চুপচাপ বসে রইল। ক্লিভস কিভাবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সেটা মনোযোগ দিয়ে দেখতে লাগল। প্রাক্তন অ্যাডভেঞ্চারার ক্লিভস একটা লম্বা ছিপ তুলল। তার সুতোয় কয়েকটা শূকরের নাড়িভুঁড়ি ঝুলিয়ে জাহাজের পাশ দিয়ে পানিতে ছুঁড়ে দিল। ছপাত করে একটা শব্দ হল। টোপটা পানির ভেতরে ঢুকে গেল। বাকি নাড়িভুঁড়িগুলো ছড়িয়ে রেখে ক্লিভস ঠান্ডা মাথায় তার অস্ত্রটা নিয়ে পিছিয়ে গেল। ধাপে ধাপে পিছিয়ে গিয়ে সে সেসিলের ঠিক উল্টো দিকের ছায়ায় লুকিয়ে পড়ল। দুজন মিলে ছিপের জায়গা থেকে জাহাজের সাইডের সাথে প্রায় 60 ডিগ্রির একটা কোণ বানাল। ত্রিকোণ আকৃতির ব্লেড আর অন্যান্য অস্ত্রগুলো গা ঘেঁষে রাখল। সে রাইফেল তুলে নিশানা করার অনুভূতিটা মাপতে চাইল। পুরো ডেকটা একদম থেমে গেল। শুধু স্টিম ইঞ্জিনের ভোঁ ভোঁ শব্দ আর জাহাজের গায়ে ঢেউ আছড়ে পড়ার আওয়াজ শোনা যাচ্ছিল। মিনিট গড়িয়ে যেতে লাগল। ডোনা আর ডেন্টন আর বসে থাকতে পারল না। পা ঝিঁঝি ধরে যাচ্ছিল বলে তারা কেবিনের তক্তায় পিঠ ঠেকিয়ে বসে পড়ল। ঠিক সেই মুহূর্তে তারা দেখল জাহাজের পাশের ছিপটা একটু নিচে ঝুঁকে গেল। ঘষাঘষির একটা চাপা শব্দ দ্রুত কাছে আসতে লাগল। হঠাৎ একটা ছায়ামূর্তি লাফ দিয়ে ডেকের উপরে উঠে পড়ল। লাল চাঁদের আলোয় ভেজা একটা দানব। তার পুরো শরীর গাঢ় সবুজ আঁশে ঢাকা। চারপাশে সবুজ একটা পিচ্ছিল আঠালো রস গড়িয়ে পড়ছিল।
মানুষের সাথে এর মিল ছিল খুবই কম। দেখতে অনেকটা বড়সড় একটা মাছের মতো, কিন্তু এর 4টা শক্তপোক্ত পা গজিয়েছে। পায়ের ফাঁকে ফাঁকে স্পষ্ট পাখনার মতো জাল। মারলোকটা 1.9 মিটারের চেয়েও লম্বা। গোল গোল চোখ, গালে কানকো, দেখতে কিংবদন্তির ডিমনের মতো। ডোনা চিৎকার যাতে না বেরোয় সেজন্য নিজের মুখ চেপে ধরল। একই সাথে সে তার ভাই ডেন্টনের মুখও চেপে ধরল। বুদ্ধিমান মেয়ে, ক্লাইন মনে মনে হাসল। সে সাবধানে মারলোকটাকে দেখতে লাগল। আগে দেখা সেলর র্যাম্পেজারের সাথে এটার মিল নেই। আসল মারলোকদের মানুষের মতো মস্তিষ্ক থাকে না, এরা একদম খাঁটি দানব। মারলোকটা সতর্ক চোখে চারপাশটা দেখল, তারপর বসে পড়ল। ছড়িয়ে রাখা শুকরের নাড়ি ভুঁড়িগুলো তুলে নিল, দ্রুত মুখে পুরে দিল। চিবানোর স্পষ্ট আওয়াজ বেরিয়ে আসল। তার সাদাটে চোখের আলোটা ধীরে ধীরে কমে আসতে লাগল, যেন স্বপ্নের মধ্যে ডুবে যাচ্ছে। বুদ্ধি কম। ক্লাইন মাথা নাড়ল, মনে মনে রায় দিল। ব্যাং! ক্লিপস ট্রিগার চাপল। রাইফেল থেকে একটা গুলি বেরিয়ে এলো। সেটা সঙ্গে সঙ্গে মারলোকের বুকে এসে লাগল। আঁশগুলো ভেঙে গেল, ছিটকে রক্ত বেরিয়ে এলো। ওয়াহ! মারলোকটা বাচ্চাদের মতো একটা চিৎকার দিল। তারপর ছায়ায় লুকিয়ে থাকা ক্লিপসের দিকে ঝাঁপিয়ে পড়ল, স্টিম ট্রেনের মতো দ্রুত। এই সময়ে অন্য পজিশনে থাকা সেসিলও গুলি ছুঁড়ল। ব্যাং! রাইফেলের গুলিটা মারলোকের পাঁজরে এসে লাগল। অনেকগুলো আঁশ ছিটকে পড়ল, লম্বা শরীরটা টলে উঠল। গোলমরিচের গুঁড়া পেটে যাওয়া মারলোকটা স্পষ্টভাবে ধীর হয়ে এলো। সে থেমে গেল, কোনো শত্রুকে আগে আক্রমণ করবে বুঝতে পারল না। আর এই সুযোগে ক্লিপস আর সেসিল ঠান্ডা মাথায় আবার গুলি ভরে নিল। তারা আবার নিশানা করল, ট্রিগার চাপল। ব্যাং! ব্যাং! একের পর এক রক্তের ফোয়ারা ফুটে উঠল। ব্যথায় মারলোকের চোখে আবার চেতনা ফিরে এলো। সে একটা ঝাঁকি দিয়ে লাফ দিল। পরের গুলিগুলো এড়িয়ে গেল। মনে হল যেন তার কোনো আঘাতই লাগেনি। এভাবে ক্লিপসের দিকে এগিয়ে এলো। ক্লিপস হাতের রাইফেলটা ধীরে সুস্থে নামিয়ে রাখল। পাশে রাখা ত্রিকোণ আকৃতির ব্লেডটা তুলে নিল। সে সরে না গিয়ে উল্টো সামনের দিকে লাফ দিল। গড়িয়ে গিয়ে মারলোকের পাশে চলে এলো। হাতের ত্রিকোণ ব্লেডটা ঠিক জায়গায় বসিয়ে দিল। যেখানে আঁশগুলো ভেঙে পড়েছিল সেই ফাঁকটাতেই বসিয়ে দিল। মারলোকটা হঠাৎ ঘুরে দাঁড়াল। তার সাথে একটা ঝোড়ো বাতাস বয়ে গেল। জোর করে ত্রিকোণ ব্লেডটাকে ক্লিপস সহ ছুঁড়ে ফেলল। প্রাক্তন অ্যাডভেঞ্চারারটা ডেকের উপর আছড়ে পড়ল। মারলোকটা মাথা ঝাঁকাল। মনে হল যেন প্রচণ্ড একটা অস্বস্তি টের পাচ্ছে। সে আর ক্লিপস বা সেসিলকে আক্রমণ করল না, বরং বড় বড় পা ফেলে জাহাজের পাশের দিকে এগোল। সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করল। ব্যাং! সেসিলের গুলিটা আবার তাকে গিয়ে লাগল। রক্ত আবার ফোয়ারার মতো ছিটকে পড়ল, কিন্তু তবু সে থামল না। 2 পা ফেলে মারলোকটা একটা সুবিধাজনক জায়গায় পৌঁছাল। হাঁটু ভাঁজ করে লাফ দেওয়ার প্রস্তুতি নিল, কিন্তু তার শরীরে আর পুরোটা জোর খাটানোর শক্তি ছিল না। লাফ যতদূর যাওয়ার কথা ছিল ততটা গেল না। সে জাহাজের ভেতরের পাশেই আছড়ে পড়ল। ব্যাং! মারলোকটা সেই আঘাত হজম করল। কোনো মতে জাহাজের পাশ গলে বাইরে যাওয়ার চেষ্টা করল। প্রায় পালিয়ে যাচ্ছে দেখে ক্লাইন তার রিভলভারটা বের করল। ঠিক তখনই অন্য দিক থেকে একটা জোরালো শব্দ এলো। ব্যাং! মারলোকের বাঁ চোখটা একটা রক্তাক্ত গর্তে পরিণত হল। ভেতরে কেমন একটা সাদা জেলির মতো জিনিস কিলবিল করছিল, সেটা একটু একটু দেখা যাচ্ছিল। তখনও সে মরেনি। ডেকের উপর শুয়ে সর্বশক্তি দিয়ে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করল। কয়েক সেকেন্ড পরে 20টা কাজ করল। সে কেঁপে কেঁপে মরে গেল। ক্লাইন আওয়াজের উৎস খুঁজল। দেখল কেবিনের অন্য পাশের ছায়া থেকে এক মধ্যবয়সী লোক বেরিয়ে আসছে। লোকটা পরে আছে পুরু গাঢ় লাল রঙের কোট, পরনে সাদা স্ল্যাক্স, মাথায় এই যুগের চলতি জাহাজে টুপি, হাতে একটা লোহার রঙের পুরনো মাস্কেট। সেটার মোটা কালো নলের মুখ দিয়ে সাদা ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে বের হচ্ছিল। এই লোকের ব্যাপারে ক্লাইন আগে অ্যাটেন্ডেন্টের মুখে শুনেছিল। সে লোকটাকে চিনতে পারল। ও হোয়াইট অ্যাগেট জাহাজের ক্যাপ্টেন অ্যালান্ড কাগ। চোখের কোণে, কপালে, ঠোঁটের ধারে স্পষ্ট বলিরেখা। অ্যালান্ড ক্লিপসের দিকে এগিয়ে এলো, হেসে বলল, ক্যাপ্টেন হিসেবে আমাকে নিশ্চিত করতেই হয় যে কোনো বিপদ যেন না ঘটে। এতক্ষণ পাশে দাঁড়িয়ে দেখার জন্য মাফ চাইছি। ক্লিপস ততক্ষণে উঠে দাঁড়িয়েছে, মুখে কোনো ভাব ফুটতে দিল না। সে বলল, এটা তোমার জাহাজ। নিয়ম অনুযায়ী ভাগের একটা অংশে তোমার অধিকার আছে। অ্যালান্ড মাথা ঘুরিয়ে ক্লাইন আর অন্যদের দিকে তাকাল, হেসে বলল, পরের পানি আর খাবারের সাপ্লাই 2 দিন পরে। মারলোকের লাশটা কিভাবে রাখবে সেটা ভাবতে হবে। এক কাজ করো, সস্তায় আমার কাছে বেচে দাও। যেটুকু কম দাম সেটাই আমার ভাগ। এটাই সবচেয়ে ভালো সমাধান। ক্লিপস আর সেসিল চোখাচোখি করল। অ্যালান্ডের কথায় রাজি হয়ে গেল। 130 পাউন্ডে পুরোটা তোমার। মারলোক বিয়ান্ডার উপাদানের বাজার মূল্য 150 থেকে 200 পাউন্ড। অন্য আত্মিক অংশগুলোর কথা ধরলে 130 পাউন্ড সত্যিই সস্তা।
তবু ক্লিভস আর সেসিলের আর কিছু করার নেই। এটা অ্যালান্ডের জাহাজ, তার একদল সশস্ত্র নাবিক আর ক্রু আছে। দরকষাকষি ভেঙে গেলে কয়েক মিনিটের মধ্যে সবাইকে সমুদ্রের তলায় ডুবিয়ে দিতে পারে। অবশ্য সেটা যদি আমি না জড়াই, তবেই হ্যাঁ, এতেই বোঝা যাচ্ছে ক্লিভস আর সেসিল বিয়ন্ডার না, অন্তত যুদ্ধ আর শুটিং ডোমেইনের বিয়ন্ডার না। অ্যালান্ডের ব্যাপারে আমার সন্দেহ হচ্ছে। ক্লাইন উঠে দাঁড়িয়ে দরকষাকষিটা শুনল। না, তুমি বোধহয় কিছু একটা ভুল বুঝছ। আমি তোমাকে হুমকি দিচ্ছি না। 150 পাউন্ড ন্যায্য দাম। অ্যালান্ড কাগ একজন নাবিককে ডাকল, তার হাতে সিন্দুকের চাবি দিল। তুমি জাস্ট অ্যালান্ড? সেসিল যেন এতক্ষণে সমুদ্রে তার এই উপাধির কথা মনে করতে পারল। অ্যালান্ড হেসে বলল, হ্যাঁ। এই সময়ে ডোনা আর ডেন্টন তীব্র যুদ্ধ আর জ্যান্ত দানব দেখে হতবাক হয়ে পড়েছিল। এবার তারা লাফ দিয়ে উঠল। উত্তেজনা আর ভয় নিয়ে মার্লকের কাছে দৌড়ে এল। আসলেই কি মরে গেছে? ডোনা পায়ের আঙুল দিয়ে মার্লকের শরীরে একটা গুঁতো দিল, তারপর লাফ দিয়ে পিছিয়ে গেল। ছোট ভাইয়ের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল, যেন এই বুঝি আবার বেঁচে উঠবে। সত্যি এটা একটা দানব। ডেন্টন বড় একটা শ্বাস নিল, চোখ গোল গোল করে তাকাল। সমুদ্রে অনেক দানব আছে। অ্যালান্ড নরম গলায় হাসল। 4টা পা আর দাঁড়াতে পারা ছাড়া মার্লকদের সাথে মানুষের আর কোনো মিল নেই। সে বসে পড়ল, একটা ছুরি বের করল, মার্লকের চোখের নিচে গালটা কেটে নিল। ভেতরে সাদা নরম মাংস বেরিয়ে এল, লালচে ছোপ লাগা। মার্লকের শরীরের সবচেয়ে মজার অংশ এটাই, কাঁচা খাওয়ার জন্যও পারফেক্ট। অ্যালান্ড সাবধানে একটা পাতলা টুকরো কাটল, ডোনার দিকে এগিয়ে দিল। তোমাকে দেখে আমার মেয়ের কথা মনে পড়ছে। দুঃখের কথা, ও বড় হয়ে গেছে, নিজের সংসার আছে। আমি খাওয়ার সাহস পাচ্ছি না। ডোনা ছুরির ডগায় ঝুলে থাকা পাতলা মাংসের টুকরোটার দিকে তাকিয়ে বলল, হা, তোমাদের মধ্যে কে চেষ্টা করতে চাও? অ্যালান্ড হেসে চারপাশে তাকাল। ক্লাইন তার স্পিরিচুয়াল ইনটিউশন থেকে কোনো সতর্কতা পেল না। সেটা নিশ্চিত হয়ে মাথা নাড়ল। আমার খুব কৌতূহল হচ্ছে। অ্যালান্ড সঙ্গে সঙ্গে তার হাতে ছুরিটা ধরিয়ে দিল। একবার চেখে দেখো। ডাঙায় থাকলে নোবেলরাও সবসময় এটা খাওয়ার সুযোগ পায় না। এই মার্লকগুলো হল মাছের দানব, একরকম মিউটেট হয়ে যাওয়া মাছ ভেবে নিতে পারো। সে ভাইবোনের ভয় কাটাতে চাইছিল। ক্লাইন জিজ্ঞেস করতে চাইল ওয়াসাবি, সয়া সস বা অন্য কোনো মশলাপাতি আছে কিনা, কিন্তু অন্য পক্ষ যেহেতু কিছু বলল না, সে নিজেকে অজ্ঞ দেখাতে চাইল না। ছুরিটা নিল, রক্তাক্ত মাংসে কামড় বসাল, গিলে ফেলল। মুখে দিতেই মাংসটা যেন গলে গেল। রক্তের স্বাদটা খুব হালকা, লবণাক্ত একটা স্বাদ এনে দিচ্ছিল, ঠিক যতটা দরকার। সেটা মাংসের তাজা আর মিষ্টি স্বাদকে পুরোপুরি ফুটিয়ে তুলেছিল। ক্লাইন দুবার চিবাল, মাছের নরম আর তরতাজা স্বাদটা পুরোপুরি অনুভব করল। তার জীবনে এই প্রথম এরকম কিছু খাচ্ছিল। অসাধারণ। সে প্রশংসা করতে কার্পণ্য করল না, বুড়ো আঙুল তুলে দেখাল। ডোনা পুরোটা কৌতূহল নিয়ে দেখল। মার্লকের গালের মাংসটার ব্যাপারে হঠাৎ আগ্রহী হয়ে উঠল। এই কৌতূহল তার ভয় আর ঘৃণাকে হারিয়ে দিল। সে চেষ্টা করার ইচ্ছা প্রকাশ করল। অ্যালান্ড তার ইচ্ছা পূরণ করল। হেসে দেখল ডোনা চোখ চেপে বন্ধ করে মুখ কুঁচকে মাংসটায় কামড় বসাল। ডোনার মুখের ভাবটা ধীরে ধীরে নরম হয়ে এল। সে চটপট চোখ খুলল, উত্তেজিত হয়ে বলল, অবর্ণনীয় স্বাদ। তার দেখা দেখি ডেন্টন, সেসিল আর বাকিরাও গালের ছোট ছোট টুকরোগুলো ভাগ করে নিল। খেয়ে তারা খুশিও হল, আবার অসন্তুষ্টও হল। স্বাদে খুশি, কিন্তু পরিমাণে অসন্তুষ্ট। অ্যালান্ড শেষ টুকরোটা খেয়ে ফেলেছে দেখে ক্লিভস মার্লকের শরীরের দিকে আঙুল তাক করল। বলল, পাঁজরের পাশের মাংসটা ভাজার জন্য ভালো, পেটের মাংসটা রোস্ট করা উচিত, বাকি অংশগুলো খেতে বাজে। আমিও ঠিক এটাই ভাবছিলাম। অ্যালান্ড একটা মৃদু হাসি দিল। আমি এখনই শেফকে রান্নার ব্যবস্থা করতে বলছি। এরকম একটা রাতে আমাদের ভালো খাবার আর সুরা ভাগাভাগি করে খাওয়া উচিত। সমুদ্রের কিংবদন্তিগুলো নিয়ে গল্প করা উচিত। এটা খুবই আনন্দের ব্যাপার। আমি অপেক্ষায় আছি। কিন্তু একদম ঠিকঠাক একটা শিকার শেষে কিভাবে যে একটা খানাপিনার আসরে বদলে গেল। ক্লাইন একটু ঢোক গিলল। ডেকের উপরে গ্রিলের নিচে একটা অতিরিক্ত অ্যাসবেস্টসের স্তর বসানো ছিল। এটা ছিল যাতে বাতাসে কয়লার ফুলকি উড়ে গিয়ে জাহাজের গা পুড়িয়ে না দেয়। মোটা বাবুর্চি একটা অ্যাপ্রন আর রোসেলের আবিষ্কার করা লম্বা সাদা টুপি পরে দাঁড়িয়েছিল। সে একটা সরু ব্রাশ দিয়ে মাছের লম্বা সাদা ফালিগুলোর ওপর একটা গোপন রেসিপির মশলা লাগাচ্ছিল। সেই মশলায় ছিল বেসিল, মৌরি, সমুদ্রের লবণ, গোলমরিচ আর লেবুর রস। সে বারবার ফালিগুলো উল্টে দিচ্ছিল যাতে দুই পাশ সমানভাবে সেঁকা হয়। মার্লকের পেটের মাংস ছিল বেশ চর্বিদার। তেলের ফোঁটা ঝরে পড়ছিল নিচে, আর লোহার জালের নিচে কয়লা চিড়বিড় করে জ্বলে উঠছিল। একটা লোভনীয় গন্ধে চারপাশের হাওয়া ভরে গেল। ক্লাইন বারবার সেই গন্ধটা নাকে টেনে নিল। তার সামনে ছিল একটা গোল টেবিল আর একটা চেয়ার।
টেবিলের উপরে একটা অদ্ভুত দেখতে মদের বোতল রাখা ছিল। মদটার রং সোনালি লাল, ঘুরে ঘুরে নড়ছিল, একটু আঠালো মনে হল। ক্লাইনকে বোতলটা মন দিয়ে দেখতে দেখে ক্যাপ্টেন অ্যালান কাগ একটু রসিকতা করে বলল, সোনিয়া ব্লাড ওয়াইন তৈরি হয় গোল্ডেন স্প্রিংয়ের আশেপাশের এলাকার সুগারউড গাছের রস দিয়ে। স্বাদটা পাতলা মধুর সাথে রক্ত মেশানোর মতো, মিষ্টি আর মসৃণ, কিন্তু খুব সহজেই নেশা ধরিয়ে দেয়। কোনো মেয়েকে যদি পছন্দ হয় আর তাকে পান করাতে চাও, তবে এটা ভেবে দেখতে পারো। সে বুঝতেও পারবে না, কিন্তু বেশি বেশি খেয়ে ফেলবে। হাহা, তবে শর্ত হল, যতটুকু সে খাচ্ছে ততটুকু তোমাকেও সামলাতে হবে। প্রাক্তন বোৎসওয়াইন বটে, নিজেকে নিয়ে রসিকতা করায় সে দারুণ পারদর্শী ক্লাইন মনে মনে ভাবল। সে চেয়ারে বসল, মুখে ঠান্ডা ভাবটা বজায় রেখে বলল, একজন যোগ্য অ্যাডভেঞ্চারের মদে ডুবে থাকে না। পাশে বসা ক্লিভস মাথা নাড়ল, বলল, একমাত্র যখন তারা বাড়ি ফেরে তখনই অ্যাডভেঞ্চারাররা নিজেদের মদ পান করার অনুমতি দেয়। কি আফসোসের কথা। অ্যালান্ড ঘুরে ডোনা আর ডেন্টনের দিকে তাকাল। ওরা দুজন কৌতূহল নিয়ে ব্লাড ওয়াইনটা দেখছিল। সে হেসে বলল, এটা অপ্রাপ্ত বয়স্কদের জন্য নয়। আমি আগে খেয়েছি, খুব ভালো লাগে। ডোনা সাথে সাথে প্রতিবাদ করল, শুধু শুধু কি যে হলো, আমি ঘুমিয়ে পড়লাম, আর পুরো বিকেলটা ঘুমিয়েই কাটিয়ে দিলাম। আমার মনে আছে তুই সেবার 2 কাপ খেয়েছিলি। ছোট্ট ভদ্রলোক ডেন্টন ঈর্ষার সুরে বলল। অ্যালান্ড ওদের ইচ্ছাটা পূরণ করল না, বরং 2 ভাইবোনের জন্য আলাদা করে 2 গ্লাস মিষ্টি বরফ চা অর্ডার করল। সে আলগোছে বলল, এই জাহাজে অনেক সাউদার্নার আছে। ডেন্টন হতাশ চোখটা সরিয়ে নিয়ে মারলোকটার দিকে তাকাল। তার দামি জিনিসগুলো ততক্ষণে কেটে নেওয়া হয়ে গেছে। ডেন্টন একটু সরল গলায় বলল, আসলে এটা তেমন ভয়ঙ্কর কিছু না। এটা তো শুধু একটা বড় কুৎসিত মাছ যার 4টে হাত পা আছে। ডোনা ছোট ভাইয়ের দিকে এক পলক তাকাল, বলল, অভিনন্দন, অবশেষে তুই এর আসল রূপটা চিনতে পেরেছিস। তারপর সে আগ্রহী চোখে ক্লিভস আর অ্যালান্ডের দিকে তাকাল। আঙ্কেল, সমুদ্রে কি এরকম দানব অনেক আছে? মারলোকদের কোনো কল্পনাতীত বিয়ন্ডার ক্ষমতা ছিল না। সাধারণ মানুষের চোখে ওরা সমুদ্রের হিংস্র জানোয়ার কিংবা কিংবদন্তির দানবের জ্যান্ত উদাহরণ ছিল। অ্যালান্ড একটু হাসল, বলল, না, মূল সমুদ্রপথ আর তার আশেপাশের সাগরে এরকম দানব খুব কম। অনেক দিন আগেই ওদের সাফ করে দেওয়া হয়েছে। একটা মারলোকের দেখা পেতে হলে তোমার ভাগ্য দরকার। একটু ভেবে দেখো, যদি আমি প্রায় 200 পাউন্ড বা তারও বেশি দামের দানব মারতে পারতাম, তাহলে কি আমি একটা যাত্রীবাহী জাহাজের ক্যাপ্টেন হতাম? আমি নিজের শিকারী জাহাজ বানিয়ে এই গোল্ড পাউন্ডগুলোর পেছনে ছুটতাম। এটা তো খুব যুক্তিযুক্ত কথা। ক্লাইন মনে মনে তাকে সমর্থন জানাল। তার পর্যবেক্ষণ অনুযায়ী মারলোকের শরীর থেকে বিয়ন্ডার উপাদান হিসেবে যেটা পাওয়া যায় সেটা ছিল এর মূত্রথলি। ওটার ভেতরের আকাশী নীল জলীয় আলোটা দেখে মনে হতো যেন একটা রত্ন। একজন নাবিক ততক্ষণে কালো চা নিয়ে এসে দাঁড়িয়েছিল। ক্লিভস কাপটা তুলে নিয়ে প্রথমে গন্ধটা শুঁকল, তারপর এক চুমুক খেল। বলল, একমাত্র মূল সমুদ্রপথ ছেড়ে গভীর সমুদ্রে গেলে, যেখানে প্রায় কুয়াশা বা ঝড় থাকে, সেখানে এসব দানবের দেখা পাওয়ার সম্ভাবনা বেশি। তবে সেটা ভীষণ বিপজ্জনক। মারলোক ছাড়াও যারা আঁশযুক্ত আর গাছে বেয়ে উঠতে পারে, সমুদ্রে নাগাদের গল্পও প্রচলিত আছে। ওদের উপরের অর্ধেক মানুষের মতো আর নিচের অর্ধেক সাপের মতো। ওদের 6টা হাত আর শরীর খুব ক্ষিপ্র। অ্যালান্ড এই প্রসঙ্গটা ধরে এগিয়ে নিল, বলল, এছাড়াও আছে বিশাল অক্টোপাস যারা এমন রস ছড়ে দিতে পারে যা অনেক মানুষকে গলিয়ে দিতে পারে। আছে ভয়ঙ্কর সমুদ্র দানব যারা একটা হালকা ধাক্কায় জাহাজ উল্টে দিতে পারে। আছে মারমেইড যাদের নেশা ধরানো গান শুনে মানুষ আর ফিরে আসতে চায় দফায়। নীল দৈত্যাকার ড্রাগন যারা বিদ্যুৎ তৈরি করতে পারে। বিশাল পাখি যাদের ডানা ঝাপটানিতে ঝড় উঠতে পারে। হে, আমি এদের কাউকেই কখনো দেখিনি। সবই সমুদ্রের কিংবদন্তি, কেউ জানে না সত্যি না মিথ্যা। মারমেইড ক্লাইনের মুখের ভাব এতটুকু বদলাল না। বাহ, খুব মজার তো, ডোনা চোখে আকাঙ্ক্ষা নিয়ে মন্তব্য করল। ডেন্টন চারপাশে তাকাল। ক্লাইনকে চুপ থাকতে দেখে সে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, আঙ্কেল, তুমিও তো একজন অ্যাডভেঞ্চারার, তুমি কি কখনো এরকম দানব দেখেছ? ক্লাইন এক মুহূর্ত স্তব্ধ হয়ে গেল, তারপর একটু হালকা হাসি দিল। বলল, একবার দেখেছিলাম। সেদিন আমরা 5 জন ছিলাম, আর হঠাৎ করে একটা মারলোকের সামনে পড়ে গেলাম। একটা তীব্র লড়াইয়ের পর শেষমেশ আমরা ওটাকে শেষ করতে পেরেছিলাম। এটা ছিল টিনগেন সিটিতে তার বাস্তব অভিজ্ঞতা। এটাই ছিল একজন অফিসিয়াল বিয়ন্ডারের সাথে তার প্রথম মুখোমুখি দেখা, যে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। সেই সময় সে আর ওল্ড নীল মিলে ইভিল ড্রাগন বারের পুরনো মালিক সোয়াইনের অনুরোধে একটা মিউটেটেড নাবিককে শেষ করতে সাহায্য করেছিল। কথাগুলো মনে পড়তেই ক্লাইনের মনটা স্মৃতিকাতর হয়ে উঠল। তার মুখের সেই ঠান্ডা, ধারালো ভাবটা অনেকটাই নরম হয়ে এল। 5 জন? জিজ্ঞেস করার সাথে সাথেই ডোনা মনে মনে গুনতে শুরু করল কে কে আসলে লড়াইয়ে অংশ নিয়েছিল। 1, 2, 3। সে দেখল এই লড়াইয়ে মারলোক মারতে আসলে মাত্র 3 জন হাত লাগিয়েছিল।
ক্লাইনের উত্তরের অপেক্ষা না করেই অ্যালান্ড একটু অবাক হয়ে বলল, হঠাৎ মুখোমুখি দেখা? হ্যাঁ, ক্লাইন সাফ গলায় বলল। কেউ মারা গিয়েছিল? অ্যালান্ড চেপে ধরল। ক্লাইন মাথা নাড়ল, বলল, কয়েকজনের ছোটখাটো আঘাত লেগেছিল। হঠাৎ মুখোমুখি দেখা, আর মাত্র 5 জনে একটা মারলোক শেষ করে দিয়েছিলে। তোমরা সবাই আসলেই অনেক শক্তিশালী। ক্লিভস তার নিজের মূল্যায়ন দিল। তার সঙ্গী সেসিল মাথা নেড়ে নিজের বিস্ময় প্রকাশ করল। কিছুক্ষণ আগের যে লড়াইটা হয়ে গেল সেটা ছিল ছোট আর দ্রুত। মারলোকটাকে মনে হয়েছিল সহজ আর দুর্বল। কিন্তু সেসিল আর ক্লিভস দুজনেই খুব ভালো করে জানত আগে থেকে বানানো টোপ, গোলমরিচের দানার হ্যালুসিনেশনের প্রভাব, পরের ক্লান্তি, মারলোকের প্রাণঘাতী দুর্বলতা মিন্ট ক্রিম, আর ধার করে আনা সেই দুটো রাইফেল না থাকলে একটা মারলোক মারতে কতজন মানুষ যে মরত সেটা ভাবাও কঠিন। হ্যাঁ, আসলেই খুব শক্তিশালী। অ্যালান্ড চিন্তিত চোখে ক্লাইনের দিকে তাকাল। আসলে দলটা ছিল 4 জন সিকোয়েন্স 9 আর একজন সিকোয়েন্স 8-এর। ক্লাইন আধা হাসি আধা দীর্ঘশ্বাসের সুরে বলল, সেই সময় আমি খুব ছোট ছিলাম। লড়াইয়ের কোনো অভিজ্ঞতাই আমার ছিল না। আমি শুধু সাপোর্ট হিসেবে ছিলাম। আঙ্কেল, তুমি এখনও তো অনেক ছোট। ডোনা জোরে জোরে মাথা নাড়ল। বাহ, এই কথাটা আমার পছন্দ হল। ক্লাইন তীক্ষ্ণ চোখে লক্ষ্য করল তার কথাগুলো শুনে ক্যাপ্টেন অ্যালান্ড অনেকটা শিথিল হয়ে গেছে। ঠিক সেই সময়ই কয়েকজন ক্রু একটা বড় সিরামিকের প্লেট নিয়ে এলো। প্লেটে ছিল সোনালি রং পর্যন্ত ভাজা মাংসের টুকরো। ওপরে ছড়ানো বেসিল পাতার সবুজ রং চোখ টানছিল। একটা মাতাল করা গন্ধ এসে নাকে ধাক্কা মারল। অ্যালান্ড সোনিয়া ব্লাড ওয়াইনের গ্লাসটা উঁচু করে টোস্ট করল। বলল, একটা সুন্দর রাতের জন্য। মে দ্য স্টর্ম বি উইথ আস। একটা সুন্দর রাতের জন্য। ডোনা আর ডেন্টন উচ্ছ্বাসে চিৎকার করে নিজেদের মিষ্টি বরফ চায়ে চুমুক দিল। ক্লাইন কালো চায়ের কাপটা দিয়েই গ্লাস টোকানোয় অংশ নিল। সে কাঁটা চামচ দিয়ে মারলোকের পাঁজরের একটা টুকরো তুলে নিল। মাংসটা শক্ত আর চর্বিহীন, কিন্তু সবজির তেল শুষে নেওয়ার পরে শুকনো হওয়ার দোষটা অনেকটা ঢাকা পড়ে গেছে। চিবোতে চিবোতে একটা সীমাহীন চিউই ভাব আর সুগন্ধ ছড়িয়ে পড়ল মুখে। গালের মাংসের কাছাকাছি যায় না বটে, কিন্তু এটাই যথেষ্ট ভালো। ব্যাকল্যান্ড আর প্রিজ্জ হারবারে যত মাছ খেয়েছি তার সবার থেকে ভালো। ক্লাইন তৃপ্তির সাথে মনে মনে প্রশংসা করল। অ্যালান্ড হাতের ছুরি চামচ নামিয়ে রাখল। সোনিয়া ব্লাড ওয়াইনে এক চুমুক দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। প্রসঙ্গটা পাল্টে দিল। বলল, সমুদ্রের সবচেয়ে বড় বিপদটা দানবদের থেকে আসে না, আসে ওই জলদস্যুদের থেকে। ওরা ওদের জাহাজ নিজেদের ইচ্ছেমতো চালায়, যেদিকে খুশি যায়। কেউ আগেভাগে ওদের ঠেকাতে পারে না। আঙ্কেল ক্যাপ্টেন, আমরা কি জলদস্যুদের সামনে পড়ব? ডেন্টন ভাজা মাছ গিলতে গিলতে চিন্তিত গলায় জিজ্ঞেস করল। অ্যালান্ড হেসে বলল, রোডস্টেড আর্কিপেলাগোর এই পথটা পৃথিবীর সবচেয়ে নিরাপদ পথ। প্রতি 2-3 দিন পর পর পথে কলোনিয়াল দ্বীপ পড়ে, যেখানে আমরা নোঙর করতে পারি। এই পথে ইম্পেরিয়াল নেভি আর চার্চ অফ স্টর্মসের জাহাজ টহল দেয়। এমনকি জলদস্যুরা এদিকে ঘুরে এলেও বেশি বাড়াবাড়ি করে না। আমাদের কামানগুলো দেখে বড়জোর কিছু ক্ষতিপূরণ আদায় করে চলে যায়। 2 অপ্রাপ্তবয়স্ক বাচ্চাকে শান্ত হতে দেখে অ্যালান্ড আরও যোগ করল, কিন্তু রোডস্টেড আর্কিপেলাগোর দক্ষিণে গেলে বা আমরা যত পূর্ব দিকে এগোব ততই ঈশ্বরের আশীর্বাদের উপর ভরসা করতে হবে। এই এলাকাগুলোয় অনেক জলদস্যু সক্রিয়। ওরা নৌবাহিনী আর চার্চের জাহাজগুলোর সাথে লুকোচুরি খেলে। যদি ভাগ্য ভালো থাকে আমরা খুব সহজেই সাউদার্ন কন্টিনেন্টে আর প্রতিটা গন্তব্যে পৌঁছে যেতে পারব। কিন্তু ভাগ্য খারাপ হলে আমরা তুলনামূলকভাবে শক্তিশালী কিছু জলদস্যুর সামনে পড়ে যেতে পারি। এর মধ্যে আছে 7 জলদস্যু অ্যাডমিরালের নৌবহর, এমনকি 4 কিংস-ও। তবে তোমাদের বেশি দুশ্চিন্তা করার দরকার নেই। নাস্ট যেদিন থেকে কিং অব দ্য 5 সিজ হয়ে সমুদ্রপথের নিয়মকানুন চালু করেছে, বেশিরভাগ জলদস্যু এখন শুধু তোমার ধন সম্পদটাই কেড়ে নেয়, এর বেশি বাড়াবাড়ি করে না। এই এলাকায় আমাদের সবচেয়ে বেশি ভয় ব্ল্যাক টিউলিপের ক্যাপ্টেন অ্যাডমিরাল হেল লুডওয়েলকে। সে তার লোকদের দিয়ে জাহাজের সবাইকে মেরে ফেলে, নিরীহ মানুষদের নরকে পাঠিয়ে দেয়। তারপরে আসে অ্যাডমিরাল অফ ব্লাড সেনার। সে রক্ত খুব ভালোবাসে, তার লোকদের যে কোনো জঘন্য কাজ করতে দেয়। অনেক মেয়েকে তাদের হাতে নির্যাতিত হয়ে শেষে অন্য দ্বীপে বিক্রি হয়ে যেতে হয়েছে। ডোনা একটু কেঁপে উঠল। সে নিজের অজান্তেই প্রসঙ্গ পাল্টে দিল। বলল, আমি শুনেছি সমুদ্রে অনেক গুপ্তধন আছে। গুপ্তধনের গল্প আছে, কিন্তু বেশিরভাগই মিথ্যা। অ্যালান্ড ক্লিভসের দিকে এক পলক তাকিয়ে বলল, 6টা গল্প সবচেয়ে বিখ্যাত। 1 নম্বরে আছে ডেথ স্কি। কথিত আছে 4th অ্যাপোকের শেষে যে ডেথ পেলো ডিজাস্টার ঘটিয়েছিল, 7 দেবতা তাকে আক্রমণ করে আর শেষে সে ধ্বংস হয়ে যায়। সে সাউদার্ন কন্টিনেন্টে ফিরে আসার চেষ্টা করেছিল আর একটা প্রচণ্ড ঝড়ো ঢেউ তৈরি করেছিল, একটা পার হওয়া অসম্ভব দেওয়াল। এটাই উত্তর আর দক্ষিণ মহাদেশের মধ্যেকার সমুদ্রপথ পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। এটাই বার্সার্ক সির উৎপত্তির কিংবদন্তি। তবে সে শেষমেশ সাউদার্ন কন্টিনেন্টে আর ফিরতে পারেনি, সমুদ্রেই কোথাও হারিয়ে গিয়েছিল। এই কথা বলতে বলতে অ্যালান্ডের গলায় একটা গভীর আকাঙ্ক্ষার সুর ফুটে উঠল। বলল, শোনা যায় বার্সার্ক সির
কোথাও একটা গোপন জায়গায় ডেথের রেখে যাওয়া গুপ্তধন এখনও অপেক্ষা করছে। নির্দিষ্ট একটা চাবি যার কাছে আছে সে সেটা খুঁজে বের করে খুলতে পারবে, কিন্তু কেউ জানে না সেই চাবিটা দেখতে কেমন বা কোথায় সেটা পাওয়া যাবে। 2 নম্বরে আছে ফাউন্টেন অফ আনএজিং। এটা আছে সোনিয়া সাগরের গভীরে। কথিত আছে 4 কিংসের একজন, কিং অফ ইমর্টালিটি, আগালিত নাকি ফাউন্টেন অফ আনএজিংয়ের জল খেয়েছিল। অধ্যায় 496 দ্য প্রমিসিং সি। ফাউন্টেন অফ আনএজিং, সত্যিই কি ওই পানি খেলে চিরযৌবন পাওয়া যায়? ডোনা চোখ বড় বড় করে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল। তার নিজের অবশ্য তেমন কোনো উৎসাহ ছিল না, সে এখনও অনেক ছোট। অ্যালান সাথে সাথে উত্তর দিল না। সে কাঁটা চামচ দিয়ে ভাজা মারলোকের পাঁজরের এক টুকরো মাংস তুলল, 2 কামড়ে সেটা ছিঁড়ে খেল। তারপর সোনিয়া ওয়াইনের এক চুমুক দিল। মিষ্টি, মসৃণ একটা স্বাদ। ভাজা তেলের ভারী ভাবটা একদম মুছে গেল তার মুখ থেকে। তার চোখ আধবোজা। দেখে মনে হলো যেন কোনো খাদ্যরসিক বসে আছে। কয়েক সেকেন্ড ভাবার পরে সে ডোনার প্রশ্নের ধীরে ধীরে উত্তর দিল। আমি জানি না ফাউন্টেন অফ আনএজিং বলে আদৌ কিছু আছে কিনা, আর কিং অফ ইমর্টালিটি আগালিত সেই পানি খেয়েছিল কিনা সেটাও আমি নিশ্চিত না। আমি শুধু একটা জিনিস জানি, ছোটবেলায় এই পাইরেট কিংয়ের গল্প শুনেছিলাম। ঠিক যেমন কিং অফ দ্য 5 সিজ নাস্টকে নিয়ে শোনা যায় যে সে অমর। তাদের দাড়ি নিশ্চয়ই বিশাল লম্বা, বুক ছাড়িয়ে নেমে গেছে। ডেন্টন তার মতামত দিল। আসলে কিং অফ দ্য 5 সিজ নাস্টের দাড়ি শুধু গলার নিচ পর্যন্ত নামে। সে ডেকের উপর বসে থাকে, গায়ে কালো জমকালো একটা পোশাক, পাড়গুলো রূপলি। মাথায় তার নিজের মাথার দ্বিগুণ লম্বা একটা মুকুট। দেবতার মতো সবকিছুর দিকে তাকিয়ে থাকে। অ্যালান্ডের গলা ধীরে ধীরে নিচু হয়ে গেল, যেন তার স্মৃতি কোনো জলাভূমিতে আটকে গিয়েছিল, বের হতে পারছিল না। আঙ্কেল ক্যাপ্টেন, তুমি কি কখনো কিং অফ দ্য 5 সিজকে দেখেছ? ডোনা উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল। এ ছিল সবচেয়ে কিংবদন্তি পাইরেট। তার নাম সমুদ্র জুড়ে ছড়িয়ে গিয়েছিল। বন্দর শহরের ছোট বাচ্চারা পর্যন্ত তার নাম জানত। পুরো একটা প্রজন্ম তার গল্প শুনতে শুনতে বড় হয়েছিল। এক অর্থে অনেকেই নাস্টকেই আসল পাইরেট কিং বলে। মনে পড়ছে, কালো সম্রাটের অ্যাডভান্সমেন্টের একটা শর্ত হল নিজের নামটা এম্পারার শব্দে সমার্থক করে তোলা, মানুষের হৃদয়ে গেঁথে দেওয়া। এটা কি সেই চেষ্টার একটা আদি বা সরল রূপ? জানি না কিং অব দ্য 5 সিজ এখন কোনো সিকোয়েন্সে আছে। ক্লাইন মন দিয়ে মারলকের মাংসটা চেখে দেখছিল, কিন্তু দলের আলোচনায় তার মাথা ঘুরপাক খাচ্ছিল। ডোনার প্রশ্নের জবাবে অ্যালান্ড একটা দীর্ঘশ্বাস ফেলল। তখন আমি অনেক ছোট, উইলিয়াম দ্য 5th জাহাজে চাকরি করতাম। একবার আমাদের নৌবহর বার্জাক সিয়ের স্ট্রেট অফ ক্যালামটি পার হওয়ার চেষ্টা করছিল। সেখানে কালো সম্রাটের জাহাজের মুখোমুখি পড়ে গেলাম। ওই কয়েক মিনিটে নৌবহরের ক্যাপ্টেন থেকে শুরু করে সবার লড়াই করার ইচ্ছাটাই উবে গেল। ভাগ্য ভালো, নাস্ট আক্রমণের আদেশ দেয়নি। দারুণ! ছেলেটা ডেন্টন চোখ চকচক করে চিৎকার করে উঠল। অ্যালান্ড এই বিষয়ে আর কথা বাড়াল না। সে হেসে বলল, আর কিং অফ ইমর্টালিটি আগালিতোর কথা যদি বলো, ওকে আমি বাস্তবে কখনো দেখিনি। আমি শুধু জানি যে তার বাউন্টি নোটিসে একটা ফ্যাকাসে মাঝবয়সী লোকের ছবি দেওয়া আছে। কতটা ফ্যাকাসে তোমাদের বুঝিয়ে বলি, যেন কয়েকদিন আগে মারা গেছে। একটা লাশ, পচন সবে শুরু হয়েছে। এই উপমা শুনে ডোনা আর ডেন্টন অজান্তেই থালার উপর পড়ে থাকা মারলোকের ক্ষতবিক্ষত লাশটার দিকে তাকাল। তাদের গলা অজান্তেই কেঁপে উঠল। অবশ্যই বাউন্টি নোটিসে চেহারাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হল পুরস্কারের অঙ্ক। শুধু লোয়েন এই আগালিতোর মাথার দাম 1 লাখ পাউন্ড, আর 4 রাজার মধ্যে তার বাউন্টিই সবচেয়ে কম। অ্যালান্ড প্রসঙ্গ ঘুরিয়ে বলল, চলো আবার ধনসম্পদের গল্পে ফিরি। 3 নম্বরে আছে সলোমন এম্পায়ারের উত্তরাধিকার। চতুর্থ এপকে যখন ওই বিশাল সাম্রাজ্যটা ভেঙে পড়ল, রাজবংশ এমন সব ধনসম্পদ একটা জাহাজে তুলেছিল যা দেখলে দেবতাদেরও হিংসা হবে। তারা সেটা চালিয়ে ফগ সিয়ের গভীরে নিয়ে গেল। অপেক্ষা করছিল একদিন আবার রাজত্ব ফিরিয়ে আনবে। কিন্তু 500 বছর গেল, 1000 বছর গেল, 1500 বছর গেল, সেটা আর কোথাও দেখা গেল না। গুজব আছে কিং অব দ্য 5 সিজ নাস্ট নাকি সলোমন এম্পায়ারের উত্তরাধিকারের একটা অংশ পেয়েছিল। কেউ জানে না সে সত্যিই আসল কালো সম্রাটের বংশধর কিনা। সেসিল আগ্রহ নিয়ে যোগ করল, ফগ সি নর্দার্ন কন্টিনেন্টের পশ্চিম তীরে। ডোনা তার ভূগোলের পড়া মনে করার চেষ্টা করল। ক্লিপস সহজভাবে উত্তর দিল, নর্দার্ন কন্টিনেন্টের পশ্চিমে ফগ সি, পূর্বে সোনিয়া সি, দক্ষিণে বার্সার্ক সি, উত্তরে নর্থ সি। সাদার্ন কন্টিনেন্টের পূর্ব আর পশ্চিম দিকটাও প্রায় একই রকম। দক্ষিণে পোলার সি, সব মিলিয়ে 5 সিজ। লোয়েন কিংডমের পেছনে হর্নাসিস পর্বতমালা আর ভেতরের দিকে মিডসিশার। পূর্ব দিকে সোনিয়া সি, দক্ষিণে গিয়ে মিশেছে দেসি বেতে।
বার্সার্ক সিতে ঢোকার কয়েকটা চমৎকার মুখ এই দেশের দখলে, কিন্তু ফগ সিতে তাদের কোনো ভূমিকা নেই। ও আচ্ছা, দূরের ধনসম্পদ নিয়ে ডোনার তেমন আগ্রহ ছিল না। সে প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করল, 4 নম্বর ট্রেজার কোনটা? ওটা চতুর্থ এপকের শেষ সাম্রাজ্য ট্রান্সো ইস্টের। গুজব আছে তারা একটা গোটা শহরের আকারের জাহাজ বানিয়েছিল। সব ধনসম্পদ ওটাতে তুলে নিয়েছিল। মজার ব্যাপার, পালিয়েও কোনো লাভ হল না। যাত্রী আর নাবিকরা সময়মতো বন্দরে পৌঁছেছিল ঠিকই, কিন্তু কেউ বেঁচেছিল না। তবু জাহাজটা নিজে নিজে অদৃশ্য হয়ে গেল। আজও মানুষ বলে কুয়াশা ঘেরা রাতে একটা বিশাল জাহাজ নাকি তাদের পাশ দিয়ে নিঃশব্দে চলে যেতে দেখা যায়। একে বলা হয় স্পেক্টার এম্পায়ার। সোনিয়া সি জুড়ে দেখা যায়। এই হল গল্পগুলোর সারমর্ম। অ্যালান্ড আকাশের উঁচুতে ঝুলে থাকা লাল চাঁদটার দিকে তাকাল। তার গলায় ব্যঙ্গের সুর, কিন্তু আকাঙ্ক্ষাটা সে ঢেকে রাখতে পারল না। হয়তো কাল রাতে আমরা ওটাকে আমাদের পাশ দিয়ে যেতে দেখব। না, আজ রাতেই। ডোনা উত্তেজনা আর প্রত্যাশায় ভাবল। ক্লাইন বাকি খাবারটা শেষ করল। কালো চা শেষ করে আগ্রহ নিয়ে বাকি ট্রেজারগুলোর গল্প শুনতে লাগল। 5 নম্বর হল লস্ট সিটি অফ নিউইন্স। গুজব আছে ফগ সিয়ের তলায় একটা সভ্যতা আছে, বুদ্ধিমান প্রাণীদের সভ্যতা। ওই সমুদ্রের আশেপাশে নাবিক আর অভিযাত্রীরা প্রায়ই অদ্ভুত জিনিস খুঁজে পায়। সবগুলো প্রাচীন নিউইন্সকে নির্দেশ করে, কিন্তু সেই সভ্যতার লোকজন আজও দেখা দেয়নি, যেন পুরোপুরি হারিয়ে গেছে। অ্যাল্যান্ড গ্লাসের শেষ সোনিয়া ব্লাডওয়াইনটা শেষ করল। ওটা একটা গোটা সভ্যতার রেখে যাওয়া সম্পদ। ওর বিশালতা কল্পনাও করা যায় না। 2 সেকেন্ড থেমে অ্যাল্যান্ড গ্লাসটা নামিয়ে রাখল। হাসল। আসলে যেটা আমি সবচেয়ে বেশি চাই সেটার কিংবদন্তির চেয়ে নথিপত্রই বেশি। সাঙ্কেন লরেল, 100 বছরেরও আগের কথা। জাহাজটা সোনা, গয়না আর ইস্ট ব্যালাম থেকে কিংডমের পাওয়া অসংখ্য মূল্যবান জিনিস বহন করছিল। নির্দিষ্ট পথ থেকে সরে গিয়ে সেটা বার্জার্ক সি আর সোনিয়া সিয়ের মাঝামাঝি কোথাও ডুবে গেল। আজও সেটার খোঁজ পাওয়া যায়নি। বলা হয় জাহাজের জিনিসপত্রের দাম কয়েক মিলিয়ন পাউন্ড। কয়েক মিলিয়ন পাউন্ড সংখ্যাটা শুনে ডোনা অবাক হয়ে চিৎকার করে উঠল। বণিকের মেয়ে হিসেবে অনেক বছরের শিক্ষা পেয়েছে সে। এই সংখ্যাটা কি বোঝায় তার একটা ঝাপসা ধারণা ছিল। লোয়েনে একজন মিলিয়নার মানেই সত্যিকারের ধনী। শুধু সবচেয়ে উঁচু স্তরের অভিজাত পরিবার আর শিল্পপতিদের পরেই তাদের স্থান। কয়েক মিলিয়ন পাউন্ড। ন্যাশনাল অ্যাটমসফেরিক পলিউশন কাউন্সিলের সদস্য, কয়েন কোম্পানির বড় অংশীদার, যে আমাকে কোয়েলাগ ক্লাবে বিনামূল্যে ঢোকার সুযোগ দিয়েছিল, সেই মিসেস মেরির মোট সম্পদ কয়েক লাখ পাউন্ড। তবু সে অভিজাত আর বণিকদের মধ্যেও যথেষ্ট ধনী। একজন জনপ্রিয় তালাকপ্রাপ্ত মহিলা। এমনকি অভিজাত ঘরের ছেলেরাও তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। ক্লাইন দ্রুত একটা তুলনার ছক বানিয়ে ফেলল। অ্যালান্ড হাসি মুখে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। যদি আমি সাঙ্কেন লরেল খুঁজে পাই, আর ক্যাপ্টেন থাকার দরকার পড়বে না। ব্যাকল্যান্ডে গিয়ে একজন ফিল্যান্থ্রোপিস্ট হয়ে যাব। জমি কিনব, রাজনৈতিক দলে দান করব, বংশানুক্রমিক একটা অভিজাত উপাধি জোগাড় করব। আগে তালিম একবার বলেছিল একটা ব্যারনতের উপাধির দাম প্রায় 3 লাখ পাউন্ড। একজন ব্যারনের প্রায় 8 লাখ পাউন্ড। হাতে এত সম্পদ এলে ভিসকাউন্ট, এমনকি আর্লের উপাধিও কল্পনার বাইরে না। কয়েক মিলিয়ন পাউন্ড। ক্লাইন মনে মনে অ্যাল্যান্ডের পরিকল্পনাটা পূর্ণ করে দিল। আমি হলে এসব করতাম না। আমি একটা বিশাল ম্যানর কিনতাম। সেসিলও ট্রেজার পাওয়ার পরের জীবনটা কল্পনা করতে শুরু করল। অনেক ভৃত্য আর সাহায্যকারী রাখতাম। মাইলের পর মাইল গম লাগাতাম। আঙুর বাগান বানাতাম, নিজের জন্য মদ বানাতাম। একটা ঘর থাকত যেখানে রোদ পোহাতে পারতাম। আস্তে আস্তে চড়ে বেড়ানো গরু ছাগল ঘোড়া থাকত। নিজের কলে বানানো রুটি থাকত। ঠিক যেন একটা সুন্দর ছবি। অ্যাল্যান্ড শুনে হেসে ফেলল। ম্যাডাম, আপনি কি জানেন এরকম একটা ম্যানার দাম কত? না, জানি না। সেসিল মাথা নাড়ল। মাত্র কয়েক হাজার পাউন্ড। সাঙ্কেন লরেল খুঁজে পেলে আপনি 1000টা এরকম ম্যানার কিনতে পারবেন। অ্যাল্যান্ড সঠিক সংখ্যা দিয়ে ট্রেজারের মূল্যটা বুঝিয়ে দিল। 1000টা ম্যানার? সেসিল কাপটা তুলে এক চুমুক কালো চা না খেয়ে পারল না। এর আগেও সে জানত কয়েক মিলিয়ন পাউন্ড মানে অনেক টাকা, কিন্তু এতটা যে হবে সে ভাবেনি। মনের ধাক্কাটা একটু সামলাতে সে ক্লিভসের দিকে তাকাল। বস, তুমি যদি সাঙ্কেন লরেল খুঁজে পাও তবে কি কিনবে? না, কেমন জীবন কাটাতে চাও? ক্লিভস কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, বাড়ি ফিরব, বউ বাচ্চাকে জড়িয়ে ধরে বলবো, আর কখনো সমুদ্রে অভিযানে যেতে হবে না আমাকে। খারাপ লোক না। ক্লাইন আস্তে মাথা নাড়ল। ডোনা কৌতূহলী চোখে তার দিকে তাকাল। আঙ্কেল অভিযাত্রী, আর তুমি? ক্লাইন ভাবলেশহীন মুখে উত্তর দিল, নিজেকে বলবো আর ঘুমাস না। তাড়াতাড়ি উঠে পড়। পুফ! ডোনা মুখের মিষ্টি ঠান্ডা চা ছিটিয়ে ফেলল। ভাগ্য ভালো, টেবিলের ভাজা মাছগুলো ততক্ষণে সব খাওয়া হয়ে গেছে। এই সময় ক্লাইন মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি জানি ট্রেজার খুঁজে পাওয়া আসলে প্রায় অসম্ভব। না হলে বিভিন্ন গির্জা তাদের এত শক্তিশালী লোকজন দিয়ে এতদিনে খুঁজে বের করে ফেলত।
কিন্তু এসব নিয়ে কথা বললে নিজেকে ধরে রাখা যায় না। এটাই ট্রেজারের জাদু। কিংবদন্তি মাত্র, তবু কত অভিযাত্রীকে টানতে পারে। ডোনা মুখটা মুছে আবার ভদ্রভাবে বসে পড়ল। দেখে মনে হল খানিক আগে ভদ্রতা হারিয়ে চা ছিটানো মানুষটা যেন সে না। ছোট্ট ছেলে ডেন্টন এখনও আগ্রহী। সে জিজ্ঞেস করল, আর কোনো ট্রেজারের কিংবদন্তি আছে? অ্যাল্যান্ড ক্লিভসের দিকে তাকাল। ইশারা করল এবার সে উত্তর দিক। ক্লিভস শান্তভাবে এক চুমুক কালো চা খেল। গম্ভীর গলায় বলল, সমুদ্রে অগুনতি ট্রেজার আছে। এলভিসের লুকোনো জায়গা, কুয়াশার গভীরে হারিয়ে যাওয়া পাইরেট জাহাজ, শক্তিশালী দানব দিয়ে আটকানো পানির নিচের শহর, সম্রাট রোজেলের শেষ গোপন ভাণ্ডার, আরও অনেক কিছু। সম্রাট তাহলে এমন একটা পর্যায়ে পৌঁছেছিল যে অন্যদের জন্য ট্রেজার আর কিংবদন্তি রেখে যেতে পেরেছিল। যদি সত্যি হয়, ওটাতে কি কার্ডস অফ ব্লাসফেমি থাকবে? কয়টা থাকবে? কি অফ ডেথের কিংবদন্তি হয়তো আইজেককে আরও কিছু স্মৃতি ফিরে পেতে সাহায্য করবে। ক্লাইন কৌতূহল আর প্রত্যাশা নিয়ে ভাবল। অ্যাডভেঞ্চারারদের প্রজন্মের পর প্রজন্মকে সাগরে যাওয়ার জন্য অনুপ্রাণিত করা গুপ্তধনের কিংবদন্তি নিয়ে আড্ডা শেষ হল। ততক্ষণে রাঁধুনীয় মারলোকের পেটের মাংস ঝলসানো শেষ করেছে। রান্নার পর মাংসগুলো সাদা হয়ে গেছে, একটু কালচে পোড়া দাগ পড়েছে, আর গায়ে ছোট ছোট বাদামি দানার মতো কিছু লেগে আছে, যেগুলো তেলতেলে চকচকে আভায় ঝিকমিক করছিল। বারবার মশলা মাখানোর ফলে স্বাদ মাংসের ভেতর পর্যন্ত ঢুকে গেছে, দেখতেই জিভে জল আনার মতো। দেশি গ্রিলড ফিশ। তুমি যেভাবে খাও সেটার থেকে এটা আলাদা। অ্যাল্যান্ড সাদা চীনামাটির প্লেটটার দিকে আঙুল তাক করল, যেটা রাঁধুনি নামিয়ে রাখছিল। ডোনা কাঁটা চামচ আর ছুরি হাতে নিয়ে উৎসুকভাবে বলল, আমি মধু দিয়ে রোস্ট করা মাছ খুব পছন্দ করি। তবে এটাও দেখতে দারুণ লোভনীয়। মধু দিয়ে রোস্ট করা মাছ কত মধু লাগবে এতে একদিন সুযোগ পেলে চেখে দেখতে হবে। স্বাদটা ভালোই হওয়ার কথা ক্লাইন তার কল্পনাকে ছেড়ে দিল। একজন শেফ থাকায় তাদের নিজেদের পরিবেশন করার দরকার পড়ল না। তারা শুধু আগ্রহ নিয়ে তাকিয়ে রইল যখন মাছের টুকরোগুলো কেটে আলাদা প্লেটে রেখে তাদের সামনে পরিবেশন করা হচ্ছিল। ক্লাইন সুস্বাদু খাবার চেখে দেখার ব্যাপারে খুব সিরিয়াস, তাই সে তাড়াহুড়ো করে মাছে হাত দিল না। বরং সে কালো চায় একটা চুমুক দিল আর হালকা টক স্বাদের পানীয়টা দিয়ে মুখের ভেতরের আগের স্বাদগুলো ধুয়ে ফেলল। এসব করার পর সে একটা মাছের টুকরো কাঁটায় গেঁথে মুখে পুড়ল। এক মুহূর্তেই সে মৌরি, বেসিল আর অন্যান্য মশলার হালকা ঝাঁঝালো স্বাদ পেল। এগুলো তার একের পর এক স্বাদ কোরকগুলো খুলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ঠিক তারপরেই মাংসের সুস্বাদু রস, সমুদ্রের লবণের একটু কষাটে স্বাদ আর লেবুর সতেজ টক মিষ্টি স্বাদ একসঙ্গে ফেটে পড়ল, মুখের ভেতরটা ভরিয়ে তুলল, জিভে জল এনে দিল। চিবোতে চিবোতে মাছের শেষ একটু গোঁয়ার্তুমিও একে একে ভেঙে পড়ল, যখন তার চর্বি ঝলসে বেরিয়ে এসেছে মাংসের পুরো জৌলুস আর হালকা মিষ্টি স্বাদকে সামনে এনে। মুখের মাছটা গিলে ফেলে ক্লাইন তার আগের জীবনে দেখা একটা খাবারের অনুষ্ঠানের কথা মনে করল, আর সেই অনুষ্ঠানের একটা মন্তব্যের লাইন বেছে নিল যেটা সে এইমাত্র যা অনুভব করল তার সঙ্গে মিলে যায়। বলল, স্বাদের স্তরগুলো খুব স্পষ্ট, অসাধারণ। হাহা, তোমার বলার ধরন আর কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি একজন গুরমে। অ্যাল্যান্ড মজা করল। ডোনা কাঁটা চামচ নাড়তে নাড়তে সায় দিল, আঙ্কেল, তুমি বরং পত্রিকায় একটা কলাম লেখো, বিভিন্ন রেস্তোরাঁ আর বিভিন্ন খাবার নিয়ে। আরে, আমার মাথায় এই বুদ্ধিটা কেন আসেনি? টাকা কামানোর একটা ভালো কাজ, আবার বিভিন্ন খাবারের স্বাদও নেওয়া যাবে। শুধু একটাই সমস্যা, একটা মোটা লোক তো নমনীয় ক্লাউন হতে পারবে না। বমি ছোঁড়ার মহান শিল্প ব্যবহার করব। খাবারের কি অপচয়! ক্লাইন ডোনার পরামর্শটা সিরিয়াসলি ভেবে দেখল। একটা সুন্দর রাতের নামে প্লেটে যখন খুব অল্প খাবার বাকি, অ্যাল্যান্ড নিজের গ্লাসে আরও কিছুটা সোনিয়া রক্তমদ ঢালল আর লাল হয়ে যাওয়া মুখে গ্লাসটা তুলল। ক্লাইন আর বাকিরাও মন ভালো করে সায় দিল একটা সুন্দর রাতের নামে। তারা গ্লাসের বাকি পানীয় শেষ করে ফেলল আর ওয়েটার টেবিল গোছানো এবং ডেক পরিষ্কার করা দেখতে লাগল। ঠান্ডা বাতাসের মধ্যে তারা আরও কিছুক্ষণ গল্প করল ডোনার সবচেয়ে আগ্রহের বিষয় মারমেইডদের নিয়ে। ক্লিভস ছোট্ট মেয়েটাকে বলল, কিছু কিংবদন্তিতে মারমেইডদের সাইরেনও বলা হতো, আর তারা মানুষকে বিভ্রান্ত করতে তাদের গান ব্যবহার করত, বিনোদনের জন্য না, শিকারের জন্য। গার্গাস দ্বীপপুঞ্জ থেকে সোনিয়া সাগরের গভীরে যাওয়ার পথে এদের দেখা পাওয়ার সম্ভাবনা ছিল। এছাড়া মানুষের অজানা বিপজ্জনক সাগরগুলোতেও কিছু কিছু সম্ভাবনা ছিল। তবে এসবের পুরোটাই কিছু জলদস্যুর মাতাল অবস্থার বড়াইয়ের গল্প থেকে আসা, আর তারা সবাই সযত্নে এড়িয়ে গেছে। কিভাবে মারমেইডদের গান থেকে পালিয়ে এলো এই প্রশ্নটা, এটা পুরো ব্যাপারটাকে খুব সন্দেহজনক করে তুলেছে। যাই হোক, এটা অন্তত আমাকে একটা সম্ভাব্য দিক দেখিয়ে দিচ্ছে। ক্লাইন তাদের আলোচনাটা মাথায় টুকে রাখল। ডোনা, ডেন্টন, এবার ফিরতে হবে। কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে, বাবা মার সাথে নাশতা করতে হবে। সেসিল চাঁদের অবস্থানের দিকে তাকাল। ঠিক আছে। ডোনা অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়াল। ডেন্টন তাড়াতাড়ি জিজ্ঞেস করল, আমার কি অ্যাডভেঞ্চারার হবার কোনো সুযোগ আছে?
আগের শিকার আর কিংবদন্তিগুলো তার মনটাকে পুরোপুরি দখল করে নিয়েছে। ক্লিভস তার পাশে এসে কাঁধে আলতো করে চাপ দিয়ে বলল, এই প্রশ্নটা করার আগে তোমার অন্তত 5 বছরের যুদ্ধ প্রশিক্ষণ আর পড়াশোনা দরকার। আমি মনে করি তোমার বাবা তোমার জন্য একজন ভালো শিক্ষক ঠিক করে দেবে। হ্যাঁ। ডেন্টনের চোখ জ্বলে উঠল, সে জোরে জোরে মাথা নাড়ল। 5 বছর পর বড় হয়ে যাওয়া তুমি হয়তো এমন অ্যাডভেঞ্চারার হতে চাইবে না যে কোনো সময় সাগরের তলায় চাপা পড়তে পারে। ক্লিভসের সামলানোর ধরনটা খুব চতুর ছিল। সে সরাসরি না করেনি, বরং তাকে আশা দিয়ে রাখল আর সময়কে দিল তার আগ্রহ ধুয়ে নিতে। এতে বাচ্চাটা হঠাৎ বিদ্রোহী হয়ে উঠবে না। যাই হোক, একটা লড়াইয়ের কৌশল শিখে রাখা সবসময় কাজে লাগে। ক্লাইন পকেটে হাত ঢুকিয়ে প্রশংসার সঙ্গে ভাবল। কেবিনের ভেতরের দিকে ফিরে যাওয়ার পথে ক্লিভস ক্লাইনের হাতে 2 5 পাউন্ডের নোট ধরিয়ে দিল। তোমার পাওনা। সে এইমাত্র অ্যালান্ডের কাছ থেকে গোটা মার্লোকটা বিক্রি করে 150 পাউন্ড পেয়েছে। আমি তো কিছুই করিনি। ক্লাইন স্বভাবগতভাবে আপত্তি জানাল। ক্লিভস তার ফ্যাকাশে নীল চোখ দিয়ে একবার তাকাল, নিচু গলায় বলল, তুমি সেসিলকে কাজ থেকে মুক্ত করে দিয়েছ আর বাচ্চাদের ভালোভাবে দেখেছ। বাচ্চাদের ভালোভাবে দেখেছি? ক্লাইনের একটু হাসি পেল, কিন্তু শেষমেশ সে নোট 2 নিয়ে নিল আর বুকের ওপর একটা ত্রিভুজ আঁকল। তুমি আমার ধারণার চেয়েও উদার মানুষ। ধন্যবাদ। সে আর আপত্তি করল না, কারণ হঠাৎ একটা জিনিস তার মাথায় এলো। যদি সে 10 পাউন্ড না নিত, তাহলে ক্লিভসের মতো একজন পোড়খাওয়া অ্যাডভেঞ্চারারের চোখে মনে হতো সে দামে অখুশি আর আরও বেশি আদায় করতে চাইছে। এতে যে কোনো সময় তাকে আক্রমণ করার সম্ভাবনাও তৈরি হতে পারত। নিজেকে অ্যাডভেঞ্চারার বলে দাবি করা লোকদের মধ্যে লোভী পাগলের অভাব নেই, এটা নিশ্চিত। গেরম্যান স্প্যারোকে টাকাটা পকেটে রাখতে দেখে ক্লিভস চোখ ফিরিয়ে নিল, সমতল গলায় বলল, এটা সাগরের নিয়ম। আর একটাও কথা না বলে সে সেসিল, ডোনা আর বাকিদের পেছন পেছন কেবিনে ঢুকে গেল। এমন কঠিন প্রতিটা মিশন আর কাজে যদি এত পুরস্কার পেতাম, তাহলে প্রাইভেট ডিটেকটিভের কাজ করেই তো অনেক আগেই বড়লোক হয়ে যেতাম। ক্লাইন নিজেকে নিয়ে একটু হাসল, তারপর মাথা ঘুরিয়ে আকাশে ঝুলে থাকা লাল চাঁদটার দিকে তাকাল। সেটা এখনও রাতের মধ্যে নিঃশব্দে কোমলভাবে আলো ছড়াচ্ছিল। সাগরের কিংবদন্তি, নানারকম দানব, আমি অবশেষে অ্যাডভেঞ্চারার হওয়ার একটুখানি অনুভূতি পেলাম। ক্লাইন ঘুরে জাহাজের কিনারায় এগিয়ে গেল। লাল রঙের পর্দায় ভিজে সে গাঢ় থেকে গাঢ়তর হয়ে যাওয়ার ঢেউগুলোকে দেখতে লাগল। ব্যাকল্যান্ডের বিরাট ধোঁয়াশার বিষণ্ণতা থেকে সে ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগল, আর তার মনটাও আস্তে আস্তে শান্ত হয়ে এল। ঠান্ডা, ভেজা বাতাস তার মুখে চড় মেরে গেল, আর বিশাল, অসীম সাগর তার চোখে এসে পড়ল, যেন তার বুকটাকেও খুলে দিল। এক মুহূর্তের জন্য ক্লাইনের গান গাইতে ইচ্ছে করল, কিন্তু মুখ খুলতেই সে বুঝল সংশ্লিষ্ট আধুনিক কোনো কবিতার লাইন তার মনেই আসছে না। আমি তো আর বলতে পারি না, ওগো সাগর, তুমি তো সবই পানি। এম্পেরর সার্ভেন্ট সিকোয়েন্সটা এই ধরনের কাজের জন্য সত্যিই ভালো মানায়। সময় পেলে তার কবিতাগুলো পড়ে নেওয়া উচিত, যাতে অশিক্ষিতের মতো না দেখায়। ক্লাইন লাল চাঁদ আর সাগরের দিকে তাকিয়ে নিজেকে নিয়ে রসিকতা করল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলল। কি সুন্দর একটা রাত। একটা অপ্রত্যাশিত পথ হারানোর ঘটনার পর অভিযান দলটা সিলভার শহরে ফিরে এল। দেওয়ালের ফাটলে গজানো আগাছাগুলো দেখে ডেরিকের কেমন যেন ঘোরের মধ্যে চলে গেল, যেন বহু বছর ধরে সে দূরে চলে গিয়েছিল। তার একটু পেছনে একপাশে ডেমন হান্টার কলিনের চোখে হঠাৎ এক বিভ্রান্ত ভাব ফুটে উঠল। সে হাত তুলে নিজের ডান কপালের পাশটা চেপে ধরল। দলের বাকি সদস্যদের মনের ভেতর থেকে আনন্দ আর স্বস্তি উপচে পড়ছিল। একটা কঠিন অভিযানের পর ফেরার মতো একটা ঘর থাকা, এটাই তাদের মনে সবচেয়ে সুখের অনুভূতি। কলিনের চোখ আবার স্বাভাবিক হয়ে এল। সে মাথাটা একপাশে ঘুরিয়ে তির্যকভাবে সামনের দিকে তাকাল। ব্যাকল্যান্ড হোয়াইট পরিবার। কিছুক্ষণ ভাবার পর আত্মবিশ্বাসী এমলিন তার বাবা মার কাছে এসে জিজ্ঞেস করল, আমি যদি আমাদের সাঙ্গুইনদের ইতিহাস নিয়ে গভীরভাবে ঘাঁটতে চাই, তাহলে কার কাছে যাব? সিলভার শহর সম্পর্কে সরাসরি জিজ্ঞেস করলে আমার সমস্যা আছে, সেটা ধরা পড়ে যাওয়ার ভালো সম্ভাবনা আছে। যদিও আমি ভয় পাচ্ছি না, একদম শান্ত আছি, কিন্তু পূর্বপুরুষের জন্য আর পুরো সাঙ্গুইন জাতিকে বাঁচানোর জন্য আমার লুকিয়ে রাখা ছাড়া কোনো উপায় নেই। আমি বরাবরই সাঙ্গুইনদের ইতিহাসে আগ্রহী। অনেক তথ্য জোগাড় করেছি। বাবা আর মা সেটা জানে, তাই কোনোভাবেই সন্দেহ হবে না। এই অজুহাতটা একদম পারফেক্ট। এমলিন মনে মনে নিজের প্রশংসা করল। কিছুটা সে তার বাবার মতো দেখতে। সে সোনালি ফ্রেমের চশমা পরেছিল, যেটা তাকে খুব পেশাদার দেখাচ্ছিল। মেডিসিনে ডক্টরেট ডিগ্রি নেওয়া ভদ্রলোক হাতে ধরা মোটা অ্যানাটমি বইটা রেখে চশমাটা একটু ঠিক করল। বলল, ব্যাকল্যান্ডে লর্ড নিবসের চেয়ে বেশি কেউ জানে না। যদি লর্ড নিবসের কাছে যাওয়ার সাহস থাকত, আমি অনেক আগেই চলে যেতাম। এমলিনের মাথায় মিস্টার ফুলের কথাটা ভেসে উঠল। সে একজন ত্রাণকর্তা, যাকে একটা গোপন বোঝা বইতে হবে আর ভুল বোঝাবুঝির শিকার হতে হবে। গম্ভীর মুখে সে আবার চাপ দিল, লর্ড নিবস ছাড়া আর কে? সে মাটির নিচে ঘুমাচ্ছে, তাকে বিরক্ত করা ঠিক হবে না। এমলিনের বাবা তার মোটা সুতির পায়জামার কলারটা টেনে তুলল, একটু ভাবল। ওয়ে ম্যান্ডি,
সে সবসময় নিজেকে একজন ইতিহাসবিদ মনে করে। এমলিন স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল, হাসল। আমি তার সাথে দেখা করতে চাই। বাঁশি বেজে উঠল, আর হোয়াইট অ্যাগেট দামির বন্দরে এসে ভিড়ল। জাহাজটাই উপনিবেশ দ্বীপে টাটকা খাবার আর পানি ভরে নেবে, পরদিন সকালে আবার রওনা দেবে। মারলোক শিকারের পর ক্লাইন পরের 2 দিন কাটাল, যেটাকে অলস বা একঘেয়ে যেভাবে খুশি বলা যায়। সাগরের দৃশ্য দেখে দেখে সে পুরোপুরি বোর হয়ে গেল। সে ঠিক করল সেই রাতেই বন্দরের বারে গিয়ে একটু ঘুরে আসবে, মারমেইডদের নিয়ে আরও কিছু তথ্য আর অভিনয়ের কিছু অনুপ্রেরণা জোগাড় করার আশায়। যদি ডাঙায় এমন কোনো জলদস্যুর সাথে দেখা হয়ে যায় যার হাত রক্তে রঞ্জিত, তাহলে তাকে একটা শিক্ষা দিতে আমার কোনো আপত্তি নেই। ক্রিপিং হাঙ্গারে এখনও মুক্তির অপেক্ষায় থাকা আত্মা আছে। ক্লাইনের কপালে ঘাম জমল। সে তার সব রহস্যময় জিনিসপত্র গায়ে গুঁজে নিল, কেবিন ছেড়ে বেরিয়ে বন্দরের দিকে নামল। এই ফাঁকে তার সাথে ডোনা, ক্লিভস আর বাকিদের দেখা হয়ে গেল। তারা মনে হল দামিরের সবচেয়ে বিখ্যাত শুকনো লবণাক্ত মাংস চাখার জন্য বন্দরের একটা রেস্তোরাঁয় যাচ্ছে। ডোনা আর ডেন্টন বাবা মার চোখ এড়িয়ে সদ্য পরিচয় হওয়া অ্যাডভেঞ্চারারটাকে অভিবাদন জানাল, আর সে কোথায় যাচ্ছে সেটা জানার কৌতূহল দেখাল। ক্লাইন হাসিমুখে জবাব দিল, কলারটা টেনে তুলল, আর সাইনবোর্ডের নির্দেশ ধরে কাছের বারটা খুঁজে বের করল। ফ্লাইং ফিশ অ্যান্ড ওয়াইন। ক্লাইন সাইনবোর্ডটার দিকে তাকাল, দেখল বারের বাইরের দেয়ালে অনেকগুলো বাউন্টি নোটিশ সাঁটানো। এর মধ্যে কিং অব দ্য 5 সিজের জন্য রাখা 8 লাখ পাউন্ডের পুরস্কার আছে, আবার সাধারণ জলদস্যু ক্যাপ্টেনদের জন্য কয়েকশো পাউন্ডের পুরস্কারও আছে। সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত বিস্তৃত এক অদ্ভুত দৃশ্য তৈরি করেছে। সবই তো টাকা। ক্লাইন একটু দাঁড়িয়ে অনেকক্ষণ সেটা দেখল, তারপর চোখ সরিয়ে নিয়ে দরজা ঠেলে বারে ঢুকল। কিন্তু ঢুকে দেখল ভেতরটা অস্বাভাবিক রকম শান্ত। এই ধরনের জায়গায় যে হইচই থাকার কথা সেটাই নেই। কি হলো এখানে? ক্লাইন চারদিকে চোখ বুলাল। দেখল গাঢ় লাল কোট পরা ক্যাপ্টেন অ্যালান্ড বারের কাউন্টারে বসে আছে, আর ঘরের মাঝখানে 2 জন বিশাল লোক মুখোমুখি দাঁড়িয়ে আছে। চ্যাপ্টার 498। পার্সোনা। নেভির চিহ্ন হিসেবে নীল সাদা ডোরাকাটা শার্ট পরা একজন পেশিবহুল মানুষের সাথে ঝগড়া চলছিল। বাইরের তাপমাত্রা প্রায় 0 ডিগ্রির কাছাকাছি থাকলেও তার হাত দুটো খালি ছিল। সে তার সামনের লোকটার গলায় একটা ছোরা ঠেকিয়ে রেখেছিল, কিন্তু তার নিজের কপালের ঠিক মাঝখানে একটা খুব পুরনো মাস্কেট তাক করা ছিল। মাস্কেটটা এতটাই পুরনো যে ওটা হয়তো কোনো মিউজিয়ামে রাখা যেত। মাস্কেটটা যার হাতে ছিল সেও প্রায় 1.8 মিটারের চেয়ে লম্বা। তার গায়ে বেশ জোর আর মুখটা বেশ তেলতেলে। সে তার মাথা কামিয়ে ফেলেছিল। তার গায়ে একটা সি ইগলের ট্যাটু আঁকা ছিল। সে গালি দিয়ে বলল, জঘন্য নেভি সেলার। ডামির হারবারের কেউই আমাকে জলদস্যুদের চর বলে বদনাম করার সাহস পাবে না। ডামির নেভি সেলার তার কাছে হার মানল না। 2 জন মিলে সমুদ্রের সবচেয়ে জঘন্য গালিগুলো একে অপরকে দিতে লাগল। ক্লাইন মোরেত্তি কয়েক সেকেন্ড ধরে ব্যাপারটা দেখল। তারপর সে পাশ কাটিয়ে ক্যাপ্টেন অ্যাল্যান্ডের কাছে গেল। ক্যাপ্টেনের কোমরে একটা সোজা তলোয়ার আর গায়ে একটা লুকানো মাস্কেট ছিল। ক্লাইন খুব শান্ত আর স্বাভাবিক গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে? 2 জন মাতালের মধ্যে ঝগড়া। ডামির হারবার আর এর আশেপাশের সমুদ্রে সবসময় এমন একটা গুজব শোনা যায় যে সি ইগল লোগান ব্ল্যাক টিউলিপের মাস্টারের হয়ে কাজ করে। ডামির নেভি সেলার একটু আগে এই কথাটাই বলেছিল, আর সি ইগল ঠিক তখনই সেটা শুনে ফেলে। ব্ল্যাক টিউলিপের মাস্টার? সেটা কি অ্যাডমিরাল হেল লুডওয়েল নয়? ক্লাইন ঘুরে বারের কাউন্টারের সামনের উঁচু স্টুলটায় বসল। সে কাঠের কাউন্টারে টোকা দিল। 1 গ্লাস সাউথভিল বিয়ার, 6 পেন্স। ব্রোঞ্জ রঙের চামড়া আর মুক্তোর মতো সাদা দাঁতের ডামির বারটেন্ডার কোনোরকম আবেগ ছাড়াই কথাটা বলল। সে তখন কাপ মুছছিল। কন্টিনেন্টাল জিনিসের দাম ব্যাকলোন্ড আর টিঙ্গেনের চেয়ে অনেক বেশি। ক্লাইন 1 মুঠো কপারের পেন্স বের করল। সে সেখান থেকে 6 পেন্স গুনে তাকে দিল। ঠিক এই সময়ে বারের বাউন্সার সি ইগল লোগান আর নেভি সেলারকে থামাল। একে অপরকে কড়া কথা শোনানোর পর তারা বারের 2টো আলাদা কোণায় চলে গেল। হয়তো নিজের সম্মান হারানোর কারণেই নেভি সেলার প্রায় 10 সেকেন্ড পর তাড়াহুড়ো করে সেখান থেকে চলে গেল। বারের পরিবেশটা আবার আগের মতো প্রাণবন্ত হয়ে উঠল। কিছু কার্ড খেলতে চাও? ক্যাপ্টেন অ্যাল্যান্ড বারের পাশে সিঁড়িটার দিকে আঙুল তুলে দেখাল। ক্লাইনের এখানে আসার প্রধান উদ্দেশ্য ছিল খবর জোগাড় করা। অ্যাল্যান্ড অবচেতনভাবেই তার কাঁধ চাপড়ে দিতে চাইছিল, কিন্তু ক্লাইনের ঠান্ডা আর তীক্ষ্ণ হাবভাব তাকে থামিয়ে দিল। সে শুধু নিজের হাতটা গুটিয়ে নিল। তারপর সে নিজের গাঢ় লাল কোটটা ঠিক করার ভান করল। সে মনে করিয়ে দিল, এখানকার মেয়েদের সাথে জড়ালে চলবে না। ক্লাইন মাথা নাড়ল। সে সাউথভিল বিয়ারের গ্লাসটা তুলে নিয়ে এক চুমুক খেল। আর এখানকার কাউকেই বিশ্বাস করবে না। ওরা যা বলে তার খুব সামান্য অংশই সত্যি হয়। অ্যাল্যান্ড তার লান্টি প্রুফ হাতে নিয়ে দোতলার সিঁড়িতে পা রাখল। ক্লাইন মাথা ঘুরিয়ে তার দিকে তাকাল।
সে কোনোরকম অভিব্যক্তি পরিবর্তন না করেই জিজ্ঞেস করল, তুমিও কি তাদের মধ্যে পড়ো? হয়তো। অ্যাল্যান্ড প্রথমে একটু অবাক হল, তারপর শব্দ করে হেসে উঠল। অন্তত আমার একটু আগের কথাটা সত্যি ছিল। ওহ, আর আমি যে একজন মানুষ সেটাও সত্যি। তার কোনো মানে নেই। এই পৃথিবীতে উইচ নামের একটা পোষণও আছে। ক্লাইন অন্যদিকে মুখ ঘোরাল। সে আস্তে আস্তে বিয়ার খাচ্ছিল আর আশেপাশের মাতালদের বড়াই করার কথা শুনছিল। 2-3 মিনিট পর একজন খাটো আর রোগা লোক তার পানীয় নিয়ে ক্লাইনের পাশে বসল। বন্ধু, তোমাকে দেখে তো একজন অ্যাডভেঞ্চারার মনে হচ্ছে। সে মাথাটা একটু কাত করে হাসল। যে লোকটা তাকে অভ্যর্থনা জানাল তার চুল কালো আর চোখগুলো নীল। তার মুখের আদল দেখে মনে হচ্ছিল তার বয়স হয়েছে। তার হাবভাব বেশ জঘন্য ছিল। তা বলতে পারো। ক্লাইন বেশ ঠান্ডা গলায় উত্তর দিল, আমি বুঝতে পারছি যে তুমি একজন হান্টার। এমন একজন হান্টার যে টাকা আর সম্পদের পেছনে ছোটে। খাটো লোকটা চারদিকে তাকিয়ে মাথা নিচু করল। সে গলার স্বর নামিয়ে বলল, তুমি কি স্পেক্টার এম্পায়ারের কথা শুনেছ? আমি অ্যামোয়ের কথা শুনেছি। আর আমি ফাদার ইন হেভেন এবং ম্যাসিয়াহকে সমুদ্রের তলদেশে আটকে রাখার কথাও শুনেছি। ফেসলেসের ক্ষমতা ব্যবহার করে ক্লাইন তাকে কাছে না আসার একটা সংকেত পাঠাল। হ্যাঁ, সম্পদে ভরা একটা বিশাল আর প্রাচীন ভুতুরে জাহাজ। আমাদের কাছে ওটার কিছু সূত্র আছে। খাটো লোকটা বেশ উত্তেজক গলায় বলল, ওটা এরপরে কোথায় দেখা যাবে সেই সম্পর্কে আমরা কিছু তথ্য পেয়েছি। আমরা চাই না যে জলদস্যু বা নেভি এর থেকে কোনো সুবিধা নিক। আর আমরা এটাও চাই না যে কেউ আমাদের সম্পদ কেড়ে নিক। তাই আমরা ওই এলাকায় অপেক্ষা করার জন্য আমাদের নিজেদের সশস্ত্র মার্চেন্ট জাহাজ ভাড়া করার সিদ্ধান্ত নিয়েছি। এর জন্য হয়তো প্রায় 1000 পাউন্ড খরচ হবে। আমি ইতোমধ্যেই 15 জন সঙ্গী পেয়েছি আর 720 পাউন্ড জোগাড় করেছি। তুমি কি এর মধ্যে যোগ দিতে চাও? ক্লাইনের কথা বলার জন্য অপেক্ষা না করেই সে একগাদা বাদামি হলুদ রঙের চিঠি বের করল। আমি জানি যে তুমি এত সহজে এটা বিশ্বাস করবে মিশন না। আসলে কেউই করবে না। কিন্তু যে 15 জন বন্ধু এই তথ্যগুলো পড়েছে তারা সবাই আমাদের পরিকল্পনায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমার মুখটা দেখে কি এতই বোকা মনে হয়? নাকি যে কোনো বোকা লোকই এই ধরনের পরিস্থিতি থেকে না পালিয়ে এর মধ্যে জড়িয়ে পড়বে? ক্লাইন যখন ভাবছিল চিঠিগুলো যাচাই করে দেখবে কিনা, তখন সে আর চোখে তাকাল। সে দেখল যে একটু আগে ঝগড়া করা সে ঈগল লোগান তার দিকেই হেঁটে আসছে। উডি, তুমি আবার কাউকে ঠকানোর চেষ্টা করছ। তুমি একটা জঘন্য নর্দমার ইঁদুর। লোগান খাটো লোকটাকে তুলে নিল আর তাকে বারের মাঝখানের খোলা জায়গায় ছুঁড়ে মারল। লোকটা হাত পা ছড়িয়ে মাটিতে গিয়ে পড়ল। মাথায় নীলচে সবুজ রঙের ট্যাটু আঁকা সেই পেশিবহুল লোকটা উডির জায়গাতেই বসল। সে হো হো করে হেসে উঠল। দুঃখিত, এরা হলো আমাদের ডামির হারবারের ইঁদুর। এরা সবসময় এমন কিছু করে যা আমাদের বদনাম করে। আসলে আমরা সবাই খুব বন্ধুত্বপূর্ণ। তোমার যদি কিছু জানার থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে জিজ্ঞেস করতে পারো। হে হে হে, আমার সম্পর্কে লোকে যা বলে তা বিশ্বাস করো না। আমি একজন সৎ মানুষ। অ্যাডমিরাল হেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি এই কথাটা যত বেশি জোর দিয়ে বলবে ব্যাপারটা ততই সন্দেহজনক হয়ে উঠবে। ক্লাইনের মুখের ভাবে কোনো পরিবর্তন হল না। সে খুব শান্ত গলায় বলল, আমি একদম নতুন গুজবগুলো সম্পর্কে জানতে চাই। কোনো সমস্যা নেই। সি ঈগল লোগান বারের উপরে থাবা দিয়ে ডামির বারটেন্ডারকে বলল, আমাকে এক প্লেট স্পেশাল কিওর্ড মিট দাও। আমি এই বন্ধুকে আমাদের ডামিরের সবচেয়ে বিখ্যাত খাবারটা খাওয়াতে চাই। বারটেন্ডার তখনও তার ঠান্ডা অভিব্যক্তি বজায় রেখে দরজা ঠেলে রান্নাঘরে ঢুকল। একটু পরেই সে এক প্লেট লাল আর সাদা রঙের খুব সুন্দর করে কাটা কিওর্ড মিট নিয়ে এলো। 5 পাউন্ড। সে সি ঈগল লোগানের দিকে তাকাল না। এর বদলে সে সোজা ক্লাইনের দিকে তাকাল। 5 পাউন্ড। সি ঈগল লোগান তার মাথাটা একপাশে ঘোরাল। সে খুব সুন্দর করে হাসল আর তার পেশি দেখানোর জন্য হাতটা তুলল। সবাই এইমাত্র কথাটা শুনেছে। আমাকে ধন্যবাদ জানানোর জন্য তুমি আমাকে কিছু স্পেশাল কিওর্ড মিট খাওয়ানোর প্রস্তাব দিয়েছ। এক মুহূর্তের জন্য ক্লাইন বুঝতে পারল না যে ঠিক কি ঘটেছে। যখন বারটেন্ডার তাকে দ্বিতীয়বার তাগিদ দিল তখনই সে বুঝতে পারল যে তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। তাছাড়া তাদের এই প্রতারণার ছকটা বেশ সুন্দর করে সাজানো ছিল। প্রথমে তারা এমন একটা নাটক করল যাতে সি ঈগল লোগান সামনে আসতে পারে। এভাবে সে টার্গেটের কাছে একটা ভালো ইমপ্রেশন তৈরি করল। তারপর টার্গেটকে খাওয়ানোর অজুহাতে সে বিশেষ করে একটা দামি কিওর্ড মিট অর্ডার করল। আর শেষমেশ সে নিজের কথা থেকে সরে এসে পুরো ব্যাপারটা উল্টে দিয়ে জোর করে জিনিসটা গছানোর চেষ্টা করছে। এতে অবাক হওয়ার কিছু নেই যে উডি নামের ওই ইঁদুরটাকে যখন ছুঁড়ে ফেলা হয়েছিল তখন ওই মাতালরা কোনো শব্দ করেনি। তারা সবাই এই লোগানকে ভয় পায় যার সম্পর্কে গুজব আছে যে সে অ্যাডমিরাল হেলের হয়ে কাজ করে। আমার এখন কি করা উচিত? আমার বর্তমান পার্সোনা হল গেহেরম্যান স্প্যারো। সে হল কিছুটা পাগল ধরনের একজন অ্যাডভেঞ্চারার আর বাউন্টি হান্টার। ক্লাইন তার কাপটা তুলল আর এক মুখ বিয়ার খেল। বিয়ারটায় বেশ কড়া ম্যাল্টের স্বাদ ছিল। সে তার স্বাভাবিক গলায় বলল, তুমি আমাকে ডাকাতি করছ না কেন? আমি কেন তোমাকে ডাকাতি করছি না? লোগান প্রশ্নটা শুনে কিছুটা অবাক হল। একটু পরেই সে দেখল
যে একটা মুঠি তার মুখের সামনে বড় হয়ে আসছে। দুম! ক্লাইনের বাঁ হাতের মুঠিটা সেই ঈগল লোগানের চিবুকে গিয়ে পড়ল। এতে সে ছিটকে গিয়ে বারের কাউন্টারের দিকে পড়ল। ক্লাইন ডান হাত দিয়ে একটা ধাক্কা দিয়ে খুব দ্রুত তার চেয়ার থেকে উঠে পড়ল। তারপর সে লোগানের পড়ে যাওয়া শরীরটার দিকে এগিয়ে গেল। তার পায়ের পেশি শক্ত হয়ে উঠল। সে হাঁটুটা উপরের দিকে তুলে লোগানের তলপেটে সজোরে আঘাত করল। পফট! লোগান তার মাথাটা পিছনের দিকে ছুঁড়ে দিল। তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছিল আর মুখটা অর্ধেক খোলা ছিল। ক্লাইন তার বন্দুকটা বের করল। সে রিভলভারটা লোকটার মুখের ভেতর ঢুকিয়ে দিল আর হ্যামারটা টেনে ধরল। আমি হচ্ছি। লোগান অস্পষ্ট স্বরে চিৎকার করে উঠল। ক্লাইন তার চোখের দিকে তাকাল। সে রিভলভারটা বের করে আনল আর সেটা ঘুরিয়ে বন্দুকের বাঁট দিয়ে লোগানের মুখের একপাশে আঘাত করল। লোগানের দাঁতগুলো একে একে খসে পড়ল। তার মুখটা রক্তে মেখে গেল। এত জোরালো আঘাত আর নিজের ক্ষমতার বাইরের একটা ব্যথা পেয়ে তার চোখ দুটো উল্টে গেল। সে জ্ঞান হারিয়ে ফেলল। ক্লাইন তাকে ঠেস দিয়ে বসাল। তারপর সে তার পকেট থেকে এক মুঠো খুচরো টাকা আর কয়েন বের করে আনল। এক পলক দেখেই সে বুঝতে পারল যে সেখানে 5 পাউন্ডের বেশি নেই। তাই ক্লাইন সেগুলো বারের ওপর ছুঁড়ে দিয়ে খুব শান্ত গলায় বলল, খুচরোটা রেখে দাও। ডামের বারটেন্ডারের ব্রোঞ্জ রঙের মুখটা কিছুটা ফ্যাকাশে হয়ে গেল। সে ভয়ে চিৎকার করে উঠল, আমার বস হল হোয়াইট শার্ক। তার দিকে না তাকিয়েই ক্লাইন হাতটা ছেড়ে দিল আর ঈগল লোগানকে মাটিতে পড়ে যেতে দিল। তারপর সে আবার বসল। সে কাঁটা চামচ দিয়ে এক টুকরো কিওর্ড মিট তুলে নিয়ে স্বাদ বোঝার জন্য মুখের ভেতর পুড়ে দিল। তার কাছে এটার স্বাদ বেশ অন্যরকম মনে হল। মশলার স্বাদগুলো যেন তার গলা থেকে পেট পর্যন্ত ছড়িয়ে পড়ছিল। 2 টুকরো খাওয়ার পর সে মাথা তুলে জিজ্ঞেস করল, তোমার বস কি জানে যে তুমি সে ঈগলের সাথে হাত মিলিয়েছ? না, সে না। বারটেন্ডার বিড়বিড় করে উত্তর দিল। ক্লাইনের যে আর আক্রমণ করার কোনো ইচ্ছে নেই আর সে এত তাড়াতাড়ি বিল মিটিয়ে দিয়েছে সেটা দেখে বাউন্সাররা চুপচাপ পিছিয়ে গেল। ক্লাইন তার ওয়াইনে একটা চুমুক দিল। সে মাটিতে পড়ে থাকা ঈগল লোগানের দিকে একবার তাকাল। তারপর সে খুব শান্ত গলায় বারটেন্ডার বলল, ও হল লুডওয়েলের চর। ওর মাথার দাম কত? না, ও তা নয়। বারটেন্ডার মাথা নেড়ে বলল, ও শুধু নিজের সম্পর্কে এই কথাগুলো বলে বেড়ায়। এই খবরটা সে নিজেই ছড়িয়েছে। একটু আগের ওই নেভি সেলারকে সে নিজেই ভাড়া করেছিল। এখানকার সবাইকে ভয় দেখানোর এটাই ওর একমাত্র উপায়। এই উত্তর শোনার পর বারের সব মাতালরা অবাক হয়ে তাদের গ্লাস নামিয়ে রাখল। এমনকি কিছু মাতাল টলতে টলতে লোগানের কাছে গেল আর তার মুখে থুতু ছিটিয়ে দিল। অনেক মাতালই এমনটা করতে শুরু করল। ক্লাইন আবার মাথা নিচু করল। স্পেশাল কিওর্ড মিট খেতে খেতে সে বলল, আমাকে নতুন গুজবগুলোর কথা বলো। বারটেন্ডার হাঁফ ছেড়ে বাঁচল। গ্লাস মুছতে মুছতে সে থেমে থেমে গত 2 মাসের গুজবগুলো বলতে শুরু করল। এর মধ্যে কিছু গুজব ক্লাইন আগেই শুনেছিল, আবার কিছু কথা সে এই মাত্র জানতে পারল। ইম্পেরিয়াল নেভির যুদ্ধজাহাজ প্রিন্স তাদের নিয়মিত প্রশিক্ষণের সময় পাশ দিয়ে যাওয়া একটা জলদস্যু দলকে ধ্বংস করে দিয়েছিল। ওই বিশাল জাহাজটার কামানের ভয় ছোট আর মাঝারি জলদস্যুদের মধ্যে ছড়াতে শুরু করেছে। তাদের মধ্যে কেউ কেউ আবার এই যুদ্ধজাহাজগুলোর বহর পুরোপুরি তৈরি হওয়ার আগেই পাগলের মতো অপরাধ করার সুযোগ নিতে চাইছিল। তারা বেশ কিছু টাকা নিয়ে এই পেশা থেকে সরে আসতে চেয়েছিল। আগামী 6 মাস থেকে 1 বছরের জন্য সমুদ্র আর শান্ত থাকবে না। অ্যাডমিরাল অফ ব্লাড সেনার আর ভাইস অ্যাডমিরাল ডাস্ক বুলাটাভ ইভানের মধ্যে সোনিয়া দ্বীপের দক্ষিণের সমুদ্রে একটা সংঘাত হয়েছিল। সেই বিশাল সংঘর্ষে তাদের দুজনেরই 2টো করে জাহাজ নষ্ট হয়ে যায়। ক্লাইন কোনো প্রশ্ন না করেই সব কথা শুনছিল। আর আস্তে আস্তে তার পেটও ভরছিল। স্পেশাল কিওর্ড মিটের প্লেটটা খালি হয়ে গেছে আর তার বিয়ার খাওয়াও শেষ। এটা দেখে সে আস্তে আস্তে উঠে দাঁড়াল। আজকের শিক্ষাটা মনে রেখো। ক্লাইন প্লেটটা বারটেন্ডারের হাতে তুলে দিল। বারটেন্ডার হাত বাড়াতেই কেউ তার পেছনের চুল খামচে ধরল। ঠাস! ক্লাইন তাকে খুব জোরে নিচের দিকে ধাক্কা দিল। এতে বারটেন্ডারের মাথা বারের উপরে গিয়ে আছড়ে পড়ল। কাঠের টুকরো ছিটকে উঠল আর ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগল। সব কাস্টমাররাই এর ধাক্কা এড়ানোর চেষ্টা করল আর বাউন্সাররা খুব তাড়াতাড়ি ছুটে এলো। এই সব করার পর ক্লাইন হাত ঝাড়ল আর নিজের গ্লাসটা তুলে নিল। সে বাকি বিয়ারটুকু বারটেন্ডারের মাথায় ঢালার চেষ্টা করল। 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা। ক্লাইন চুপচাপ হাল ছেড়ে দিল। সে ঘুরে দাঁড়িয়ে নিচু হল আর ঈগল লোগানকে খামচে ধরল। তারপর সে তাকে ছুটে আসা বাউন্সারদের দিকে ছুঁড়ে মারল। বাউন্সাররা যখন সেটা সামলাতে ব্যস্ত আর বারের ভেতরে হট্টগোল চলছে, ঠিক সেই সুযোগে ক্লাইন খুব দ্রুত দৌড় লাগাল। সে খুব চটপটে ভঙ্গিতে তাদের পাশ কাটিয়ে ফ্লাইং ফিশ অ্যান্ড ওয়াইন থেকে বেরিয়ে গেল। সে তার টুপিটা নিচের দিকে নামিয়ে খুব দ্রুত সামনের দিকে এগিয়ে গেল। তারপর সে পাশের একটা রাস্তার দিকে মোড় নিল। লাগাতার দিক বদলানোর পর সে হঠাৎ করেই তার হাঁটার গতি কমিয়ে দিল আর তার হাতে একটা সোনার কয়েন দেখা গেল। সোনার কয়েনটা তার আঙুলের ফাঁকে এমনভাবে ঘুরছিল যেন সেটা কিছু একটা খুঁজছে।
চ্যাপ্টার 499 প্রলোভন। ডিং! সোনার মুদ্রাটা চুপচাপ উপরের দিকে লাফিয়ে উঠল, তারপর নিচে পড়ে শক্তভাবে ক্লাইন মোরেত্তির হাতের তালুতে বসে গেল। সে মাথা নিচু করে হেড নাকি টেল তা একবার দেখে নিল। তারপর ক্লাইন তার গোড়ালি ঘুরিয়ে মসৃণভাবে একটা শান্ত আর অন্ধকার গলিতে ঢুকে পড়ল। সমুদ্রের ধারের বাতাসটা বেশ ঠান্ডা আর শক্তিশালী ছিল। বাতাসের তোড়ে তার অজান্তেই তার কোটটা উড়ে উঠল এবং তার অর্ধেক টপ হ্যাটটা প্রায় পড়েই যাচ্ছিল। হঠাৎ ক্লাইন থেমে গেল। সে ঘুরে দাঁড়াল এবং গম্ভীর গলায় বলল, বেরিয়ে এসো। তার দৃষ্টি ছিল তীক্ষ্ণ। সে কোণার ছায়ার দিকে তাকিয়েছিল। 4-5 সেকেন্ড নীরবতার পর ছায়া থেকে একটা মূর্তি বেরিয়ে আসল। সে একটু হেসে বলল, বেশ তীক্ষ্ণ। কালো আলখেল্লা পরা এক লোক, বয়স আনুমানিক 30-এর কাছাকাছি। তার ভ্রুগুলো পোড়া হলুদ রঙের আর গাঢ় নীল চোখ দুটো বেশ উজ্জ্বল ছিল। তার মুখটা খুব একটা তীক্ষ্ণ ছিল না, যেন সে ইন্টিস, লেনবার্গ আর সেগারের দক্ষিণাঞ্চলের কোনো জায়গা থেকে এসেছে। তাকে দেখামাত্রই ক্লাইনের মাথায় একটা ছবি ভেসে উঠল। ফ্লাইং ফিশ অ্যান্ড ওয়াইনে ঢোকার সময় সে পেশাদারিত্বের সাথে চারপাশটা দেখে নিয়েছিল যে কারো দিকে নজর রাখতে হবে কিনা। তখন উত্তরটা ছিল না। লোকটা তখন নাবিকদের মতো মদ খাচ্ছিল আর কৌতূহল নিয়ে পাশ থেকে সব দেখছিল। সে অন্য অতিথিদের চেয়ে আলাদা ছিল না, তার চেহারাও খুব একটা মনে রাখার মতো ছিল না। কিন্তু তার কালো আলখেল্লাটা ক্লাইনের মনে একটা ছাপ ফেলেছিল, যার কারণে তাকে অনুসরণ করা লোকটাকে সে এক মুহূর্তেই চিনে ফেলল। তুমি কি চাও? ক্লাইন তার চরিত্র বজায় রেখে একটু নিচু হল, ঠিক যেন একটা বড় বেড়াল লাফিয়ে পড়ার জন্য তৈরি হচ্ছে। কালো আলখেল্লা পড়া লোকটা আবার হাসল। সে বলল, একটু আগে তুমি লড়াইয়ের যে কৌশল আর পরিস্থিতি সামলানোর যে পদ্ধতি দেখালে সেটা আমার খুব পছন্দ হয়েছে। আমি তোমার পিছু নিয়েছি এটা জিজ্ঞেস করার জন্য যে তুমি আমাদের সাথে যোগ দিতে আগ্রহী কি না। লোগান নামের লোকটা লুডওয়েলের গুপ্তচর সাজার ভান করলেও হোয়াইট শার্ক হ্যামিল্টনের সাথে সত্যি সত্যি অনেক জলদস্যুর যোগাযোগ আছে। তার পেছনের গল্পটা বেশ সন্দেহজনক, তাই তুমি যেবারে তার একজন লোককে মেরেছ সেটা সে অবশ্যই মনে রাখবে। ভবিষ্যতে তোমার জন্য নিশ্চিতভাবেই সমস্যা তৈরি হবে, আর আমি তোমাকে এই সমস্যার সমাধানে সাহায্য করতে পারি। তুমি একজন দুঃসাহসী অভিযাত্রী, তাই তোমার গুপ্তধনের স্বপ্ন থাকাটাই স্বাভাবিক। আর আমাদের কথা যদি বলি, আমরা এমন একদল মানুষ যারা 5 সিজ বা 5টা সমুদ্রে ঘুরে বেড়াই আর স্পেক্টার এম্পায়ার, সলোমনের উত্তরাধিকার, ফাউন্টেন অফ আনেজিংয়ের রহস্য, ডেথস্কি, সানকেন লরেল এবং রোজেলের গুপ্তধনের মতো জিনিস খুঁজি। আজকে আমরা আমাদের প্রধান লক্ষ্যগুলোর কোনোটা অর্জন করতে না পারলেও হারিয়ে যাওয়া অনেক জলদস্যু জাহাজ খুঁজে পেয়েছি। হে হে, আমার কথাগুলো ঠিক ওই ইঁদুরের মতো শোনাচ্ছে, তাই না? সে গলা খাঁকারি দিয়ে বলল, সত্যি কথা বলতে আমরা অভিযাত্রীদের নিয়ে তৈরি একটা জলদস্যু দল। কিন্তু আমরা শুধু তখনই বণিক বা যাত্রীবাহী জাহাজ লুট করি যখন আমাদের অবস্থা খুব খারাপ থাকে, আর আমরা নিরীহ মানুষদের কোনো ক্ষতি করি না। আমাদের প্রধান লক্ষ্য হল গুপ্তধন খোঁজা, আর আমরা প্রায়ই সফল হই। আমি কিন্তু মজা করছি না। আমি একবার সোনার মুদ্রা দিয়ে তৈরি একটা বিছানায় ঘুমিয়েছিলাম। যদি আমরা অন্য কোনো জলদস্যু জাহাজের মুখোমুখি হই, তাহলে শুধু আমাদের শক্তি দেখালেই আমরা কিছু ক্ষতিপূরণ পেয়ে যাই। যাই হোক, আমাদের ক্যাপ্টেন নিয়ম করেছে যে নতুন লোক নেওয়ার আগে আমাদের নীতি আর পারিশ্রমিকের কথা বুঝিয়ে বলতে হবে। নীতি? তোমার ক্যাপ্টেন তো বেশ মজার। ক্লাইন ইচ্ছে করেই তার পেশিগুলো কিছুটা শিথিল করল। সে দেখতে চাইল যে এই সুযোগে শত্রু আক্রমণ করে কিনা। কালো আলখেল্লা পরা লোকটা নিশ্চিন্ত মনে হাসল। আগে যা বললাম সেটা ছিল আমাদের নীতি, আর এবার পারিশ্রমিকের ব্যাপারে বলা যাক। এই লোকটা বেশ আত্মবিশ্বাসী। ক্লাইন কোনো স্পেক্টেটর না হলেও সে বুঝতে পারল যে লোকটা খুব আত্মবিশ্বাসী, আর তার সামনের দৃশ্য দেখে সে মোটেও বিচলিত হয়নি। আমাদের কোনো সাপ্তাহিক বেতন বা ভাতা নেই, তবে একবার যদি আমরা গুপ্তধন খুঁজে পাই বা লুট করে সম্পদ পাই, তাহলে সেটা সবার পদ অনুযায়ী ভাগ করে দেওয়া হয়। সাধারণত যখন আমাদের ভাগ্য ভালো থাকে, তখন সবচেয়ে নিচু পদের একজন নাবিক বছরে প্রায় 2 থেকে 300 পাউন্ড আয় করতে পারে। আমি শুনেছি যে এত টাকা থাকলে ডাঙায় একজন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ হওয়া যায়। হে হে, যদি আমরা সানকেন লরেল খুঁজে পাই, তাহলে আমরা সবাই বড়লোক হয়ে যাব। কালো আলখেল্লা পড়া লোকটা খুব স্বাভাবিকভাবে বলল, আমাদের পদ অনুযায়ী আমরা প্রতি মাসে আলাদা আলাদা ছুটির দিন পাব, তবে সেগুলো শুধু একসাথে জমিয়ে রাখা যাবে আর ধাপে ধাপে নেওয়া যাবে। কথা বলতে বলতে সে হঠাৎ নিচু স্বরে গালি দিল। ছাইপাশ, ঠিক 1 বছর আগেই ক্যাপ্টেন ছুটিতে থাকায় স্পেক্টার এম্পায়ার খুঁজে পাওয়ার একটা দারুণ সুযোগ আমরা হাতছাড়া করেছিলাম। জলদস্যুদের বার্ষিক ছুটি থাকে? ক্লাইনের কাছে ব্যাপারটা বেশ অবাক করার মতো মনে হল। লোকটার বর্ণনা শুনে সে ওই জলদস্যু দলের অদ্ভুত মজার ব্যাপারটা বুঝতে পারছিল। তার আগের জীবনের দেখা সোমালি জলদস্যুদের লোক নেওয়ার সেই মজার বিজ্ঞাপনগুলোর কথা তার মনে পড়ে গেল। তার কথা শুনে ক্লাইনকে অবাক হতে দেখে কালো আলখেল্লা পরা লোকটা হাসি মুখে যোগ করল, একজন অভিযাত্রী হিসেবে তুমি কি এখনও কিংবদন্তিতে বলা সেই অতিপ্রাকৃত ক্ষমতার পেছনে ছুটছ? আমাদের সাথে যোগ দিলে তোমারও সেগুলো পাওয়ার সুযোগ থাকবে। এই কথা বলার পর সে একটু কেসে বলল, আমি নিজের পরিচয় দিতেই ভুলে গেছি। তার চেহারা গম্ভীর হয়ে গেল
তাকে আর আগের মতো রসিক মনে হচ্ছিল না। আমি ভাইস অ্যাডমিরাল আইসবার্গ অ্যাডুইনা অ্যাডওয়ার্ডসের অধীনস্থ গোল্ডেন ড্রিন জাহাজের চতুর্থ বোটসওয়েন ব্লেজিং ডানিটজ। নিজের পদবি, আসল নাম আর পরিচয় দেওয়ার পর ডানিটজ ক্লাইনের মুখে আতঙ্ক আর ভয়ের ছাপ দেখার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগল। 1 সেকেন্ড পর সে ওই অভিযাত্রীর কথা শুনতে পেল, যাকে দেখতে বেশ মার্জিত আর ভদ্র মনে হলেও তার আচরণে একটু পাগলাটে ভাবছিল। সে নিচু গলায় বলল, 3000 পাউন্ড পুরস্কারের সেই ব্লেজিং ডানিটজ? ডানিটজ উত্তর দিতে যাবে, ঠিক এমন সময় তার মনে হল যেন অন্ধকার গলিতে দাঁড়িয়ে থাকা ওই লোকটা কোনো এক অবর্ণনীয় ক্ষুধার্ত দানবে পরিণত হয়েছে, যে তার আত্মা আর মাংসের জন্য লালা ঝরাচ্ছে। সে হঠাৎ তার হাত দুটো মুঠো করল। তার শরীর আর আগের মতো শিথিল ছিল না। সে এতটাই টানটান হয়েছিল যে তার শরীর সামান্য কাঁপছিল। তার ভেতরের অনুভূতি তাকে বলছিল যে সে এক পাগলামি আর রক্তপিপাসায় ভরা অতল গহ্বরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। এই অবস্থায় কতক্ষণ কেটে গেছে ডানিটজের কোনো ধারণাই ছিল না, যতক্ষণ না অন্য পক্ষের লোকটা আবার কথা বলল। তুমি এখানে কি করছ? আমি ছুটিতে আছি। ব্লেজিং ডানিটজের আত্মসম্মানবোধ তাকে এই প্রশ্নের উত্তর দিতে বাধা দিল। তার প্রবৃত্তি তাকে কারণটা বলে দিতে বাধ্য করল। কথা শেষ হওয়া মাত্রই সে বুঝতে পারল যে লোকটা তার দৃষ্টি সরিয়ে নিয়েছে। তার মাংস আর আত্মা খুবলে খাওয়ার সেই ক্ষুধাটাও উধাও হয়ে গেছে। সে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে রইল এবং দেখল কালো কোট আর সিল্কের অর্ধেক টপ হ্যাট পরা সেই তরুণ অভিযাত্রী ঘুরে দাঁড়িয়ে গলির অন্য প্রান্তের দিকে হেঁটে যাচ্ছে। কোনা ঘোরার ঠিক আগে সে থামল এবং মাথা ঘুরিয়ে জিজ্ঞেস করল, হোয়াইট শার্ক হ্যামিল্টন কোথায়? সে অ্যাক্সি ওয়াল অ্যাভিনিউতে থাকে, তবে তার বেশিরভাগ সময় ফ্লাইং ফিশ অ্যান্ড ওয়াইনের দোতলাতেই কাটে। আজকেও তার কোনো ব্যতিক্রম হয়নি। ব্লেজিং ডানিটজ সত্যি কথাটাই বলে দিল। লোকটা দূরে অদৃশ্য হয়ে যাওয়ার পরেই ডানিটজ তার কোমর সোজা করল আর আলখেল্লাটা খুলল। কি ভয়ঙ্কর লোক রে বাবা! সে নীরবে দীর্ঘশ্বাস ফেলল। এরপর সে নিজের ভাবনাগুলো গুছিয়ে নিয়ে বিড়বিড় করে বলল, সাগরে যে আরেকজন ভয়ঙ্কর মানুষ এসেছে সেটা ক্যাপ্টেনকে জানাতে হবে। এই লোকটাকে বাইরে থেকে ভদ্রলোক মনে হলেও তার হৃদয়টা একটা পাগলের মতো। যদি তাকে মেরে ফেলার মতো দৃঢ় সংকল্প আর আত্মবিশ্বাস না থাকে, তবে তার সাথে না জড়ানোই ভালো। ডানিটজ তার কালো আলখেল্লার হুডটা টেনে নিল আর একটু ঘুমানোর জন্য হোটেলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। পরদিন সকালে টেলিগ্রাফ অফিস না খোলা পর্যন্ত অপেক্ষা করার পরিকল্পনা করল সে, যাতে রস্টের দ্বীপপুঞ্জে থাকা তার মধ্যস্থতাকারীর কাছে খবরটা পাঠাতে পারে। হোয়াইট শার্ক হ্যামিল্টনের কি হবে সে ব্যাপারে তার কোনো মাথাব্যথাই ছিল না। আর একটা শান্ত রাস্তার কোনায় ক্লাইন ছায়ার মধ্যে দাঁড়িয়ে তার বাঁ হাতের কালো গ্লাভসটার দিকে তাকিয়েছিল। সে বুঝতে পারল যে আইজেক ক্রিপিং হাঙ্গারকে সিল করে দিলেও মাংস আর আত্মার প্রতি তার তৃষ্ণা এখনও আগের মতোই রয়ে গেছে, আর সেটা নিজেকে প্রকাশ করার চেষ্টা করছে। সাধারণত ক্লাইনের কোনো দুশ্চিন্তা ছিল না যে এই সিল করা বস্তুটা কোনো সমস্যা তৈরি করবে, কিন্তু যখনই তার কাউকে মেরে ফেলার ইচ্ছা জাগত, তখন সেটার প্রভাবে ওই ক্ষুধাটা এমনভাবে বেরিয়ে আসত যা তাকেই আবার আক্রমণ করতে পারে। একটু আগে যখন সে শুনল যে ডানিটজ পুরস্কারের তালিকায় থাকা একজন বিখ্যাত জলদস্যু, তখন তার ভেতরের প্রবল বাসনা থেকে সাথে সাথেই হত্যার ইচ্ছা জেগে উঠেছিল, যার কারণে ক্রিপিং হাঙ্গার জলের মাছের মতোই সচল হয়ে উঠেছিল। ভাগ্যিস এই ব্যাপারে ক্লাইনের নিজের ওপর সবসময় ভালো নিয়ন্ত্রণ ছিল। তার কথা শুনে সে বুঝতে পেরেছিল যে লোকটা পাপে নিমজ্জিত কোনো জলদস্যু নয়, তাই সে সহজেই তার আবেগকে সংযত করতে পেরেছিল। এই ক্রিপিং হাঙ্গার সাথে থাকলে জার্মান স্প্যারোর চরিত্রটা একেবারে নিখুঁত হবে। ক্লাইন কয়েক সেকেন্ডের জন্য থামল। তারপর একটা সোনার মুদ্রা বের করে দুটো ভবিষ্যৎবাণী করল। প্রথমত, সে দেখার চেষ্টা করল ব্লেজিং ডানিটজ মিথ্যা বলছিল কিনা, আর দ্বিতীয়ত, হোয়াইট শার্ক হ্যামিল্টন তার কোনো ক্ষতি করতে পারবে কিনা। প্রথম ভবিষ্যৎবাণীতে দেখা গেল যে ব্লেজিং ডানিটজের মিথ্যা বলার কোনো প্রয়োজন ছিল না, আর দ্বিতীয়টায় দেখা গেল যে হোয়াইট শার্ক হ্যামিল্টনের তার ক্ষতি করার কোনো ক্ষমতা নেই। ক্লাইন সোনার মুদ্রাটা সরিয়ে রাখল আর তার হ্যাটটা চেপে ধরল। এটা করার সময় সে তার হাতের তালুটা নিচের দিকে নামিয়ে তার মুখটা একবার স্পর্শ করল। সাথে সাথেই সে তার চেহারা বদলে ফেলল। সোনালি চুল, নীল চোখ আর একেবারে সাধারণ একটা মুখমণ্ডল। তারপর ক্লাইন তার ওভারকোটের বোতাম খুলল আর ভেতরের শার্টটা টেনে ওপরে তুলল, যাতে সেটা আর তার প্যান্টের ভেতরে গোঁজা না থাকে। পোশাকের সামান্য পরিবর্তনের পর ক্লাইন ঘামতে শুরু করল। তার হাতে কোনো ছড়ি ছিল না, তার ঠোঁট শুকিয়ে গিয়েছিল। সে দিকটা ঠিক করে নিয়ে আবার ফ্লাইং ফিশ অ্যান্ড ওয়াইন বারের দিকে হাঁটা শুরু করল। যাওয়ার পথে ব্লেজিং ডানিটজের সাথে তার আবার দেখা হল। লোকটা শুধু একবার তার দিকে তাকাল, তারপর চোখ সরিয়ে নিয়ে বারের উল্টো দিকের হোটেলের দিকে এগিয়ে গেল। পুরস্কারের দেয়ালটা পরীক্ষা করার পর ক্লাইন শান্তভাবে হাত বাড়িয়ে দরজাটা ঠেলে ভেতরে ঢুকল।
সে ওখান থেকে পালানোর পর এখনও 10 মিনিটও পার হয়নি। বারের বেশিরভাগ খদ্দের চলে গেলেও তখনও অনেক মাতাল সেখানে ভিড় করেছিল শুধু মজা দেখার জন্য। তাদের দৃষ্টি নতুন অতিথির ওপর একবার পড়লেও সাথে সাথেই তারা চোখ সরিয়ে নিল। আর ক্লাইন কোনো বাধা ছাড়াই বারের কাউন্টারের দিকে এগিয়ে গেল। সে দেখল ওই বারটেন্ডারটা ভয়ার্ত চোখে একটা মোটা লোকের পাশে দাঁড়িয়ে আছে। তার কপালে সাদা ব্যান্ডেজ বাঁধা, নাকের ছিদ্রে টিস্যু পেপার গোঁজা, আর তার মুখে কালশিটে পড়ে আছে। মোটা লোকটা বেশ লম্বা আর বড়সড় ছিল। তার গায়ের রং ফর্সা ছিল, আর তাকে দেখে মনে হচ্ছিল যেন একটা বড় সাদা হাঙর সাঁতার কেটে তীরে এসে উঠেছে। সে তার চকচকে টেকো মাথায় হাত বুলিয়ে অ্যালান্ডকে বলল, কেউ একজন আমাকে বলল যে তুমি নাকি ওই লোকটাকে চেনো। অ্যালান্ড তখন একটা গাঢ় লাল জ্যাকেট পরেছিল, আর তার সাথে একটা সোজা তলোয়ার ছিল। আজকে মাত্র 3টে যাত্রীবাহী জাহাজঘাটে ভিড়েছে, তাই অচেনা বাইরের লোক খুব একটা বেশি হবে না। মিথ্যা বলার চেষ্টা করো না। অ্যালান্ড তার তলোয়ারের হাতলে হাত বুলিয়ে খুব স্বাভাবিকভাবেই হাসল। হ্যাঁ, সে আমার যাত্রী, কিন্তু আজকের এই সমস্যাটা পরিষ্কারভাবেই তোমার লোকেদের কারণে শুরু হয়েছে। তাই আমি শুধু চাই সে এখানে ফিরে আসুক, আমার কাছে ক্ষমা চাক, আর বারের যে ক্ষতি হয়েছে সেটার ক্ষতিপূরণ দিক। লম্বা আর বড়সড় চেহারার ফর্সা মোটা লোকটা ভ্রু কুঁচকে বলল। অ্যালান্ড হেসে বলল, হোয়াইট শার্ক হ্যামিল্টন, আমার দেশের একটা প্রবাদ আছে, গুদামের ইঁদুরের কারণে রাস্তা দিয়ে যাওয়া বুনো কুকুরদের ঘৃণা করো না। অ্যালান্ড, এটাই কি তোমার উত্তর? হোয়াইট শার্ক হ্যামিল্টন চোখ সরু করে বলল। অ্যালান্ড তার মাস্কেটের কাঠের হাতলটা শক্ত করে ধরল, এক পা এগিয়ে গেল, আর গম্ভীর গলায় বলল, হ্যাঁ, এটাই আমার উত্তর। ক্যাপ্টেনের কাজ করার ধরনটা সত্যিই আলাদা। অ্যালান্ডের উত্তর শুনে ক্লাইন কিছুটা অবাক হল। কয়েক সেকেন্ড একে অপরের দিকে তাকিয়ে থাকার পর হোয়াইট শার্ক হ্যামিল্টন একটা লম্বা শ্বাস নিল। তুমি আগে আমাকে সাহায্য করেছিলে, তাই আমার কোনো ক্ষমার দরকার নেই। তবে তাকে অবশ্যই আমার অর্ধেক ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে, আর সেটা তুমিই তার কাছে পৌঁছে দেবে। দারুণ প্রস্তাব। অ্যালান্ড হাসল। চারপাশে তাকাতে গিয়ে হোয়াইট শার্ক হ্যামিল্টনের মুখটা অন্ধকার হয়ে গেল। সে হঠাৎ হাত বাড়িয়ে বারটেন্ডারের মুখে একটা চড় মারল। বারটেন্ডারটা ছিটকে পড়ল, আর তার সব দাঁত মেঝের ওপর খসে পড়ল। 5 মিটার দূর থেকে ক্লাইন চুপচাপ সব দেখছিল, যেন এসবের সাথে তার কোনো সম্পর্কই নেই। চ্যাপ্টার 500। হোয়াইট শার্ককে জেরা। ঠাস! বারটেন্ডার ব্যথায় কুঁকড়ে গিয়ে মাটিতে পড়ে গেল। হোয়াইট শার্ক হ্যামিল্টন নাক দিয়ে একটা শব্দ করল, কিন্তু কিছু বলল না। সে ঘুরে দাঁড়াল এবং ক্যাচক্যাচ শব্দ করা কাঠের সিঁড়ি বেয়ে দোতলার দিকে হাঁটতে শুরু করল। উত্তেজনা শেষ হওয়ার পর মাতালরা একে একে ছড়িয়ে পড়ল। ক্যাপ্টেন অ্যালান্ড এবং অন্যরা কোনো ভ্রুক্ষেপ না করে তাস খেলা চালিয়ে যাওয়ার জন্য আবার ওপরে ফিরে গেল। ক্লাইন মোরেত্তি এই সুযোগে তাদের পিছু নিল। সে ফ্লাইং ফিশ অ্যান্ড ওয়াইন বারে ফিরে এসেছিল হোয়াইট শার্কের সাথে কোনো ঝামেলা করতে নয়, কারণ এই লোকটা তার জন্য কোনো হুমকি ছিল না। তার আসল উদ্দেশ্য ছিল বারের মালিকের কাছ থেকে আরও তথ্য বের করা, যার সাথে অনেক জলদস্যু দলের যোগাযোগ ছিল। অবশেষে সে তার নতুন পরিচয়ের নাম রেখেছিল জার্মান, যা গোপনে সেই জলদস্যুদের শিকার করার ইঙ্গিত দেয় যাদের হাত রক্তে রঞ্জিত। তার পরিকল্পনা ছিল ওই জলদস্যুদের আত্মা, শরীর এবং বিয়ন্ডার বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে ক্রিপিং হাঙ্গারের ভেতরের আত্মাদের মুক্তি দেওয়া। দামির হারবারে কোনো গ্যাস ছিল না, তাই দোতলার করিডোরটা বেশ অন্ধকার ছিল। দেয়ালে গাঁথা পিতলের মোমবাতি স্ট্যান্ডগুলোর আলো কাঁপছিল আর নিভু নিভু করছিল। ক্লাইন চারপাশটা লক্ষ্য করতে করতে নিজের মুখটা মুছল। সে নিঃশব্দে নিজেকে নিচতলার একজন বাউন্সারে রূপান্তর করে ফেলল। সে তার বেমানান পোশাক ঢাকতে ইলুশন ক্রিয়েশন ব্যবহার করল। প্রস্তুতি শেষ করার পর সে এমন একটা ঘরের দিকে এগিয়ে গেল যেটা তার আধ্যাত্মিক প্রবৃত্তি অনুযায়ী হোয়াইট শার্ক হ্যামিল্টনের। সে প্রথমে তাস খেলার ঘরটা পার হল, কিন্তু কারো মনোযোগ আকর্ষণ করল না। সে করিডোরে পাহারায় থাকা বাউন্সারদের সামনে গিয়ে দাঁড়াল এবং নিচু গলায় বলল, নিচে আবার ঝামেলা শুরু হয়েছে। পবিত্র লর্ড অফ স্টর্মস, আজ রাতে হচ্ছেটা কি? একজন বাউন্সার দীর্ঘশ্বাস ফেলে বলল, আশা করি ওই সুন্দরীদের কোনো ক্ষতি হবে না। আরেকজন রক্ষী চিন্তিত গলায় বলল, সে আসলে বারের সেই পতিতাদের কথা বলছিল যারা ওখানে ব্যবসা করতে আসে। তারা ঠিক আছে। ক্লাইন বাউন্সারদের পাশ কাটিয়ে হোয়াইট শার্কের দরজায় নক করল। কে ওখানে? হ্যামিল্টন সতর্ক গলায় জিজ্ঞেস করল। বস, আমি। নিচে আবার ঝামেলা হয়েছে। ক্লাইন গণ্ডগোল দেখার সময় পাওয়া তথ্যের কথা মনে করে ইচ্ছে করেই গলাটা একটু ভারী করে বলল। ধুর ছাই! হ্যামিল্টন গর্জে উঠল, ভেতরে আয় আর আমাকে খুলে বল কি হয়েছে। ক্লাইন দরজার নব ঘুরিয়ে ভেতরে ঢুকল। দরজা বন্ধ করার সময় সে ইলুশনটা সরিয়ে নিল। তার মুখের পেশিগুলো দ্রুত কাঁপতে কাঁপতে তার আগের পরিচয় ফিরে গেল। সোনালি চুল, নীল চোখ আর সাধারণ চেহারার একজন নতুন কাস্টমার। তুমি হ্যামিল্টন এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল, তারপরই জোরে চিৎকার করার জন্য বড় করে হাঁ করল।
একই সময়ে তার হাতের উল্টো পিঠে অনেকগুলো কাল্পনিক মাছের আঁশ ভেসে উঠল আর তার বিশাল মোটা শরীরটা ফুলে উঠতে শুরু করল। হঠাৎ তার বুক ধড়ফড় করতে শুরু করল। একটা তীব্র সহজাত ভয় যেন তার গলা চেপে ধরল। এই মুহূর্তে তার মনে হল দরজার কাছে দাঁড়িয়ে থাকা অপরিচিত লোকটা যেন অনেক দিন ধরে না খেয়ে থাকা একটা রাক্ষস। সে যেন এক শীতল আর লোভী দৃষ্টি নিয়ে বারবার তার রক্তমাংস আর আত্মাটাকে পরখ করে দেখছিল। হঠাৎ করেই হোয়াইট শার্ক হ্যামিল্টনকে এক চরম আতঙ্ক গ্রাস করল এবং সে ঠিকমতো কোনো প্রতিক্রিয়া দেখাতে পারল না। ক্লাইন ধীর পায়ে সোফার কাছে গিয়ে বসল। সে ভদ্রভাবে হাসল। এখন কি আমরা শান্ত হয়ে কথা বলতে পারি? একটা ভয়ঙ্কর দানবের স্থির দৃষ্টির অনুভূতিটা হঠাৎ করেই গায়েব হয়ে গেল। হ্যামিল্টন এক মুহূর্তেই শান্ত হয়ে গেল আর তার শরীরটা ফুটো হওয়া বেলুনের মতো চুপসে গেল। সে বোকামি করে সাহায্যের জন্য চিৎকার করল না। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল। সে জিজ্ঞেস করল, কে তুমি? কি চাও? একজন শিকারী, ক্লাইন খুব স্বাভাবিক ভঙ্গিতে জবাব দিল। শুনলাম তোমার সাথে অনেকগুলো জলদস্যু দলের যোগাযোগ আছে। আমি তাদের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাই। না, আমার নেই, হোয়াইট শার্ক হ্যামিল্টন অবচেতনভাবেই অস্বীকার করল। সে সাথে সাথেই আবার সেই তীব্র খিদের অনুভূতিটা টের পেল। তার মনে হল যেন লোকটার চোখ দুটো একটা গাঢ় লাল রঙে রাঙানো। ক্লাইন মনে মনে তার নিজের চরিত্রের কথা ভাবল এবং একজন ভদ্রলোকের মতো হেসে বলল, তোমার সামনে দুটো রাস্তা আছে। 1. খোলাখুলি উত্তর দেওয়া। 2. আমার হাতে মরে তারপর সত্যি কথা বলা। মেরে ফেলে আত্মাকে জেরা করা। হোয়াইট শার্ক হ্যামিল্টন এমন কিছু গুজবের কথা আগেই শুনেছিল। সে ঢোক গিলে জিজ্ঞেস করল, তুমি এসব নিয়ে জানতে চাইছ কেন? ক্লাইন হেসে জবাব দিল, আমি একজন শিকারী, তাই আমি বাউন্টির পেছনে ছুটছি। হ্যামিল্টনের হঠাৎ মনে হল লোকটার এই ভদ্র হাসির আড়ালে এক অবর্ণনীয় পাগলামি লুকিয়ে আছে। সে না বলে পারল না, তুমি কি পাগল? আমি এমন অনেক অ্যাডভেঞ্চারার দেখেছি, কিন্তু তারা সবাই সাগরের তলায় কবর হয়েছে। একা থাকা কোনো জলদস্যুকে মারা কঠিন কিছু না, কিন্তু এরপর তাদের যে প্রতিশোধ আসবে সেটা কি তুমি ঠেকাতে পারবে? বারের পতিতাবা দেখতে সাধারণ কাস্টমারদের সবাই জলদস্যুদের গুপ্তচর হতে পারে। তোমার কোনো বন্ধুকে যে কোনো মুহূর্তে ঘুষ দিয়ে হাত করা হতে পারে আর তুমি পেছন থেকে গুলি খাবে। জলদস্যুরা আগে থেকেই তথ্য জোগাড় করে তোমার জাহাজ ঘিরে ফেলবে। তুমি কি সব যাত্রীকে বাঁচাতে পারবে? তুমি কি কামানের গোলাবর্ষণ থেকে বাঁচতে পারবে? সাগরে যেখানে পালানোর কোনো জায়গা নেই, সেখানে তুমি কিভাবে বেঁচে থাকবে? এক নিঃশ্বাসে বুকের সব ভয় উগড়ে দেওয়ার পর সে দেখল নিজেকে শিকারী দাবি করা লোকটা একটা শান্ত আর দয়ালু হাসি দিল। ওদের সবাইকে মেরে ফেললেই তো আর এমন কোনো সমস্যা থাকবে না। একটা আস্ত পাগল। হোয়াইট শার্ক হ্যামিল্টন সাথে সাথে একটা লম্বা শ্বাস নিয়ে বলল, অনেক জলদস্যুর সাথেই আমার যোগাযোগ আছে, তবে সেটা খুব সাধারণ সম্পর্ক। তাদের লুট করা নগদ টাকা, গয়না আর মালপত্র বেচতে হয় মদ, খাবার, মিষ্টি জল, অস্ত্র আর মেয়েদের সঙ্গ পাওয়ার জন্য। এই সব লেনদেন আমার মাধ্যমেই হয়, কিন্তু আমি শুধু এখানে বসেই তাদের জন্য অপেক্ষা করতে পারি। আমি জানি না তাদের জাহাজ কোথা দিয়ে যায় বা তারা কোথায় যাচ্ছে। আর কি? ক্লাইন শান্ত গলায় জিজ্ঞেস করল। একটু আগের উত্তরটা সে মূলত হোয়াইট শার্ককে ভয় দেখানোর জন্যই দিয়েছিল। জলদস্যুরা তার ওপর প্রতিশোধ নিতে পারে, এই নিয়ে সে বিন্দুমাত্র চিন্তিত ছিল না। একজন ফেসলেস হিসেবে তারা যদি তাকে এত সহজেই খুঁজে পায়, তবে তার বরং সাগরের তলায় গিয়ে ডুবে মরা উচিত। আর হোয়াইট শার্ক হ্যামিল্টনের গলার পেশি নড়ে উঠল। সে সাথে সাথে হ্যাঁ বা না কিছুই বলল না। সে মুখ শক্ত করে বন্ধ রাখল আর হাফটপ হ্যাট পরা ভদ্রলোকটির দিকে তাকাল। ভদ্রলোকের চোখ দুটো ছিল শান্ত আর গম্ভীর, যেন তার ভেতরে কোনো পাগলামি দানা বাঁধছে। এই অস্বস্তিকর নীরবতাটা ছিল ঝড়ের আগের শান্ত সমুদ্রের মতো। এটা যেন মৃদুভাবে প্রতিধ্বনিত হচ্ছিল, ধাক্কা খাচ্ছিল আর ফেঁপে উঠছিল। অবশেষে হ্যামিল্টন দৃষ্টি সরিয়ে নিল এবং হতাশ হয়ে ডেস্কের উপর হাত রাখল। হ্যাঁ, আমি এখনও তাদের জন্য তথ্য জোগাড় করি। যদি কোনো জরুরি খবর থাকে, তবে তারা আমাকে যে রেডিও ট্রান্সিভার দিয়েছে সেটা ব্যবহার করে আমি তাদের সতর্ক করি। হোয়াইট শার্ক আর ঝুঁকি নেওয়ার সাহস পেল না। তার ভয় হচ্ছিল যে লোকটার হয়তো কোনো বিশেষ বিয়ন্ডের ক্ষমতা আছে, যা দিয়ে সে সত্যি বলছে কিনা বা পুরো সত্যি বলছে কিনা তা বুঝে ফেলবে। রেডিও ট্রান্সিভার? ক্লাইন, যে তার অনুমান কাজে লাগাতে সফল হয়েছিল, হঠাৎ একটা শব্দ শুনে তীক্ষ্ণভাবে তাকাল। তারা আমার সাথে কথা বলার সময় এটাকে এভাবেই ডাকে। এটা একটা টেলিগ্রামের মতো, কিন্তু এর জন্য কোনো তার লাগে না। হ্যামিল্টন ঘুরে ছাইরঙা সিন্ধুকটার দিকে এগিয়ে গিয়ে উবু হয়ে বসল। একটা তারবিহীন টেলিগ্রাম? জলদস্যুদের কাছে এত উন্নত প্রযুক্তি আছে? ক্লাইন অস্পষ্টভাবে অনুমান করতে পারল রেডিও ট্রান্সিভার জিনিসটা কি। সে আগেই এরকম কিছু আবিষ্কার করার কথা ভেবেছিল, কিন্তু প্রাসঙ্গিক ম্যাগাজিনগুলো ঘেঁটে সে বুঝতে পারে যে তারবিহীন টেলিগ্রাম বেশ অনেক দিন আগেই চলে এসেছে। তবে এটা এখনও বাণিজ্যিক জগতে তেমন জায়গা করে নিতে পারেনি।
নর্দার্ন আর সাউদার্ন মহাদেশকে আলাদা করে রাখা বারশার্ক সিতে সবসময় বাজ পড়ে, এর চৌম্বকীয় ক্ষেত্র অনেক বিশৃঙ্খল আর সেখানে ভয়ঙ্কর ঝড় হয়। এর ফলে কেবল হাতে গোনা কয়েকটা সমুদ্রপথই ব্যবহারের উপযুক্ত ছিল। কারো কাছে তারবিহীন টেলিগ্রাম থাকলেও সেগুলো প্রায় অকেজো। একইভাবে ফগ সি আর সোনিয়া সি এর আবহাওয়াও খুব দ্রুত বদলে যায়, আর এমন অনেক কারণ আছে যা ইলেকট্রোম্যাগনেটিক সম্প্রচারকে বাধাগ্রস্ত করে। তাই তারবিহীন টেলিগ্রামের ব্যবহার বেশ সীমাবদ্ধ হয়ে পড়েছিল। এমন কি হতে পারে যে এর কোনো উন্নত ভার্সন আছে যা এসব সমস্যার কিছু সমাধান করতে পারে? ক্লাইন দেখল হোয়াইট শার্ক সিন্ধুকের সামনের মেঝে থেকে একটা তক্তা তুলে ফেলল এবং একটা মেকানিজম ঘুরিয়ে দেয়ালের ভেতর লুকানো একটা গোপন দরজা খুলল। ওই গোপন দরজার পেছনে 3টা তাকওয়ালা একটা লুকানো ক্যাবিনেট ছিল। সবচেয়ে ওপরের তাকে ছিল কিছু জরুরি কাগজ আর বিল, একটা রিভলভার, নতুন ধরনের একটা হাফ আর্ম বন্দুক আর অন্যান্য কিছু অস্ত্র। নিচের তাকটা ছিল একটা জটিল কালো যন্ত্রে ভরা। এক নজর দেখেই ক্লাইন তার আগের জীবনের স্মৃতি এবং আগে জোগাড় করা তথ্যের উপর ভিত্তি করে বুঝতে পারল যে এই যান্ত্রিক কাঠামোটা আসলে একটা রেডিও ট্রান্সিভারের অংশ। তারা এটাকে এটাই বলে। এটার নাম রেডিও ট্রান্সিভার। এটা যে খবর পাঠায় সেটা রস্টেড দ্বীপপুঞ্জ পর্যন্ত একই রকম যন্ত্র দিয়ে রিসিভ করা যায়। এর চেয়ে বেশি দূরে গেলে সেটা নির্ভর করে আবহাওয়া আর ভাগ্যের ওপর। সাধারণত এটা খুব ঝামেলার আর সীমাবদ্ধ একটা যন্ত্র। হ্যামিল্টন এই যন্ত্রটা সম্পর্কে খুব একটা বেশি জানত না। সে শুধু তার ব্যবহার করার অভিজ্ঞতা আর তাকে যা শেখানো হয়েছে তার উপর ভিত্তি করে পরিস্থিতিটা অস্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করছিল। এটা এখনকার বাজারে আসা নতুন রেডিও ট্রান্সিভারগুলোর চেয়েও ভালো। ভাবছি এটাকে আবিষ্কার করেছে। ক্লাইন চুপচাপ সব শুনল এবং জিজ্ঞেস করল তারা কারা। সে নিজেকে এমন একজন বাউন্টি হান্টার হিসেবে তুলে ধরল যে প্রযুক্তি সম্পর্কে কিছুই বোঝে না। হোয়াইট শার্ক হ্যামিল্টন কপাল থেকে ঠান্ডা ঘাম মুছে বলল, সিলভার কয়েন ভাইপার ওডার, যে নিজেকে ডনের মালিকের লোক বলে দাবি করে, আর অ্যাডমিরাল অফ ব্লাডের ইন্টেলিজেন্স অফিসার ওল্ড কুইন। তারা একসাথে এসেছিল, তবে তারা একসঙ্গে কাজ করছে কি না সে বিষয়ে আমি নিশ্চিত নই। অবশ্য ওডার সবসময় কেবল এমন দাবি করে এসেছে। ডনের মালিক মানে রানী মিস্টিক? ক্লাইন দৃষ্টি সরিয়ে নিল। তার হাতে একটা সোনার কয়েন এসে পড়ল। সোনার কয়েনটা তার আঙুলের ফাঁকে নাচতে লাগল। অবশেষে সেটা বাতাসে লাফিয়ে উঠে নিচে পড়ল। এই দৃশ্যটা হোয়াইট শার্ককে বিভ্রান্ত করে তুলল আর সে ভয়ে কাঁপতে লাগল। কয়েনটার দিকে এক নজর চোখ বুলিয়ে ক্লাইন ধীরে ধীরে উঠে দাঁড়াল। এই মুহূর্তে সে হঠাৎ জিজ্ঞেস করল, তোমাকে পোষণটা কে দিয়েছিল? ও ওল্ড কুইন হ্যামিল্টন ইতস্তত করলেও শেষ পর্যন্ত সত্যি উত্তরটাই বেছে নিল। ক্লাইন মাথা নাড়ল আর কিছু জিজ্ঞেস করল না। সে ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে এগোল। দড়াম! কাঠের দরজাটা খুলে আবার বন্ধ হয়ে গেল। কালো কোট পরা মূর্তিটা হোয়াইট শার্কের ঘর থেকে উধাও হয়ে গেল। হ্যামিল্টন 10 সেকেন্ডেরও বেশি সময় ধরে শ্বাস আটকে রেখেছিল। অবশেষে সে একটা বড় দীর্ঘশ্বাস ফেলল। সে দ্রুত মুখ থেকে ঘাম মুছে ফেলল। রেডিও রিসিভারটা ডেস্কের ওপর রেখে একটা কোডবুক উল্টে দ্রুত দূরে একটা টেলিগ্রাম পাঠিয়ে দিল। আমাকে টার্গেট করা হয়েছিল একটা অচেনা লোকের দ্বারা। পুরোপুরি নিমগ্ন হয়ে থাকা হ্যামিল্টনের পাশেই ক্লাইন পকেটে হাত গুঁজে চুপচাপ সব দেখছিল। সে পুরো ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আর পাসকোডগুলো মুখস্থ করে নিচ্ছিল। একটু আগে তার ঘর থেকে বেরিয়ে যাওয়াটা আসলে একটা বড় মাপের জাদুর খেলা ছিল। হোয়াইট শার্কের সেইলর পাথওয়ের মতো লো সিকোয়েন্সের বেয়ন্ডারদের বোকা বানানোর জন্য এটাই যথেষ্ট ছিল। পরে তার সব খুঁটিনাটি মনে থাকবে কিনা এই নিয়ে একজন সিয়ারের চিন্তা করার দরকার নেই। সবকিছু মনে করার জন্য একটা ড্রিম ডিভিয়েশন যথেষ্ট ছিল। অ্যাডমিরাল অফ ব্লাড আর তার লোকেরা মানুষ খুন করতে আর রক্ত দেখতে পছন্দ করে। তারা মেয়েদের ওপর অত্যাচার করতে ভালোবাসে। তারা যখনই কোনো যাত্রীবাহী জাহাজ লুট করে সবসময় কোনো না কোনো মর্মান্তিক ঘটনা ঘটিয়ে ছাড়ে। এসব কথা সবারই জানা, আর তারা নিজেরাও এ নিয়ে গর্ববোধ করে। এসব ঘোষণা করতে তারা কখনোই কৃপণতা করে না। শিকারের লক্ষ্য আর এর সাথে জড়িত ঝুঁকি আমি তাদেরই আগে প্রাধান্য দেব। ক্লাইন এক মুহূর্ত চিন্তা করল আর তারপর ঘর থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিল। ওদিকে হ্যামিল্টন তখন রেডিও ট্রান্সিভার গুছিয়ে রাখতে ব্যস্ত ছিল। আপাতত হোয়াইট শার্ককে নিয়ে কিছু করার কোনো পরিকল্পনা তার ছিল না, কারণ তার ভয় হচ্ছিল যে এতে আসল শিকার সতর্ক হয়ে যেতে পারে। তাছাড়া ডাঙায় থাকা এই ধরনের লোক যাদের একটা নির্দিষ্ট এলাকা আছে তাদের সাথে পরে একটা চিঠি দিয়েই বোঝাপড়া করা যাবে, কারণ লোকটার দুর্বলতা তার হাতেই আছে। ক্লাইনের নিঃশব্দ পদচারণায় দরজাটা ধীরে ধীরে খুলে আবার চুপচাপ বন্ধ হয়ে গেল। ভেতরে বয়ে এলো এক ঝাপটা হিমেল বাতাস।